হ্যালো এভরিওয়ান, লুমিনাস লার্ন ফ্রম হোমের 40তম এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বরাবরের মতোই তানভীর। তো বেসিক্যালি যেমনটা আমরা আগের সেশনে ঘোষণা দিয়েছিলাম যে এখন থেকে আমরা আমাদের এই লাইভ সেশনটা নিয়ে প্রত্যেক শুক্রবার তোমাদের সামনে আসবো রাত 9টায়। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। সো অন্যান্য দিন মানে বিভিন্ন দিন যেমন আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি, ঠিক তেমনি আজকে আমরা একদম একটা ডিফারেন্ট ইনস্টিটিউট নিয়ে আলোচনা করব। তোমাদেরকে যেমন আমি বলছিলাম লাস্ট ম্যাথ ক্লাসের দিন যে আমরা খুব শীঘ্রই আইবিএ রিলেটেড একটা সেশন নিয়ে আসবো, যে সেশনে আমরা তোমাদের আইবিএ রিলেটেড যে সমস্ত জিজ্ঞাসা আছে সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করবো। এন্ড এট দ্য সেম টাইম আইবিএ তে কি টাইপের কোয়েশ্চেন আসে, বা মানুষ কেন আইবিএ নিয়ে এত চিন্তার মধ্যে থাকে, এত ভয়ের মধ্যে থাকে, বা আসলে ভয়ের রিজন আছে কিনা সেগুলো নিয়ে আলোচনা করবো। এট দ্য সেম টাইম আমরা যখনই আইবিএ নিয়ে চিন্তা করি আমরা শুনি যে এই ইংরেজি বই, ওই ইংরেজি বই, বিদেশে যাওয়ার অমুক বই, বিদেশে যাওয়ার তমুক বই, এগুলো সলভ করতে হবে। আইবিএ তে নাকি বিদেশে যাওয়ার বইটই থেকে কোয়েশ্চেন আসে। মোটামুটি আমাদের অনেকের মাথায় আইবিএ এর ব্যাপারে এমন এক ধরনের পারসেপশন ক্রিয়েট হয়ে যায় যে মানে হার্ভার্ড ইউনিভার্সিটিতে চান্স পাওয়া বা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার থেকে আইবিএ তে চান্স পাওয়া বেশি ডিফিকাল্ট। এরকম অনেক এরকম কনসেপশন আমাদের অনেকের মধ্যে ক্রিয়েট হয়ে যায়। তো এরকম মিসকনসেপশন ক্লিয়ার করার জন্য আজকে আমরা এই সেশনটায় আসছি। আজকে আমরা মোটামুটি আইবিএ একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। তো আইবিএ ভাই কি বলবো, সত্যি কথা বললে আইবিএ হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল প্লেসেস। বিশেষ করে তুমি যখন এক্সাম দিতে যাও, এখানে আসলে কি আসবে কি কি আসবে না এটা বলা আসলে খুবই ডিফিকাল্ট। স্পেশালি গত 2 বছর ধরে তোমরা হয়তো জানো, সেটা হচ্ছে আইবিএ অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন গত 2 বছর ধরে বাইরে আসতেছে না মানে হচ্ছে গত 2 বছরে আইবিএ তে যে আসলে কি কি আসছে এটা যারা এক্সাম দিছে খালি তারাই জানে। আমরা কেউ জানি না, কারণ আইবি এর কোয়েশ্চেন দিন শেষে আর বাইরে বের হচ্ছে না, মানে এক্সাম শেষ হওয়ার পরেও এটা বাইরে আসতেছে না। সো যেহেতু এরকম একটা সিচুয়েশন গত 2 বছর ধরে আমরা দেখতেছি, সো আমরা বেসিক্যালি আগের কোয়েশ্চেন গুলো দেখেই মোটামুটি প্রেডিক্ট করার চেষ্টা করি যে আইবিএ থেকে আসতে পারে বা আসতে না পারে। আর আইবিএ হচ্ছে এমন একটা জায়গা যেখানে টিচাররা সবসময় ইনোভেশনের পক্ষে, এবং তারা হচ্ছে যে কোনো ইনোভেশনের সুযোগ যদি পায়, ক্লাসে পড়ানোর সময় তারা ইনোভেশন এক্সিকিউট করুক বা না করুক, যখন এক্সাম হলে পরীক্ষা নেওয়ার জন্য যখন আসে বা অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন যখন তারা সেট করে, তখন তারা ইনোভেশনের কোনো কমতি রাখে না। তো তাদের মাথায় যদি নতুন আইডিয়া আসে তারা অবশ্যই সেটা এক্সিকিউট করার চেষ্টা করবে। তো বেসিক্যালি এই কারণে আইবিএটাকে একটা ছাঁচের ভিতরে ফেলানো বা একটা স্ট্রাকচারের ভিতরে ফেলানো বেশ ডিফিকাল্ট। বা স্টিল আমরা মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড় করানোর চেষ্টা করছি, যাতে তোমরা মোটামুটি আইডিয়া পেতে পারো যে তোমাদের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত বা কি রকম জিনিসপাতি আসলে আইবিএতে আসে। তো সেটা নিয়ে আসলে বেসিক্যালি আজকের সেশনটা। সো তোমরা যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছো, অনেকে আমাদেরকে সালাম জানিয়েছো, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, গুড ইভিনিং। তো ইনশাল্লাহ নেক্সট 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট আমরা আলোচনা করবো তোমাদের সাথে আইবিএ নিয়ে। তো ইনশাল্লাহ আমরা আজকের সেশনটা থেকে মোটামুটি একটা আইডিয়া নিয়ে যেতে পারবো যে আমাদের আইবিএর জন্য কি করা উচিত বা কি করা উচিত না, কোন পথে যাওয়া উচিত বা কোন পথে যাওয়া উচিত না। তো এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করার জন্য, মানে একা একা কথা বলতে অনেক বোরিং লাগে, সেই কারণে আমি আমার দুটা ফ্রেন্ডের ধরে নিয়ে আসছি। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার সাথে আমার দুটা ফ্রেন্ড যুক্ত আছে, শারিয়ার ফাইম এবং মোহাম্মদ আমরুল ইসলাম। তো ইনশাল্লাহ আমরা তিনজন মিলে মোটামুটি আইবিএ সম্পর্কে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো। তো প্রথমে আমি চলে যাচ্ছি ফাহিমের কাছে, যদি ফাহিম তোমাদের উদ্দেশ্যে কিছু বলতে চায়। Hello everyone, my name is Sharia Fahim. Currently হলো আমি তানভীরের সাথে সেম ব্যাচে আছি, which is IBA BBA 26 ব্যাচ, আর কারেন্ট থার্ড ইয়ারে। আর তোমাদেরকে আজকে মেনলি আমি যে টপিকগুলো নিয়ে কথা বলা হবে ওটার মধ্যে হয়তো বা ইংলিশ থাকবে, ম্যাথস থাকবে। তো তোমাদেরকে আমি ম্যাথ পার্টি নিয়ে কথা বলবো, অ্যাজ আমি গিয়ে মেন কোর্সে ম্যাথ ইনস্ট্রাক্টর ফর লাস্ট 2 ইয়ার্স। তো দ্যাট ইজ অল ফ্রম মাই পার্ট। অ্যান্ড হলো গিয়ে তোমাদের সাথে যখন নেক্সট পরে কথা হবে তখন আরো কথা বলা হবে, আরো অনেক কিছু জানা হবে। তো আমি এখন কামরুলের কাছে যাই। কামরুল, কিছু বলার থাকলে বলো। এভরিওয়ান, আমি হচ্ছে মোহাম্মদ কামরুল ইসলাম, আমি বলছি। তো আমি হচ্ছে ফাহিম এবং তানভীরের সাথে একই ব্যাচে বিবিএ 26 আইবিএ তে থার্ড ইয়ার কমপ্লিট করছি এবার। আম, এমনিতে আমি মেন্টরশিপ ইনস্ট্রাক্টর বা স্যানিটারি ইনস্ট্রাক্টর লাস্ট 2 ইয়ার্স ধরে ফাহিমের মতোই আমি মেন্টরশিপ আছি। রিসেন্টলি আমি পোস্টে যোগ দিয়েছি, পোস্টে আমি ইংলিশ গ্রুপে হেড হিসাবে করছি। এই তো মোটামুটি তানভীর। ওকে, তো আমরা মোটামুটি ইন্ট্রোডাকশন পার্ট আমাদের শেষ। আমি মোস্ট প্রবাবলি তোর মাইক একটু প্রবলেম আছে, তো তোর মাইকটা একটু খেয়াল করিস। আচ্ছা নিব। এখন বলতো একবার। হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ, এখন বেটার। সো একটু মাইকটা কাছে নিয়ে কথা বলিস, ক্লিয়ার শোনা যাচ্ছিল না খুব একটা। ওকে ফাইন, তো বেসিক্যালি আমরা আমাদের তাহলে মেন সেশনে চলে যাই, যেহেতু মোটামুটি আমাদের ইন্ট্রোডাকশনে কাহিনী শেষ। তো আমরা আমাদের মেন সেশনে চলে যাবো। তো তোমরা স্লাইড দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনে। সো বেসিক্যালি যেমনটা তোমরা জানো, আজকে আমরা আইবি নিয়ে কথা বলবো। সো আমরা যদি আমাদের প্রথম স্লাইডে যাই, তাহলে তোমরা দেখতে পাচ্ছ আইবি এর যে অ্যাডমিশন টেস্টটা আছে বেসিক্যালি,
সেই আইবিএর অ্যাডমিশন টেস্টটাকে বেসিক্যালি তিনটা পার্টে ভাগ করা যায়, বা আইবিএর অ্যাডমিশন টেস্টটাকে তুমি যদি কনকার করতে চাও তাহলে বেসিক্যালি সেখানে তিনটা পার্ট আছে। একটা হচ্ছে এমসিকিউ পার্ট, একটা হচ্ছে রিটেন পার্ট, আর লাস্টটা হচ্ছে কমিউনিকেশন টেস্ট। জিনিসটা এরকম হবে যে যেদিনকে তুমি আইবিএর অ্যাডমিশন টেস্ট দিতে যাবা সেদিনকে তোমার এমসিকিউ আর রিটেন পার্ট এক্সাম হবে। সো আমি আরেকবার বলছি, যেদিনকে আমি প্রথম আইবিএর অ্যাডমিশন টেস্ট দিয়ে যাবো সেদিনকে আমার এমসিকিউ আর রিটেন পার্ট হবে। কোনটা কোনটা হবে? এমসিকিউ আর রিটেন পার্ট হবে। এমসিকিউ পার্ট আর রিটেন পার্ট দিয়ে আমি বাসায় চলে আসবো। এমসিকিউ পার্ট আর রিটেন পার্ট দিয়ে বাসায় আসার পর মনে করো 7 দিন পর বা 10 দিন পর আমাদের প্রথম ধাপের রেজাল্ট দিবে। সেই রেজাল্ট থেকে মোটামুটি 160 জনকে কমিউনিকেশন টেস্টের জন্য বাছাই করা হবে। সেই 160 জন কমিউনিকেশন টেস্টের জন্য যাবে। কমিউনিকেশন টেস্ট মানে হচ্ছে বেসিক্যালি ভাইভা বা ইন্টারভিউ, যেটাই বলি না কেন আমরা। সেই কমিউনিকেশন টেস্টের জন্য সেই 160 জন যাবে, তাদের ভাইভা হবে, এন্ড দেন সেই ভাইভা আর প্রথম যে এমসিকিউ আর রিটেন এক্সামটা হয়েছিল দুইটার নম্বরের উপর ভিত্তি করে, দুইটার নম্বরটাকে কম্বাইন করে দিন শেষে আমাদের ফাইনাল রেজাল্ট দিবে, যেখানে মোটামুটি 120 জন মতো সিলেক্টেড হবে। একজন লিখছে ভাইয়া আইবিএ তে 180 এর মধ্যে থাকতে কত মার্কস পাওয়া লাগতে পারে। এটা আসলে বলা খুবই 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 মানে কি বলবো, এটা আসলে বলা অসম্ভব আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়। সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডের উপর ডিপেন্ড করে, এক এক বছর এক এক ধরনের কোয়েশ্চেন হয়। বাট একটা জিনিস আমি তোমাদের এইটুকু বলতে পারি যে বি ইউনিট আর সি ইউনিটে আমাদের যেরকম মার্কস তোলা লাগে আইবিএ তে তার ধারে কাছেও মার্কস তোলা লাগে না। ফর এক্সাম্পল, আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমাদের যখন আমরা সি ইউনিটের জন্য টার্গেট করি, আমরা সি ইউনিট টার্গেট করে করি, তখন আমরা কিরকম বলি তোমাদেরকে? আমরা বলি যে 120 এর অ্যাডমিশন টেস্ট হবে, 120 এর অ্যাডমিশন টেস্টে মোটামুটি 85-90 এরকম তুলতে হবে। সো এরকম হচ্ছে আমাদের রেঞ্জ থাকে। বাট আইবির অ্যাডমিশন টেস্টে দেখা যায় যে তুমি 100 মার্কের একটা এক্সামে যদি 60 এর আশেপাশে তুলতে পারো তাহলেই মনে করো বিশাল ব্যাপার। সো বেসিক্যালি এখানে মার্কস মোটামুটি রিলেটিভলি কম মার্কস পেয়ে অনেক ভালো রেজাল্ট করা যায়। বাট হ্যাভিং সেড দ্যাট পার্টিকুলারলি এত মার্কস পাইতে হবে বা এত মার্কস পেলে চান্স পাওয়া সম্ভব এরকম বলা পসিবল না। এমন কিছু কিছু বছর আছে যেখানে মনে করো 100 মার্কের এক্সামে মানুষজন 50-55 পেয়েও চান্স পায়। আবার এমন বছরও যায় যেখানে আসলে 60-62 পাওয়া লাগে চান্স পাওয়ার জন্য। সো ওইভাবে আসলে স্পেসিফিক বলা সম্ভব না যে কত পাওয়া লাগতে পারে। আর তুমি জিজ্ঞাসা করছো 180 এর মধ্যে থাকতে, 180 কোনো সিগনিফিকেন্ট নাম্বার না, সিগনিফিকেন্ট নাম্বারটা হচ্ছে 160। সো এমসিকিউ আর রিটেনের পরে যে রেজাল্টটা আসবে সেখান থেকে মোটামুটি 160 জনকে ডাকা হবে কমিউনিকেশন টেস্টের জন্য, এবং সেখান থেকে ফাইনালি 120 জনকে সিলেক্ট করা হবে। সো আমি যদি মোটামুটি মার্কস ডিস্ট্রিবিউশনের দিকে তাকাই তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের ইনিশিয়ালি প্রথম দিন যে এক্সামটা হবে এমসিকিউ আর রিটেন পার্ট মিলিয়ে, সেখানে এমসিকিউ পার্টে থাকবে 70 থেকে 75 নম্বর, মানে 70ও হইতে পারে 75ও হইতে পারে। এখান থেকেই দেখা যায়, মানে এই স্লাইড থেকে আমরা বুঝতে পারি যে আইবিএ কতটা আনপ্রেডিক্টেবল একটা জায়গা, যে আসলে কত মার্ক হবে সেটাও আমি একদম স্পেসিফিক্যালি বলতে পারতেছি না। সো মানে বেসিক্যালি এটা নোবডি নোস, কেউই জানে না। তো এমসিকিউ বেসিক্যালি 70 থেকে 75 মার্কস হবে, 70 অথবা 75। তাহলে 100 হইতে আর যত দরকার হয় তত মার্কের হবে রিটেন। সো বেসিক্যালি 75 মার্কের এমসিকিউ হলে 25 রিটেন, 70 মার্কের এমসিকিউ হলে 30 রিটেন। সো এইভাবে আমার 100 মার্কের একটা এক্সাম হবে। সেই এক্সামের পরে যদি আমি টপ 160 থাকতে পারি তাহলে আমাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, অর্থাৎ কমিউনিকেশন টেস্টের জন্য ডাকা হবে। যখন আমাকে কমিউনিকেশন টেস্টের জন্য ডাকা হবে তখন আমাকে একটা 15 মার্কের ভাইবা দিতে হবে, মানে আমাকে যে ভাইবাটা দিতে হবে সেই ভাইবাটা বেসিক্যালি 15 মার্কস থাকবে। সো আলটিমেটলি সব এই 115 মার্কস এইখান থেকে যোগ করে 115 মার্ক অ্যাকুমুলেট করে যারা টপ 120 তে থাকবে ওদেরকে বেসিক্যালি সিলেক্ট করা হয়। হ্যাঁ, 2 জন কম বেশি হইতে পারে, কোনো কোনো বছর দেখা যায় যে 120 এর চেয়ে 2-3 জন বেশি নেয়, আবার কোনো কোনো বছর দেখা যায় 120 এর চেয়ে কমও নেয়। যেমন আমি যদি গত বছরের কথা বলি, গত বছরের কথা বললে আমি যেটা বলতে পারি যে গত বছর মানে যারা 28 ব্যাচে ভর্তি হয়েছে, আমরা হচ্ছে 26 ব্যাচ। সো 28 ব্যাচে যারা ভর্তি হয়েছে সেখানে 114 জনকে সিলেক্ট করা হয়েছে। সো বেসিক্যালি দেখো 120 থেকে 6 জন কম। সো বেসিক্যালি 2 জন 4 জন 5 জন কম বেশি হতে পারে, সেটা আসলে আমরা জানি না, সেটা আসলে কর্তৃপক্ষই বলতে পারবে যে তারা কিসের বেসিসে জিনিসটা করে। বাট মোটামুটি 120 এর আশেপাশে থাকলে চান্স পাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকে। সো এই হচ্ছে মোটামুটি এমসিকিউ, রিটেন আর কমিউনিকেশন টেস্টের আলোচনা। এখন আমি যদি স্পেসিফিক্যালি এমসিকিউ নিয়ে আলোচনা করতে চাই, এমসিকিউ এর আন্ডারে বেসিক্যালি 3টা ইস্যু থাকে। এমসিকিউ তে বেসিক্যালি মানে কয় ধরনের কোশ্চেন আসে এমসিকিউ সেকশনে? বেসিক্যালি 3 ধরনের কোশ্চেন আসে। প্রথমটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন, সেকেন্ডটা হচ্ছে ম্যাথমেটিক্স, আর 3 নাম্বারটা হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। সো ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন বলতে বেসিক্যালি ইংলিশকে বোঝায়। সো ইংলিশকেই ওরা আসলে ইংলিশ না লিখে ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন লেখে। আর এটা ছাড়া ম্যাথমেটিক্স থেকে কোশ্চেন আসে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থেকে কোশ্চেন আসে। প্রত্যেকটা সেকশনে আমরা ডিটেইলস আলোচনা সামনে করব। সো লেটস সি। এখন নেক্সট কোশ্চেন হচ্ছে কোন পার্ট থেকে কতটুকু আসে, কোন পার্ট থেকে কতখানি কোশ্চেন আসে।
যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো। ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন মানে হচ্ছে ইংলিশ পার্ট থেকে 25 থেকে 30 মার্কস আসবে। প্রত্যেকটা কোশ্চেনের মার্কস থাকে 1 করে, অর্থাৎ 25 থেকে 30টা কোশ্চেন আসবে, প্রত্যেকটা কোশ্চেন 1 করে, সো 25 বা 30 মার্কস। সেম ফর ম্যাথমেটিক্স, 25 থেকে 30 মার্কস, প্রত্যেকটা মার্কসের নম্বর হচ্ছে 1। আর ফাইনালি হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, সেখান থেকে 15 বা 20 নম্বর আসবে। সো এই তিনটা সেকশন মিলিয়ে টোটাল আমাদের একটা এমসিকিউ পার্ট হবে। সেই এমসিকিউ পার্টের টোটাল মার্কস হবে 70 অথবা 75। সো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। সো আই থিঙ্ক এটা মোটামুটি ক্লিয়ার। সো আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন আই মিন ইংলিশ সেকশন থেকে সাধারণত কি কি টাইপের কোয়েশ্চেন আসে বা ইংলিশ সেকশনে কোন কোন জিনিস কভার করা হয় সেটার একটা প্রিভিউ দেওয়া আছে তোমাদের এই স্লাইডে, যেটা তোমরা দেখতে পারতেছো। একজন লিখছো অ্যানালজি ম্যাথ ইংলিশ না, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ম্যাথ আর ইংলিশ। তো একটু খেয়াল করে আমাদের ক্লাসটার সাথে যুক্ত থাকো, তাহলে এই জিনিসগুলো তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ রিলেটেড কি কি টাইপের কোয়েশ্চেন আসে। একজন আমাকে কোয়েশ্চেন করছিল যে আইবিএ তে কি হয়, আইবিএ তে বিবিএ পড়ানো হয়। বিবিএ মানে হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। সো আই থিঙ্ক তোমরা জানো ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মানে কি, না জানলে গুগল করে নিবা, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আর তোমাদের সবাইকে একটা কথা বলে রাখি, কামরুলের কাছে যাওয়ার আগে, কামরুল ইংলিশে আলোচনা করবে, ওর কাছে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের ক্লাসের আজকের ক্লাসের মেইন অবজেক্টিভ হচ্ছে পুরো আইবিএ তে কি কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে সেটার একটা ওভারভিউ দেওয়া। এখন আমি যদি প্রত্যেকটা কোশ্চেন বুঝায় ওভারভিউ দিতে চাই, দেন দেয়ার ইজ আ পসিবিলিটি যে আমার এই ক্লাস সারা রাত চলবে। সো অবভিয়াসলি সেটা ফিজিবল না, রাইট? সো সেই কারণে আমরা যেটা করব, আমরা মোটামুটি ওভারভিউ দেওয়ার চেষ্টা করব, আর যে স্যাম্পল কোশ্চেনগুলো আমরা দেখব সেগুলোর হালকা একটা এক্সপ্লেনেশন দিয়ে দেওয়ার চেষ্টা করব। এক্সপ্লেনেশন দিয়ে আমরা মুভ অন করব। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবা। বাট যদি এরকম হয় যে কোয়েশ্চেন নাই, বাট তোমার মনে হচ্ছে যে কানেক্টিভিটির কারণে ঠিক মতো শুনতে পারো নাই, আরেকবার শুনলে ভালো হতো, এরকম যদি হয়, তাহলে আমি রিকোয়েস্ট করবো যে আরেকবার আমাদের বলতে বলো না, তাহলে আমাদের সেশনটা অনেক লেন্দি হয়ে যাবে। সো আমরা পরবর্তী কোশ্চেনে মুভ অন করবো। তোমার যদি কোনোটা মিস হয়ে যায়, তোমার যেটা কর্তব্য সেটা হচ্ছে আমরা আমাদের ক্লাসটা ইনশাল্লাহ খুব শীঘ্রই ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। সো তোমরা ইউটিউবে যে আমাদের আজকের এই লাইভটা আরেকবার দেখতে পারবা, এবং যে পার্টগুলো তোমার মনে হয় যে না দ্বিতীয়বার এক্সপ্লেনেশনটা শুনলে তোমার জন্য আরেকটু বেটার হবে, তুমি একটু ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারবা, সেটা তুমি সেখান থেকে দেখে নিতে পারবা। সো আই থিঙ্ক আমি মোটামুটি বুঝতে পারছি। সো ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন অর্থাৎ ইংলিশ সেকশনে কি কি কোয়েশ্চেন আসে সেগুলো নিয়ে আলোচনা করার জন্য আমি কামরুলের কাছে চলে যাচ্ছি। সো দোস্ত। আচ্ছা, তানভীর, ওকে গাইস, ইংলিশ নিয়ে মেনলি হচ্ছে গিয়ে আমার আলোচনা আজকে যে ইংলিশ নিয়ে আমি মেন কোর্সে পড়াচ্ছি 2 বছর ধরে পড়েছি, আর মোটামুটি 4-5 বছর হয়ে যাচ্ছে। তো ইংলিশ নিয়ে আমি যে একটু ফার্স্ট কোশ্চেন শুনি, আমি আইবি এর যারা এক্সপার্টেন্ট সবাই যে কোশ্চেন ফার্স্ট আমাকে করো বা ইংলিশ কিভাবে পড়বো, মানে আইবি এর যে ইংলিশ পড়ি, এটা তো অনেক কঠিন কোশ্চেন আছে, কিভাবে ইংলিশটা ক্র্যাক করবো। তো এই কোশ্চেন যখনই আসে আমার ফার্স্টে যে চিন্তা মাথায় আসে, আইবিতে 2 ধরনের লোকজন আছে যে আমি চিনি, যারা 7 দিনের প্রিপারেশনে আইবিতে থেকে যায়, 7 দিন দোস্ত মাইকটা একটু কাছে নিয়ে নি। সরি, তো 7 দিন 10 দিন প্রিপারেশন ইংলিশের টিকে যায়। আর হচ্ছে গিয়ে আর কিছু লোক আছে 3-4 মাস ধরে খাটাখাটনি করে, তাও তাদের মানে একটু কষ্ট হয়ে যায় আইবিএতে। তো এই দুইটা এরকম ডিস্টিংক্ট দুইটা পাথ, এই জিনিসটা কেন হয় আমার মতে, আইবিএর যে প্রিপারেশনটা এটা আসলে জাস্ট 3-4 মাসের খাটাখাটনির চেয়েও বেশি বেসিক বিল্ড আপ করার থেকে হয়। ক্লাস 5 থেকে আমরা পড়ে আসছি টেন্স নিয়ে, কেস, পার্সন, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, সাবজাংটিভ, কন্ডিশনাল, স্যার কত কিছু পড়েছি, ক্লাস 5 থেকে পড়তেছি। আমার প্রিভিলেজ বলতে পারো, আমি ক্লাস 5 পড়ে আসছি টিচারদের কাছে ইংলিশের জন্য, তারা আমাকে এই বেসিক গুলা খুব ভালো মতো শিখাই দিচ্ছে। এই কারণে আমি ফার্দার ডাউন দ্য লাইন, আমি যখন হচ্ছে ইংলিশ পড়ছি, আমি ভয়টা কখনো ছিল না। আর ইংলিশ পারা যাবে। আমার এখনো মনে আছে আমি যখন ইংলিশ পরীক্ষার আগের দিন চিল করতাম টাইপের, আর ইংলিশ তো পারি, মোটামুটি বেসিকটা ক্লিয়ার ছিল আমার। আব্বা আম্মা বলতো এই পড়িস না, ইংলিশ কি মানে পড়া নেই নেই, আমি আর ইংলিশ কি পড়বো, পারি সব মোটামুটি। বাকি সবাই প্যারা খাতি, ইংলিশ কি পড়বো, কি আসবে কি না আসবে, আমার এই ভরে লাগতো না। মেইনলি বিকজ ইংলিশের বেসিক যেটা ছিল ওটা ডেভেলপ ছিল। যাই কোশ্চেন আসুক না কেন, আমি জানি বেসিক ফর্মারে ফেলে দিতে পারলে আমার কোশ্চেনটা আমি অ্যান্সার করে ফেলতে পারবো। বাকি থাকতো কি কিছু ভোকাবুলারি। ভোকাবুলারিটা কেমন শিখছি হচ্ছে কি বিভিন্ন মুভি দেখে। আমি এনিমে দেখতাম অনেক আগে থেকে, ফাহিম এনিমে দেখে অনেক, আমার তো অনেক বেশি এনিমে দেখছে ফাহিম। এনিমের সাবটাইটেল পড়ে পড়ে, তারপর হইতেছে গিয়ে মুভি তো আছে, গল্পের বই পড়তে মাঝে ইংলিশের কিছু কিছু জিনিস খুব একটা পড়া হতো না, আমার আউটসাইড নলেজ খুবই কম ছিল। এইসব ফিকশনাল বিভিন্ন বই টই পড়ে মুভি দেখে টেকে আমার ভোক্যাব মোটামুটি এনরিচ হয়ে গেছিল। এটা ল্যাঙ্গুয়েজ শিখার মেইন পার্ট কি, একটা কমিউনিকেট করা, হচ্ছে লেখা। কমিউনিকেট কিসের থেকে, আমি মুভি দেখে, বই পড়ে, বিভিন্ন এনিমে দেখে, কন্টেন্ট পড়ে, বিভিন্ন কিছু পড়ে লেখালেখি করতাম। আমি আমার মনে আছে ক্লাস 5-এ থাকতে একটা স্যারকে দিয়েছিলাম একটা পুরো আমার একটা পাণ্ডুলিপি টাইপের স্ক্রিপ্ট লিখছে, একটা গল্পের আর কি, সেটা স্যারকে দিয়েছিলাম আমি। তো এই টাইপের লেখালেখি করে সত্যি সত্যি পরে আমার ইংলিশের কমিউনিকেশন ডেভেলপ হয়ে গেছিল। বাইরে থেকে গ্রামার লেখার পার্ট যেটা, সেটা হচ্ছে তোমার বেসিক থেকে ঠিক আছে, যেটা গ্রো করছে। তো
আইবি এর যে ইংলিশ প্রিপারেশন যেই জিজ্ঞেস করো না কেন, আমি তোমার কাছে এটাই বলে যে বেসিকটা ঠিক করতে পারো। তোমার এই যে বিদেশি বই পড়া, ব্যারন্স এই কি বলে এই স্যাটের 3500 ওয়ার্ড মুখস্থ করা, বা ধরো জিম্যাট রিভিউ পুরো একদম মুখস্থ করে ফেলা, অনেস্টলি স্পিকিং আমি জিমেট্রিক আমি আইবিতে তার কিনি নাই, সত্যি কথা আমি কিনি নাই। আমি জাস্ট পড়ছিলাম কি, একটা হচ্ছে কি ওই যে টোফেলের হলুদ বইটা, ওইটা কি ক্লিপস নাকি ব্যারন্স, ক্লিপস মনে হয় তানবির, তাই না? ক্লিপস ক্লিপস, হ্যাঁ। ক্লিপস যে বইটা আর কি। তারপর হইতেছে গিয়ে আর হচ্ছে ওয়ার্ড স্মার্ট, এই দুইটা পড়ে মোটামুটি আমি আইবি এর ইংলিশ কভার করে ফেলছি। আমার মধ্যে ইংলিশের কনফিডেন্স ছিল যে হ্যাঁ ইংলিশ আসুক, প্যারা নেই, ইংলিশ পারবো। ওই জিনিসটা আমার ভিতরে বিল্ট ইন ছিল যে বেসিকটা গ্রো করার কারণে। তো যারাই এখন আমাদের এই লাইফটা দেখতেছো, আইবিএর জন্য যারা পড়াশোনা করতে যাচ্ছ, এটাই বলে যে আইবিএর জন্য বেসিক বিল্ড আপ করা যায় যতটুকু সম্ভব, ফ্রম দ্য স্ক্র্যাচ, হাতের পর এগ্রিমেন্ট শুরু করে একদম সেই টেন্স পর্যন্ত ফ্রম দ্য স্ক্র্যাচ করে ক্লিয়ার করে ফেলতে পারো, অনেকখানি আগে থাকবা। তো আইবিএর বেশিরভাগ যে গ্রামার কোশ্চেন আছে, গ্রামার যে কোশ্চেন গুলো আসে সবগুলোই দেখা যায় হচ্ছে কি, দেখা যায় ওই বেসিক গ্রামার থেকে, যেগুলো তোমরা ফার্স্ট সেশনে অবশ্যই করে আসছো, না পড়ার কোনো কারণ নেই। ওইটাই যাচ্ছে তুমি একটু ঝালাই টালাই করো না। তো গ্রামার মোটামুটি এইটাই। ভোকাবুলারির সাথে সাথে বলেই ফেললাম, ভোকাবুলারির জন্য আমি আমি বলবো ওয়ার্ড স্মার্ট কোনো লাক্সারি না, ওয়ার্ড স্মার্ট নেসেসারি। ওয়ার্ড স্মার্ট বইটা আমার খুব পছন্দ, কি কারণে ওয়ার্ড স্মার্ট বই এমন অনেক শব্দ শিখছি যেটা আমার নেসেসারি লাইফ টু লাইফে লাগে আর কি। সাপোজ সাপোজ যদি উদাহরণ দেই একটা, অ্যাব্রিজ, আমার আই থিঙ্ক ওয়ার্ড স্মার্টের প্রথম বা সেকেন্ড ওয়ার্ড অ্যাব্রিজ আর কি, এর মানে সংক্ষিপ্ত করা কিছু আর কি। এই ওয়ার্ডটা যেমন শিখছি আমি মাঝে মাঝে ইউজ করি ওয়ার্ডটা। বা ধরো হচ্ছে গিয়ে আর্ডেন্ট, প্যাশনেটের যে আরেকটা হচ্ছে গিয়ে আমার সিনোনিমাস শব্দ, প্যাশনেট সবসময় বলে আসতাম, আর এটা যে ওয়ার্ড শিখতে পারছি। তো ওয়ার্ড স্মার্ট বইটা অনেক ইউজার ফ্রেন্ডলি, এবং এমন সব ওয়ার্ড দেয় যেগুলো হচ্ছে আসলে শুনে মনে হয় না যে আমি জীবনে ইউজ করবো না, এমন সব ওয়ার্ডই দেয় যেগুলো মনে হয় আমি ইউজ করবো, এই ওয়ার্ডটা আমার দরকার, জানা দরকার, আমার ডে টু ডে কনভারসেশন জানা দরকার। ওয়ার্ড স্মার্টটা এগুলো সবাইকে আমি বলি যে ওয়ার্ড স্মার্টটা পড়ো। ওয়ার্ড স্মার্টটা জাস্ট আইবি এর জন্য না, তোমার ইন জেনারেল লাইফের গ্রোথ, লাইফের ডেভেলপমেন্টের জন্য কাজে লাগবে। এগুলো ভোকাবুলারির জন্য। ভোকাবুলারির সাথে সাথে চলে আসে অ্যানালজি যে পার্টটা। অ্যানালজি তো যে বললো যে অ্যানালজি ম্যাথ আইবি, অ্যানালজিটা বলতেছি, অ্যানালজিটা হচ্ছে গিয়ে ইসের আইবি আলাদা কোনো পার্ট না, ইংলিশেরই একটা ল্যাঙ্গুয়েজের একটা পার্ট। অ্যানালজি হচ্ছে কি মেইনলি ভোকাবুলারির একটা এক্সটেন্ডেড শাখা। ওটা কি থাকে, ভোকাবুলারিতে তোমার হচ্ছে কি একটা ওয়ার্ড থেকে ওয়ার্ডটা তোমার সিনোনিম ম্যাটোনিম বলতে হয়। অ্যানালজিতে তোমার দুইটা ওয়ার্ড থাকে। সাপোজ লেখা আছে হচ্ছে গিয়ে চক, তারপরে কলন দিয়ে ব্ল্যাকবোর্ড। তো চক এবং ব্ল্যাকবোর্ড তোমাদের রিলেশনশিপটা কি, চক দিয়ে আমরা ব্ল্যাকবোর্ডে লিখি, এই টাইপের রিলেশনশিপ। আর 5টা অপশন দেওয়া থাকবে, আর 5টা অপশনের মধ্যে কোনটার সাথে যায়, হইতে পারে পেন পেপার, পেন দিয়ে আমরা পেপারে লিখি। এই যে রিলেশনশিপের যে ম্যাচ করাটা, জাস্ট ভোকাবুলারি জানলেই হয় না, সাথে কিছু হচ্ছে আমার বেশি একটা আইকিউ খাটাইতে হয়, হচ্ছে আমার রিলেশনশিপটা কি এখানে ম্যাচ করাইতে হয়। এটা করতে পারে অ্যানালজিটা মোটামুটি টান। বাট আমি অবভিয়াসলি আন্ডারমাইন করবো অ্যানালজি, ওয়ান অফ দ্য টাফেস্ট থিং ইন আইবিএ, এটা আমি আলটিমেটলি করবো। অ্যানালজিতে জেনারেলি আমি হচ্ছে গিয়ে আল্লাহ ভরসা করে আইবিএতে গেছিলাম, অ্যানালজি পারলে পারবো, না পারলে দেখা যাবে। অ্যানালজি অনেক টাফ, আই এম নট মানে আন্ডারমাইনিং দিস, টাফ অনেক, বাট জিনিসটা ভোকাবুলারি পারলে তাদের জন্য অনেক ইজি। ফ্রেজ, ফ্রেজ হচ্ছে কি আইবিএতে কিছু কিছু সময় থাকে যে কমন কিছু ফ্রেজ থাকে, যেমন হচ্ছে গিয়ে যে ক্যাটস 9 লাইফস বলতে পারো, বা হচ্ছে গিয়ে যে লেটিং দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, বা ধরো হচ্ছে লাস্ট স্ট্র, এই টাইপের কিছু কিছু যে খুব কমন ইউজ হচ্ছে গিয়ে মুভিতে খুব কমন পাবা। তো মুভি টুভি যদি দেখো, আমার কিন্তু ফ্রেজে অনেক ঝামেলা হচ্ছে না, মুভির ভিতরে খুব কমন হয় ইউজ করা ফ্রেজ গুলি, মুভি বা এনিমে বা যে কোনো ইংলিশ গল্পের বইতে আর কি। ওগুলি পরে পরে আমি ফ্রেজ, এইসব ফ্রেজ এন্ড ইডিয়মস যেগুলি আর কি, সব মোটামুটি ভালো মতোই জানতাম, আচ্ছা এগুলি এরকমই হয় আর কি। বাট ইন জেনারেল এইটার জন্য আলাদা কোনো বই আমার জানা নাই, আমার ওরকম বই পাওয়া যায় না ফ্রেজটা। তো ফ্রেজের জন্য হলেও যদি হয়, আমি খুবই সাজেস্ট করবো যে প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট একটা মুভি দেখো। মুভি দেখা, অ্যান্ড মুভি দেখাটাই জাস্ট ব্যাপারটা না যে মুভি দেখার পর একটা নতুন ওয়ার্ড আসলো, আমরা ধরে নিই আচ্ছা মুভির ওয়ার্ডের মিনিং এরকমই হবে মনে হয়, ওইটা ধরে না নিয়ে জাস্ট একটু পজ করো, ওয়ার্ডটা দেখো, ওয়ার্ডটা সার্চ করো গুগলে, মিনিংটা কি, বাংলাতে না ইংলিশে মিনিংটা দেখো, কাজে লাগবে, ট্রাস্ট মি অনেক কাজে লাগবে একটা ওয়ার্ড দেখলে। তখন তুমি ওয়ার্ডের সেন্টেন্সের থেকে বের করে ফেলতে পারো অনেকখানি মিনিং। এরপরে গ্রামারের যার পার্ট, সেন্টেন্স কমপ্লিশন। সেন্টেন্স কমপ্লিশন গ্রামারের একটা থাকে তোমার হচ্ছে কি ইরোর আইডেন্টিফিকেশন, যে 5টা দাগ দেওয়া থাকে, আন্ডারলাইন করা থাকে, সেখানে বের করতে আমার ইরোর গ্রামাটিক্যাল পার্ট কোনটা, ইরোনাস গ্রামাটিক্যাল পার্ট কোনটা, এটা হচ্ছে আমার ইরোর আইডেন্টিফিকেশন গ্রামারে। আরেকটা থাকে সেন্টেন্স কমপ্লিশন, একটা পুরো সেন্টেন্স দেওয়া থাকে, ওখানে মাঝখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া থাকে। যেমন দেওয়া থাকলো হচ্ছে গিয়ে হি ইজ সাচ অ্যান বা এ ড্যাশ পারসন দ্যাট হি হেজিটেটস দ্যাট হি লেইস অফ এনি ওয়ার্ক। সাপোজ দেওয়া যে হি ইজ সাচ এ ড্যাশ পারসন দ্যাট হি লেইস অফ এনি ওয়ার্ক, সে এমনই একটা সামথিং পারসন যে সে যে কোনো কাজই হচ্ছে ফেলে রাখে। তাহলে কি টাইপের ওয়ার্ড হবে, যে কোনো কাজ ফেলে রাখে কিরকম ধরনের লোক, লেজি টাইপের লোক,
বাট লেজি ওয়ার্ড থাকবে না, একটু গ্যারান্টি দিয়ে বলতে পারি। লেজি খুবই কমন ওয়ার্ড, এই টাইপ তোমার ওয়ার্ড আইবিএ থাকবে না। আইবিএ কি থাকতে পারে? ইন্ডোলেন্ট। ইন্ডোলেন্ট লেজির একটা সিনোনিমাস ওয়ার্ড। ইন্ডোলেন্ট মানে তোমার জানতে হবে, মানে কোথায় জানবো? যে ওয়ার্ড স্মার্ট বললাম, ওয়ার্ড স্মার্ট ইন্ডোলেন্ট ওয়ার্ডটা খুব কমন একটা ওয়ার্ড পেতে পারো। তো এই টাইপের যে একটা ভোকাবুলারি একটা থাকবে, বাট তোমার হচ্ছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ভিতরে। আর ভোকাবুলারির ভিতরে যে ভোকাবুলারি থাকবে সেটা হচ্ছে কি তোমার হচ্ছে ধরো ইন্ডোলেন্ট ওয়ার্ডের সাথে সিনোনিমাস কোন ওয়ার্ডটা যায়, ইগনোরের সাথে তোমার অ্যান্টোনিম কোন ওয়ার্ডটা যায়, জাস্ট ওয়ার্ড টু ওয়ার্ড চুজ করা। আমাকে জিজ্ঞেস করে আমি বলবো সেন্টেন্স কম্প্রেশনটা ইজিয়ার, বিকজ হচ্ছে গিয়ে তোমার হিন্ট পাওয়া যায়। আমি যে বলতে পারছি যে লেজ অফ এনি ওয়ার্কস হচ্ছে এই লোকটা যে ওর কাছে ফেলে রাখে, তো ফেলে রাখাটা তাহলে কি একটা লেজি টাইপের পার্সন, খুঁজতে পারে যে কোনটা আমার লেজি টাইপের ওয়ার্ড আছে, মিনিং না জানো একটা হান্স করা যায়। এদিক থেকে সেন্স কম্প্রেশন ইজিয়ার লাগে, বাট ভ্যারিজ ফ্রম পিপল টু পিপল আই গেস। পরে আসে সিন কম্প্রিহেনশন। সিন কম্প্রিহেনশন একটা প্যাসেজ থাকবে, এন্ড আইবিআর প্যাসেজ যাতা প্যাসেজ থাকে না, বেশ বড় একটা প্যাসেজ থাকে। পরে আই থিঙ্ক একটা স্লাইডে আছে আমাদের, বেশ বড় একটা প্যাসেজ, যে প্যাসেজ পড়তে মোটামুটি তোমার 5-7 মিনিট যায়। এন্ড আইবিআর মতো একটা প্রেসার কুকার 1.5 ঘন্টা একটা টাইম লিমিট, সেখানে একটা 5-7 মিনিটের একটা প্যাসেজ পড়তে মোটামুটি প্যারাই লাগে বেশ। এন্ড আমাদের সময় তো দুইটা প্যাসেজ ছিল, ব্লু ওশানের একটা ছিল, আরেকটা ছিল হচ্ছে গিয়ে আরেকটা কিসে ছিল ভুলে গেছি আর কি। বাট আমি দুটো একটা অ্যান্সারই করি নাই, মানে একটা দেখতে হচ্ছে ভাই এইটা আমাদের ব্লু ওশানে অ্যান্সার করি নাই, আমি থিঙ্ক বাকিটা করছি না। ব্লু ওশানটা পড়ে বলছি, ব্লু ওশান এখন জানি আমি জিনিসটা কি, তখন ব্লু ওশানটা পড়ে মাথায় ঢোকে না জিনিসটা কি লিখছে, বাদ দিব না আমি অ্যান্সার। অ্যান্সার না করে কিন্তু আমার সিরিয়াল ভালোই আসছিল, বাট ওইটা যে মানে আলটিমেটলি চুজ করা, আলটিমেটলি যে হচ্ছে গিয়ে এট দ্য প্রেশার, তুমি প্রেশারের সিচুয়েশনে কোনটাকে তুমি টাচ করবো না টাচ করবো না, কোন কোশ্চেন কোশ্চেন ছেড়ে দেওয়াটা কিন্তু বড় একটা কি বলবো একটা স্কিল। আইবিআর এক্সামে, আইবিআর এক্সাম সবসময় টাচ করাটা ইজ নট নেসেসারি। আইবিআর এক্সামে ইটস নেসেসারি যে তুমি যেই কয়টা লিখবা মোটামুটি কনফিডেন্টলি ঠিকঠাক মতো লিখবা, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। জিনিসের পর আলোচনা করবো অবভিয়াসলি কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, এটাতে যদি আসি সেখানে আছে তোমার হচ্ছে গিয়ে মেইনলি একটা ওয়ার্ড থাকবে সাপোজ সেকেন্ডেড। এই ওয়ার্ডটার কি কি মিনিং হইতে পারে? সেখানে একটা মিনিং কিন্তু হইতে পারে যে হচ্ছে গিয়ে সেকেন্ডে আসা, এটা একটা হইতে পারে সেকেন্ড দিয়ে, সেকেন্ডে আসছি কোনো কিছুতে আমি। আবার সেকেন্ডের মিনিং হইতে পারে সাপোজ আমি বললাম যে হচ্ছে, আমি যখন বললাম যে আইবি অ্যানালজি অনেক টাফ, তানভীর বললো সেকেন্ডেড, মানে হচ্ছে সহমত, একই মত আর কি। তো এই যে কারেক্ট ইউজ অফ ওয়ার্ড, যে ওয়ার্ড এই সেকেন্ডেড আরেকটা মিনিং হইতে পারে যে সেকেন্ড আসা ছাড়া সহমত একটা ওয়ার্ড হইতে পারে, এটার কারেক্ট ইউজ অফ ওয়ার্ড হইতে পারে। এন্ড ফাইনালি সাফিক্স প্রেফিক্স, এটা হচ্ছে আই থিঙ্ক অনেক কম আসছে ইদানিং, আমার মেমোরি যতটুকু আছে। তো আগে আসতো যে হচ্ছে গিয়ে সাপোজ আইএন, এই ওয়ার্ডটা কোন ওয়ার্ডটা তোমার হচ্ছে গিয়ে অ্যাকসেপ্টেবল না, সাপোজ হচ্ছে গিয়ে হাইজিনিক, আমি বললাম ইনহাইজিনিক, তা কিন্তু হয় না, আনহাইজিনিক হয়। তো এটা একটা রং সাফিক্সের আমার প্রিফিক্সের ইউজ হবে, প্রিফিক্সের ইউজ হবে আর কি। বাট ইনডোলেন্ট, এখানে কিন্তু ইনডোলেন্ট ওয়ার্ডটা ঠিক আছে, বাট ডোলেন্টের সাথে আইএন লাগে তুমি ইনডোলেন্ট বানাই নাই, ওইটা খেয়াল রাখতে হবে। প্রিফিক্স কিন্তু আইএন থাকবে যে তোমার ওইটাই যে তোমার কারেক্ট প্রিফিক্স তা কিন্তু না, দেখতে হবে এই ওয়ার্ডটার রুট ওয়ার্ডের সাথে প্রিফিক্স লাগে বা সাফিক্স লাগে আমার জিনিসটার মিনিং দিচ্ছে নাকি, খেয়াল রাখবে আর কি। তো ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন এই মোটামুটি ছিল। নেক্সটে কি আনবে একটু দেখ নেক্সটে। হ্যাঁ, নেক্সট আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব। ম্যাথ নিয়ে আলোচনা করার আগে দু একটা কোয়েশ্চেন আমি দেখতে পাচ্ছি কমেন্ট, একটু হালকা আনসার দিয়ে দিই। একজন জিজ্ঞেস করেছে ওয়ালসমার্টের বই কিনতে পাওয়া যায় কিনা। ডেফিনেটলি কিনতে পাওয়া যায়, কিনতে না পাওয়া গেলে আমরা কি বিদেশ থেকে ইম্পোর্ট করে আনছি নাকি? ডেফিনেটলি না, তুমি ওয়ালসমার্টের বই ডেফিনেটলি বাজারে কিনতে পারবা, কোনো অসুবিধা নেই। একজন জিজ্ঞাসা করেছিল নেগেটিভ মার্ক আছে কিনা। অবশ্যই অবশ্যই আছে। প্রত্যেকটা ভুল আনসারের জন্য 0.25 করে কাটা যাবে, প্রত্যেকটা ভুল আনসারের জন্য 0.25 করে কাটা যাবে। আর একটা জিনিস আমার বলতে খেয়াল ছিল না, সেটা হচ্ছে টাইম। এমসিকিউ পার্টের জন্য তুমি 1.5 ঘন্টা সময় পাবা। আবার বলতেছি এমসিকিউ পার্টের জন্য তুমি 1.5 ঘন্টা সময় পাবা, আর রিটেন পার্টের জন্য আধা ঘন্টা সময় পাবা। সো বেসিক্যালি টোটাল 2 ঘন্টার একটা এক্সাম হবে। আবার বলতেছি এমসিকিউর জন্য আমি 1.5 ঘন্টা টাইম পাবো, আর রিটেন পার্টের জন্য আমি আধা ঘন্টা টাইম পাবো, টোটাল 2 ঘন্টার এক্সাম। সো উইথ দিস আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। এখানে ম্যাথমেটিক্স নিয়ে কথাবার্তা লেখা আছে, সো ম্যাথ নিয়ে কথা বলার জন্য আমি ফাহিমের কাছে ফ্লোর দিচ্ছি। আচ্ছা, হ্যালো গাইস। তাহলে শুনুন, ম্যাথমেটিক্স পার্টে যদি আমরা আসি তাহলে আমরা হলো এখানে 4টা টপিক দেখতে পাচ্ছি। মেইন ম্যাথমেটিক্স পার্টটাকে তুমি 4টা টপিকে ভাগ করতে পারবা। তো একটা হলো অ্যারিথমেটিক, একটা এলজেব্রা, একটা হলো গিয়ে তোমার জিওমেট্রি, একটা হলো প্রবাবিলিটি। এখন কথা হলো এই 4টা টাইপের ম্যাথ যে আছে, এই ম্যাথগুলো আসলে কতটা ডিফিকাল্ট হয় বা কোন লেভেলে থাকে, খুবই ইজি হয় নাকি মিডিয়াম লেভেলে হয় নাকি ডিফিকাল্ট হয়, বা ডিফিকাল্ট হলে কতটুকু কঠিন হবে। সো ম্যাথসের ব্যাপারটা নিয়ে আমি বিলিভ করতেছি যে এই লাইফে হয়তো বা তোমরা যারা কমার্স অথবা আর্টসে আসো ওরা হয়তো বেশি আসো। সো যারা কমার্সে আসো ওরা হয়তো বা লাস্ট 2 ইয়ার্স যারা ইন্টারমিডিয়েটে পড়ছে তখন হয়তো ম্যাথসের সাথে কানেক্টেড ছিল না। সো অনেকেই দেখা যায় ম্যাথস নিয়ে একটু ভয়টা বেশি কাজ করে, যে ম্যাথস তো ভাই অনেকদিন প্র্যাকটিসে নাই, তো ম্যাথস কি ভাই এখন তো সমস্যা হচ্ছে, বা ম্যাথসের যে 2 বছর যে টাইমে যারা হলো সায়েন্সে পড়ছে ইন্টারমিডিয়েটে, ওরা যেসব ম্যাথসগুলো করে আসছে ওইগুলো কি আইবিতে আসার কোনো চান্সেস আছে নাকি?
সো ম্যাথসের জন্য আমি যে জিনিসটা বলবো সবার আগে, যে ম্যাথসের ডিফিকাল্টি লেভেলটা হলো গিয়ে ক্লাস 9-10 ম্যাথসের মতো। ক্লাস 9-10 তোমরা যেসব বেসিক ম্যাথসগুলো করে আসছিলা, লাইক হলো গিয়ে ঐকিক নিয়মের ম্যাথস, তারপর হলো গিয়ে তোমরা কাজ ক্ষমতার ম্যাথস, হ্যাঁ, তারপর কমন কমন যেসব জিওমেট্রি ম্যাথসগুলো করে আসছিলা, আয়তক্ষেত্র বের করা, লাইক ওই রকম ডিফিকাল্টিরই হয়। এখন কথা হলো, যদি তোমাদের ম্যাথ সেকশনে 30টা থেকে 25টা কোয়েশ্চেন থাকে, কথা হলো সবগুলো কোয়েশ্চেন তো লাইক ক্লাস 9-10 যেরকম ডিফিকাল্টি লেভেল থাকে ওই লেভেলে আসবে না। যে কিছু ম্যাথস থাকবে একটু ডিফারেন্ট টাইপের, ওইটা কোনো মানে ধাঁচের মধ্যে পড়ে না এবং ওইটার ডিফিকাল্টি লেভেল হয়তো একটু টাফ, হ্যাঁ, ওই ম্যাথগুলো পারতে একটু কষ্ট হবে। বাট ম্যাক্সিমাম ম্যাথ লাইক তোমার ধরো যে 25টা ম্যাথ যদি থাকে, ওখানে লাইক 18 থেকে 19টা ম্যাথই হলো গিয়ে তোমার 9-10 লেভেলে থাকে, এবং কিছু ম্যাথ থাকে অনেক ইজি। আর লাইক বাকি যে 5-6টা ম্যাথ থাকে ওই ম্যাথগুলো দেখা যায় যে একটু কঠিন হয়, বা ওইগুলো দেখা যায় একটু টাফ হয়। লাইক এক্সাম হলে বসে যারা অনেক প্র্যাকটিস করেও যায় ওদের জন্য টাফ হবে, যারা প্র্যাকটিস লাইক ওই ডিফিকাল্ট ম্যাথগুলো করে আসে না ওদের জন্য টাফ হবে, লাইক সবার জন্য টাফ হবে, বিকজ প্রত্যেকটা এক্সামই তো স্যাররা ট্রাই করে কিছু ম্যাথস রাখতে অনেক কঠিন। কিন্তু কথা হলো, তোমার যদি আইবিএতে চান্স পাইতে হয়, লাইক তুমি যদি ম্যাথ সেকশনটার কথা চিন্তা করো যে ভাই ম্যাথ সেকশনের মধ্যে কতটুকু মার্কস পেতে হবে, তাহলে দেখা যায় যে 15 বছরের কোয়েশ্চেন যদি খুবই ইজি হয়, লাইক খুবই 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 ইজি হয়েছে, যখন ইজি হবে তখন কি হবে, অনেক মানুষ বেশি মার্কস তুলবে, তখন তোমাকেও মার্কস বেশি পেতে হবে। তখন দেখা যাবে লাইক তুমি যদি হলো গিয়ে 25টা কোয়েশ্চেন যদি থাকে ওটার মধ্যে যদি 16টা 17টা 18টা আনসার করে আসতে পারো, লাইক দ্যাট ইজ ভেরি ভেরি গুড এনাফ। লাইক খুবই ইজি কোয়েশ্চেন হলে তুমি এখন দেখো খুবই ইজি কোয়েশ্চেনের মধ্যে যদি তোমার 20টা কোয়েশ্চেন থাকে ক্লাস 9-10 লেভেলের, হ্যাঁ, আর বাকি 5টা কোয়েশ্চেন থাকে খুবই ডিফিকাল্ট লেভেলের, আর 9-10 লেভেলের যে ম্যাথগুলো থাকবে ওইগুলো যদি তুমি পেরে যাও ওখান থেকে, তাহলে কিন্তু তোমার হয়ে যেতেছে, ঠিক আছে। আর যদি খুবই ডিফিকাল্ট লেভেলের ম্যাথ হয়, যেরকম ধরো কোনো একটা সালে লাইক আইবি এর ম্যাথস এতটাই ডিফিকাল্ট ছিল যে একটা ছেলে জাস্ট 25টা ম্যাথের মধ্যে 10টা না 12টা ম্যাথ আনসার করে আসছে, এন্ড ওইখান থেকে মেবি তোমার হাইস্টে 10টা 12টা ম্যাথ হবে, 10টা ম্যাথই হয়েছে, এন্ড ওইটা দিয়েও চান্স পেয়ে গেছে। সো লাইক এখন ম্যাথসে কয়টা ম্যাথ পারতে হবে না পারতে হবে ডিফিকাল্টির উপর ডিপেন্ড করে। লাইক যদি অনেক ডিফিকাল্ট হয় ভয় পাওয়ার কিছু নয়, বিকজ সবাই কম পারবে, তুমিও যদি একটু কম পারো, যতটুকু পারা তোমার নলেজ থেকে ততটুকু দিয়ে পারলে তোমার হয়ে যাবে, হ্যাঁ, বাকি তুমি হলো কি অ্যানালিটিক্যাল ইংলিশ দিয়ে কভার দিয়ে দিতে পারবা। আবার যদি ধরো যে ইজি হয় তখন তুমিও পারবা বাকিরাও পারবে, সো এভরিথিং অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। আর আরেকটা জিনিস যেটা লাইক আমার আই থিঙ্ক আগে স্কিপ করা হয়েছে বা মিস গেছে, সেটা হলো যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পার্টের মধ্যে কোনো কাট অফ মার্কস থাকে কিনা, যে ভাইয়া আমি যদি একটা পার্টের মধ্যে সাপোজ ধরো যে ম্যাথসের মধ্যে আমি 25-এর মধ্যে পাইলাম 5, বাট ইংলিশের মধ্যে আমি 25-25 পাইলাম, অ্যানালিটিক্যাল পার্টের মধ্যে আমি ভাইয়া 15-তে 15 পাইলাম, তাও তো আমার টোটাল মার্কস লাইক টপের মধ্যে থাকবে, তাহলে কি আমি চান্স পাবো? কারণ কথা হলো যে না, প্রত্যেক বছর একটা কাট অফ মার্কস থাকে, কাট অফ মার্কস কত থাকবে এটা কোনো ফিক্স নাই। কারণ ব্যাপারটা হলো এরকম যে তোমাদের তো এমসিকিউ অ্যান্ড রিটেন দুটা পার্টি আছে। সো তোমাদের রিটেন পার্টটা তো স্যারদের নিজেদের চেক করতে হবে, তো তাহলে কম্পিউটারে চেক করতে পারে না। সো রিটেন পার্টটা যাতে হলো গিয়ে খুবই বেশি মানুষের চেক করতে না হয়, সেই জন্য দেখা যায় যে এমসিকিউ পার্টে লাইক তোমার হলো গিয়ে একদম যারা কম পায়, ধরো যে 10-20% মানুষ যারা একদম কম মার্কস দেয়, 25টা ম্যাথের মধ্যে 5টা ম্যাথও পারেনি বা 10টা ম্যাথও পারেনি, এরকম ভাবে 6-7টা ম্যাথও পারেনি, ওদেরকে বাদ করে দেয়, ঠিক আছে। এটা হলো একদম লোয়ার এন্ডে বাদ করে, হ্যাঁ, এন্ড খুবই কম মানুষকে বাদ করে। সো ওইটা হলো একটা পার্ট। এখন তো ম্যাথের লাইক ম্যাথ নিয়ে আসলে ভয় পাওয়ার তেমন কিছু নাই, বিকজ ম্যাথ অ্যাকচুয়ালি বেসিক জিনিসটাই ম্যাটার করে। লাইক তুমি যদি হলো একটা ম্যাথ কিভাবে করে ওই টাইপটা যদি তুমি বুঝো, যেমন আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমি যখন হলো কি একদম শুরুতে আইবিএর পরীক্ষা দেওয়ার আগে লাইক মানে প্র্যাকটিস করার জন্য কিছু কোশ্চেন ধরলাম, তখন কিন্তু লাইক আমি হলো কি আইবিএর কোনো ম্যাথসের জন্য প্র্যাকটিস করি না, প্রথম কোশ্চেন ধরছি, অ্যান্ড তখন আমি সবগুলো ম্যাথসের মধ্যে দেখা যায় 80% ম্যাথ পারতাম। কেন পারতাম? কারণ যখন আমি 9-10-এ পড়তাম বা আমি যখন তখন ছিল তখন আমি ম্যাথগুলো অনেক ইনডেপথে পুরো থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন সহ পুরো ভালোভাবে বুঝতাম প্রত্যেকটা ম্যাথ কিভাবে হয়। তুমি যদি বুঝো কিভাবে হয় তাহলে লাইক তোমাকে যে টাইপের ম্যাথই দেখ না কেন, যতটা প্যাঁচাকি না কেন, কতটুকু বা প্যাঁচাবে, লাইক তুমি ওটা পারবা। সো বেসিক জিনিসটা অনেক ম্যাটার করে। লাইক তোমাকে যদি বলা হয় যে ভাইয়া জিআর এর কঠিন কঠিন ম্যাথগুলো আসে না, আসে না, ঠিক আছে, লাইক আসলো 4-5টা বা 2-3টা আসে, যেটা তুমি না পারলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো ম্যাথসের ব্যাপারটা আসলে ওইরকম। এখন যদি আমি ম্যাথসে যে ভাগগুলো করা হয়েছে লাইক অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি এন্ড প্রবাবিলিটি, প্রত্যেকটা পার্ট নিয়ে যদি আমি কথা বলি, লাইক অ্যারিথমেটিক পার্টের আন্ডারে কি কি টাইপের কোয়েশ্চেন থাকে? অ্যারিথমেটিক পার্টের আন্ডারে ধরো যে থাকতে পারে লাইক কাজ ক্ষমতার ম্যাথগুলো, যে ওই কাজ ক্ষমতা ম্যাথ কিরকম হইতে পারে, যে এ একটা কাজ শেষ করতে পারে এতদিনে, বি একটা কাজ শেষ করতে পারে এতদিনে। এখন ধরো যে এ বি একত্রে কাজ করা শুরু করলো, দেন এট সাম পয়েন্ট এ চলে গেল, দেন বি একটা কাজ করতে কয়দিন সময় লাগবে। তো এই যে ম্যাথগুলো মনে আছে না করছো, এই ম্যাথগুলো ধরো যে আসতে পারে। তারপর ধরো যে তোমার থাকতে পারে যে পার্সেন্টেজের ম্যাথগুলা,
লাইক একটা জিনিস এত পার্সেন্ট প্রফিটে সেল করা হইলো, এত পার্সেন্ট লসে সেল করা হইলো, তাহলে হলো আলটিমেটলি ওর সেলিং প্রাইস কত বা বাইং প্রাইস কত, এই টাইপের ম্যাথগুলো থাকতে পারে। তারপর ধরো যে তোমার স্পিডের ম্যাথ থাকতে পারে, যে লাইক তোমার একটা ট্রেনের স্পিড এত, আরেকটা ট্রেনের স্পিড এত, সো একটা ট্রেন একটু আগে ছেড়ে দিল, আরেকটা ট্রেন একটু পরে ছাড়লো, দুটো ট্রেন একসাথে কখন মিলবে, ঠিক আছে। লাইক এখন যে ম্যাথটার কথা বললাম না, এই ম্যাথটা লাইক ক্লাস 9-10 এর স্পিডের চ্যাপ্টারের জিওমেট্রি মানে জেনারেল ম্যাথের একদম লাস্ট একটা ম্যাথ আছে, মানে 9-10 এর জন্য এটা সবচেয়ে টাফ ম্যাথ। এন্ড এই ম্যাথটা দেখা যায় আইবিএ তে অনেক ইয়ার্সে আসছে, আইবিএ তে ডিরেক্ট কোশ্চেনটা আসছে। সো এরকম ম্যাথ থাকতে পারে। এন্ড অ্যারিথমেটিকে তোমার ধর যে এরকমই লাইক স্পিড, ডিসটেন্স, তারপর তোমার কাজ ক্ষমতা, পার্সেন্টেজ, প্রফিট, ঠিক আছে, তারপর হলো গিয়ে তোমার মিক্সচার, এই টাইপের প্রবলেম, রেশিওর প্রবলেমগুলো এগুলোই থাকে। এখন তারপর ধরো যে অ্যালজেব্রা, তো অ্যালজেব্রার মধ্যে যে জিনিসটা থাকে, অ্যালজেব্রার মধ্যে ধরো যে ইকুয়েশন সলভিং, ঠিক আছে, যে তোমার সমীকরণ সলভ করতে না, বা সাপোজ ধরো একটা সমীকরণ আছে যে এক্স স্কোয়ার প্লাস 5, ধরো যে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0 হয়, তাহলে এখানে এক্স এর ভ্যালু কি কি হওয়া পসিবল। বা ধরো যেরকম হলো এক্স স্কোয়ার প্লাস 7 ডিভাইডেড বাই এক্স মাইনাস 7, এখানে এক্স এর ভ্যালু কি কি হওয়া পসিবল। সো মানুষজন কি করে, সুন্দর মতো জাস্ট ইকুয়েশনটা সলভ করে এক্স এর দুটো ভ্যালু পাইলো এন্ড এক্স এর ভ্যালুটা বসায় দেয়। কিন্তু দেখা যায় কি মাঝে মাঝে একটা জিনিস খেয়াল করে না, যে কি ছিল যে তোমার ওই ভাগটার মধ্যে এক্স স্কোয়ার প্লাস 7 ডিভাইডেড বাই এক্স মাইনাস 7, নিচে যে এক্স মাইনাস 7টা আছে ওইখানে এক্স এর ভ্যালু যদি 7 হয় তখন কি হবে, 7 মাইনাস 7 0 হয়ে যাবে। এখন একটা ভাগের মধ্যে নিচে 0 থাকতে পারে না, তো তখন মানুষজন কি করে, ইজি একটা ম্যাথের মধ্যে জাস্ট ওই যে 7টা বাদ যাবে এই বাদটা হলে খেয়াল করে না, তখন এটার মধ্যে ভুল আনসার করে দিয়ে সে মার্কস চলে যায়। দেখো ব্যাপারটা যে এখানে ম্যাক্সিমাম মানুষ অনেকেই ভুল করবে, বাট আলটিমেটলি জিনিসটা কিন্তু খুবই ইজি, ঠিক আছে। সো এরকম ইকুয়েশন সলভিং থাকবে। তারপর ধরো কিছু পাওয়ারে থাকতে পারে, এ টু দি পাওয়ার এন ইনটু বি টু দি পাওয়ার এন, এখানে তোমার পাওয়ারের দিয়ে কিছু ম্যাথ থাকতে পারে। সো অ্যালজেব্রা পার্ট বেসিক্যালি অ্যালজেব্রা থেকে এরকম কোনো কোশ্চেন আসে না, লাইক অ্যারিথমেটিক কোশ্চেনগুলো যখন তুমি সলভ করবা তখন তোমার কিছু এই যে সমীকরণ বা তোমার ইকুয়েশন ডেভেলপ করতে হয়, এন্ড ইকুয়েশনগুলো বেসিক্যালি সলভ করতে হয়, ওটাই অ্যালজেব্রা আন্ডারে পড়ে। আর তারপর যদি তোমার যে আমি জিওমেট্রি পার্টের মধ্যে, জিওমেট্রি পার্টের মধ্যে তোমার যেগুলো আসতে পারে সেগুলো হলো যে ওই যে বলছিল না সিলিন্ডারের আয়তন বের করা, সিলিন্ডারের সমস্ত পৃষ্ঠে মানে প্রত্যেকটা পৃষ্ঠের ক্ষেত্রফল বের করা, তারপর ধরো যে একটা গোলকের আয়তন বের করা, বা ধরো একটা বাগান আছে, বাগানের চারপাশে রাস্তা আছে, রাস্তার প্রশস্ত ধরো এতটুকু, তাহলে ওই চারপাশে রাস্তার ক্ষেত্রফল কত হবে, এই ম্যাথগুলো থাকতে পারে। ধরো যে মাঝে মাঝে লাইক একটা জিনিস, যেটা জিওমেট্রি ম্যাথ না, লাইক আজ থেকে 3, 4 বা 5 বছর আগে আইবিতে 25টা ম্যাথের মধ্যে 5টা কোশ্চেন থাকতো জিওমেট্রি পার্ট থেকে, বাট এখন দেখা যাচ্ছে কি আস্তে আস্তে না জিওমেট্রি পার্ট থেকে তোমার কোশ্চেন কমা যেতেছে, লাইক দেখা যায় হাইয়েস্ট 2টা, মানে আমাদের ইয়ারে মাত্র 2টা জিওমেট্রি পার্ট থেকে কোশ্চেন আসছে, 2টা কোশ্চেন, জাস্ট অনলি 2। হ্যাঁ, সো জিওমেট্রি পার্ট থেকে আস্তে কমা দিচ্ছে। সো জিওমেট্রির আন্ডারে এগুলো থাকে, আর কিছু ম্যাথ থাকে যেরকম ধরো অ্যাঙ্গেল বের করতে দেয়, অ্যান্ড অ্যাঙ্গেল বের করার জন্য লাইক তোমাদের 9-10 যে সব ওই অ্যাঙ্গেল গুলো বের করছিলাম, ঠিক আছে, ওইরকম টাইপের কিছু একটা থাকবে। ওই থেকে ডিফারেন্ট কিছু না, লাইক জিওমেট্রি পার্ট তো 100% 9-10 থাকে, লাইক বাকিগুলো তো বললাম অ্যারিথমেটিক অ্যালজেব্রাতে তোমার 9-10 এর উপরের লেভেলও কিছু দেয়, কঠিন কিছু দেয়, ঠিক আছে, 9-10 এর মধ্যে যেগুলো কঠিন, আর জিওমেট্রি পার্টের মধ্যে 100% ওই লেভেল থেকে। আর প্রবাবিলিটি, যেটা প্রবাবিলিটি হলো গিয়ে যারা স্ট্যাটিস্টিক্স ওরা তো করছে, আর যারা স্ট্যাটিস্টিক্স নেও নাই ওরা হয়তো বা জিনিসটা নিয়ে পাও নাই, বাট প্রবাবিলিটি থেকে লাইক খুবই যে ডিফিকাল্ট কোনো কোয়েশ্চেন আসে এরকম না, মানে প্রবাবিলিটি আন্ডারে না কয়েকটা টাইপ থাকে, লাইক 2, 3 বা 4টা টাইপের ম্যাথ থাকে। হ্যাঁ, ওই 4টা বা 5টা, 2, 3 বা 4টা টাইপের যে ম্যাথগুলো থাকে ওই প্রত্যেকটা টাইপ কি হয়ে করে তুমি যদি একবার জাস্ট বুঝে নাও তাহলে প্রবাবিলিটি তুমি সব ম্যাথই পারবা, কারণ প্রবাবিলিটি অনেক টাইপ করার কিছু নেই। আর অনেক টাইপ করতে গেলে যেই লেভেলে কঠিন করতে হয় ওগুলো তোমাদের বুয়েটের এক্সামে আসবে, ওগুলো তোমাদের আইবিতে আসবে না, ঠিক আছে। তো এই গেল প্রবাবিলিটি পার্ট। আর এই তো লাইক ম্যাথস এর প্রত্যেকটা সেকশন মিলে এগুলো। আর তোমাদের যদি কোনো বই সাজেস্ট করতে হয় যে হ্যাঁ কোথা থেকে প্র্যাকটিস করবো, আচ্ছা না একটা জিনিস আমি অনেক বড় একটা মিস করছি, সেটা হলো লাইক তোমরা যারা বাংলা ভার্সনে আসছো ওর তো প্রত্যেকটা টার্ম বাংলায় শিখছো, রাইট, বাট আইবিএতে তো কোশ্চেনগুলো ইংলিশে আসবে, তো তোমার প্রত্যেকটা বাংলা টার্মের ইংলিশটা জানতে হবে, এই জিনিসটা তোমাকে শিখতে হবে এখন, লাইক প্রত্যেকটা জিনিস, লাইক গসাগু এলসিএম এইচসিএম, তারপর তুমি যে ট্রায়াঙ্গেল, সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, এগুলোর লাইক নামগুলো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, বা এই নামগুলো যে তোমার শিখতে হবে, বেশি না, লাইক কতগুলো বা 30টা বা 40টা ওয়ার্ডই থাকবে এরকম, ইংলিশ পড়ে শিখে ফেলে দেখবে যে প্রত্যেকটা জিনিস হয়ে যাবে। আর যদি প্র্যাকটিস করতে চাও তাহলে লাইক তোমার ধর যে লাইক তোমার এখন ধর যে কাটা বনে সরি হিসেবে চাও কি বলি
নীল খেতে যাও, ওইখানে তোমার হয়তো মেন কোর্সে কিউ ব্যাংকের কোশ্চেনটা পাবা। ওইখানে প্রত্যেকটা টাইপ ওয়াইজ লাইক কোশ্চেন দেওয়া আছে, ওখানে তোমরা প্র্যাকটিস করতে পারো। অথবা তোমাদের যদি নিজেদের বাসায় কোনো লাইক ম্যাথ কোশ্চেন বইগুলো থাকে অ্যাডমিশনের জন্য, যেখানে ইংলিশে কোশ্চেনগুলো থাকবে, ওখানে প্র্যাকটিস করতে পারো। লাইক তোমার জাস্ট ট্রাই করবো বেসিকটা 100% ক্লিয়ার করবে। একটু যদি করতে পারো তাহলে লাইক হলো গিয়ে আলটিমেটলি তেমন কঠিন কিছুই না, ঠিক আছে? তো এই তো ম্যাথমেটিক্স পার্টে এতটুকু বলা ছিল। তানভীরটা থ্যাঙ্কস ফাহিম। তো পরের পার্টটায় যাওয়ার আগে আমি যদি একটু কমেন্ট বক্সের দিকে তাকাই, কয়েকটা কোয়েশ্চেন করছিল তোমরা আমাদের কাছে। একজন লেখছে আইবি এর জন্য কোনো নির্দিষ্ট জিপিএ লাগে কিনা। আইবিএ তে এসএসসি কিংবা এইচএসসি এর জিপিএ এর উপর ডিপেন্ড করে কোনো মার্কস অ্যাড হয় না। সি ইউনিটে যেমন আমাদের মার্কস অ্যাড হয়, এসএসসি এর মার্কসটা এসএসসি এর জিপিএটাকে 6 দিয়ে গুণ দেয়, এইচএসসি এর জিপিএটাকে 10 দিয়ে গুণ দেয়। সি ইউনিটে, বি ইউনিটে, ডি ইউনিটে এই কাজটা করে ঢাকা ইউনিভার্সিটির। বাট আইবিএ তে এসএসসি বা এইচএসসি এর জিপিএ থেকে কোনো মার্কস নিবে না। বাট হ্যাঁ, কাট অফ আছে। কাট অফ আছে বলতে তোমাকে এসএসসি এবং এইচএসসি দুইটাতেই মিনিমাম 3.5 থাকতে হবে। এসএসসি আর এইচএসসি দুটাতেই মিনিমাম 3.5 থাকতে হবে। আর এসএসসি এসএসসি একসাথে, এসএসসি আর এইচএসসি যোগ করে মিনিমাম 7.5 থাকতে হবে। সো এসএসসি আর এইচএসসি ইন্ডিভিজুয়ালি 3.5 থাকতে হয়, আর এসএসসি আর এইচএসসি একসাথে মিনিমাম 7.5 থাকতে হয়। সো যে ওখানে একজন কাট অফ জিজ্ঞেস করছিল, সো কাট অফটা বলে দিলাম। একজন জিজ্ঞেস করছে পার সাবজেক্টে আলাদা পাস করতে হবে কিনা। ইয়েস, পার সাবজেক্টে ডেফিনেটলি আলাদা পাস করতে হবে। বাট পাস মার্কটা যে আসলে কত, এটা আসলে ভাই কেউ জানে না। সো ফাইন যে ব্যাপারটা বললো সেটা হচ্ছে ফার্স্টে এমসিকিউ পার্টটা দেখবে, দেন রিটেন পার্টে যাবে। আর মনে করো আইবি চিন্তা করতেছে আমরা 1000 স্টুডেন্টের রিটেন খাতা দেখবো, ফর এক্সাম্পল। আমরা জানি না আইবি আসলে কতজনের রিটেন খাতা দেখে, নোবডি নোস। সো মনে করো আইবি ভাবতেছে যে ওরা 1000 স্টুডেন্টের রিটেন খাতা দেখবে, তাহলে 1000 স্টুডেন্টের রিটেন খাতা দেখার জন্য ইংলিশ, ম্যাথ আর অ্যানালিটিক্যালে যত কাট অফ ধরা দরকার ওরা ততই কাট অফ ধরবে। সো কাট অফ মার্ক কোনো স্পেসিফিক কিছু না। ডেফিনেটলি প্রত্যেকটা কাট অফ আছে, ডেফিনেটলি প্রত্যেকটাই পাস মার্ক আছে, বা সেটা কত সেটা প্রত্যেক বছর টু বছর ভেরি করে, এবং কোন বছরে কত থাকে এটা আমার তোমার কারো পক্ষেই জানা পসিবল না। সো আই থিঙ্ক তুমি মোটামুটি আনসারটা দিতে পারছি। একজন জিজ্ঞাসা করছো যে সব কোয়েশ্চেন ইংলিশে থাকে কিনা। হ্যাঁ, ডেফিনেটলি সব কোয়েশ্চেন ইংলিশে থাকবে, ইংলিশ ছাড়া কিছু পাবে না। একজন বলছে যে ঢাকা ভার্সিটি বাদেও তো আইবি আছে। হ্যাঁ, ঢাকা ভার্সিটি বাদেও আইবি আছে। বাট আমি তোমাকে যদি একদম ক্লিয়ারলি বলি, একদম সরাসরি বলি, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আইবি এর পর, ঢাকা ইউনিভার্সিটির আইবি এর যদি আমি একদম মানে সবার টপে ধরি, তাহলে ঢাকা ভার্সিটির আইবি এর পর যদি আমি কোনো কিছুর নাম নেই, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এফবিএস, মানে বিজনেস ফ্যাকাল্টি, মানে আমরা সি ইউনিটে যেটাতে অ্যাপ্রোচ করি। সো বেসিক্যালি জাস্ট আইবিএ বলেই দৌড়াইতে হবে ব্যাপারটা এরকম না। তোমাকে আসলে এটাও মাথায় রাখতে হবে যে সেটা কোন ভার্সিটির আইবিএ, সো সেটাও ইকুয়ালি ম্যাটার করে, বা সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সো সেটা বিবেচনায় রাখা দরকার। তো তুমি ঢাকা ভার্সিটির আইবিএ এর পরে যদি কোনো কিছুকে রাখতে চাও, ঢাকা ভার্সিটি আইবিএ পরে তোমার যদি কোনো সেকেন্ড টার্গেট থাকে, সেটা ডেফিনেটলি হওয়া হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এফবিএস, মানে ঢাকা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, নট অন্য কোনো ভার্সিটির আইবিএ। সো আই থিঙ্ক তোমাকে বুঝাইতে পারছি। তুমি জিজ্ঞাসা করছো ডিগ্রি ভ্যালিড কিনা। ভাই ডিগ্রি প্রত্যেকটাই ভ্যালিড, প্রত্যেকটাই প্রেস্টিজিয়াস। সো দ্যাটস ইট। আরেকজনে জিজ্ঞাসা করছো যে, আর কি জিজ্ঞাসা করছিল, আইবিএ আইকিউ টাইপ বলতে অ্যানালিটিক্যাল একটা পার্ট আছে, যে পার্টটাতে এখন আমরা যাবো। ইংলিশ আর ম্যাথ নিয়ে তো তোমরা আলোচনা শুনলেই। নেক্সট যে পার্টটা আছে সেই পার্টটা হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। বেসিক্যালি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে 3 ধরনের কোয়েশ্চেন আসে, একটা হচ্ছে পাজল, একটা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং, একটা হচ্ছে ডেটা সাফিসিয়েন্সি। তো পাজল মানে কি, ক্রিটিক্যাল রিজনিং মানে কি, বা ডেটা সাফিসিয়েন্সি মানে কি, এটা আসলে মুখে এক্সপ্লেন করা ডিফিকাল্ট। সো আমরা পরবর্তীতে যখন স্যাম্পল কোয়েশ্চেনগুলো দেখবো তখন এই জিনিসগুলো আমাদের আসবে। তো তখন স্যাম্পল কোয়েশ্চেনগুলো যখন আমরা দেখবো তখন আমরা মোটামুটি আইডিয়া পেয়ে যাবো যে পাজল থেকে কিরকম কোয়েশ্চেন আসে, বা ক্রিটিক্যাল রিজনিং থেকে কিরকম কোয়েশ্চেন, বা ডাটা সাফিসিয়েন্সি বলতে এগুলো বলতে আসলে কি বুঝায়। ঠিক আছে, পাজল বলতে বেসিক্যালি মানে যখন স্যাম্পল কোয়েশ্চেন আসবে তখনই আমরা দেখবো ইনশাল্লাহ। আর মিসেলেনিয়াস মানে হচ্ছে এই সব কিছুর বাইরেও কিছু কোয়েশ্চেন আসে, যেমনটা আমরা আগের একটা ম্যাথ সেশনে দেখছিলাম যে একটা বক্স দিয়ে দিচ্ছে, বক্সের ভিতরে অনেকগুলো নাম্বার দেওয়া আছে, নাম্বার দিয়ে বলছে যে বক্সটা খালি আছে ওই বক্সে কত বসবে, এই টাইপের কোয়েশ্চেন। তারপরে অনেক ক্ষেত্রে এরকম থাকে যে উপরে চিত্রে কয়টা ত্রিভুজ আছে বা কয়টা চতুর্ভুজ আছে, এই টাইপের কিছু কোয়েশ্চেন আসতে পারে, সেগুলোকে আমরা মিসেলেনিয়াসের ভিতরে ফেলাইছি। এছাড়া বেসিক্যালি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির ভিতরে 3 ধাপের কোয়েশ্চেন আসে, পাজল, ক্রিটিক্যাল রিজনিং আর ডেটা সাফিসিয়েন্সি। পাজলের কোয়েশ্চেন আসে রাফলি 10টা, ক্রিটিক্যাল রিজনিং থেকে আসে রাফলি 5টা, আর ডেটা সাফিসিয়েন্সি থেকেও আসে রাফলি 5টা। সো এইভাবেই মোটামুটি 20 মার্ক ক্রিয়েট হয়ে থাকে। সো এই হচ্ছে মোটামুটি। একজন হচ্ছে ডিফিকাল্ট ভোকাবুলারি ডিফিকাল্টি লেভেল কেমন হয়, ভোকাবুলারি ডিফিকাল্টি লেভেল বেশ ভালো হয়, মানে বেশ কঠিন ভোকাবুলারি আসে। তুমি যদি চিন্তা করো যে আমি জাস্ট ভোকাবুলারি মুখস্থ করে সব ভোকাবুলারি কারেক্ট করে ফেলতে পারবো, এটা ভেরি ডিফিকাল্ট, মানে টু বি অনেস্ট এটা খুবই ডিফিকাল্ট। সো কামরুল যেটা বললো, আমি যদি ওর কথাটা আরেকবার রিপিট করি, তাহলে তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে ওয়াটসমার্টটা পড়বা। এন্ড ওয়াটসমার্টের ওয়ার্ডগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত যে ভোকাবক্স দেই আমাদের গ্রুপে, আমাদের লুমিনাস এডুকেশন গ্রুপে তোমরা অনেকেই যুক্ত আছো, ওখানে যে ওয়ার্ডগুলো আসে মোস্ট কেসেস কিন্তু ওই ওয়ার্ডগুলো ইয়া থেকেই আসে, কি বলে ওয়াটসমার্ট থেকেই নেওয়া হয়, কারণ ওয়াটসমার্ট হচ্ছে খুবই অথেন্টিক একটা সোর্স এবং খুবই রেলেভেন্ট একটা
সোর্স। সো বেসিক্যালি ওয়াটসমার্টটা খুব ইম্পর্টেন্ট। আর ওয়াটসমার্টের বাইরে ভাই গাদা গাদা বই পড়ে লাভ নেই, কারণ তুমি মনে রাখতে পারবা না। সবচেয়ে বেটার হচ্ছে তুমি বিভিন্ন কন্টেন্ট পড়ো, ইংলিশ কন্টেন্ট দেখো। এই জিনিসগুলো তুমি যদি করতে পারো তাহলে তোমার মোটামুটি একটা ভোকাবুলারি অটোমেটিক্যালি এনরিচ হয়ে যাবে, সেটা তোমাকে ইন দি এন্ড মানে এন্ড অফ দ্য ডে হেল্প করবে অনেক। আচ্ছা, একজন আছে এভরি ইয়ার একজন বলছে যে নেগেটিভ মার্কিং এর ব্যাপারটা ভাই রিসেন্ট যত ইয়ার আছে আমি জানি না আগে কি হইতো। তুমি যার রেফারেন্স দিচ্ছ ভাইয়া বেশ আমাদের চেয়ে অনেক সিনিয়র। তো আমি যদি রিসেন্ট কয়েক বছরের কথা বলি, আমাদের বছর বা আমাদের আগের বছর বা আমাদের পরে যে বছরগুলো গেছে, রিসেন্ট ইয়ার গুলোতে ভাই প্রত্যেক বছরই নেগেটিভ মার্কিং ছিল। তো যেহেতু রিসেন্ট ইয়ার গুলোতে সবগুলোতেই নেগেটিভ মার্কিং ছিল, রিসেন্ট প্রত্যেকটা ইয়ারে নেগেটিভ মার্কিং ছিল, তোমার আসলে এটা চিন্তা করার কোনো দরকার নাই যে তোমার ব্যাচে হঠাৎ করে নেগেটিভ মার্কিং থাকবে না। তো তুমি এটাই ধরে নাও যে নেগেটিভ মার্কিং আছে। সো সেটা ধরে নিয়ে যদি তুমি প্রিপারেশন নাও তাহলে আই গেস সেটা একটা বেটার ওয়ে হবে। সো আই থিঙ্ক হাসিবুল তুমি তোমার আনসারটা পাইছো। নেক্সট পার্টে একজন অনেকক্ষণ ধরে কোয়েশ্চেন করতেছিল রিটেন পার্টি কি আসে, তো রিটেন পার্টি কি কি আসে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এন্ড এই ব্যাপারে একটু কথা বলার জন্য আমি অমির কাছে চলে যাচ্ছি। তো রিটেন পার্টে আমি বলি আমাদেরটা কি কি আসছিল বলি। রিটেন পার্ট মেনলি সাজানো থাকে হচ্ছে গিয়ে বাংলা ইংলিশ মিলায়। তো ইংলিশটা দেওয়া থাকে মেনলি হচ্ছে বাংলা, যারা আমার বাংলা মিডিয়াম থেকে আসছে তাদের ইংলিশ প্রফিসিয়েন্সি মেজার করার জন্য। আর বাংলা পার্ট থেকে ইংলিশ মিডিয়াম থেকে যারা আসছে বাংলা ভবিষ্যতে মেজার করার জন্য। অবশ্যই দুটো ইকুয়ালি ইম্পর্টেন্ট আমাদের। বাট ইংলিশ পার্টটা অবভিয়াসলি আইবিএস যেহেতু অনেক ইংলিশ সারাউন্ডেড, অনেক ইংলিশকে এমফাসিস করে তারা। ইংলিশ পার্টে ওভারঅল নাম্বার থাকে, এসে থাকে একটা, এসেটা বলতে হচ্ছে প্যারাগ্রাফ টাইপের। আমাদের সময় ছিল স্লিপ নিয়ে, ঘুম নিয়ে। তো আমি যেমন স্লিপ নিয়ে লিখছিলাম যে ঘুমের মধ্যে যে আমি কিরকম স্বপ্ন দেখি, বা ঘুমের মধ্যে যেমন র্যাপিড আই মুভমেন্ট হয়, যে ঘুমের স্বপ্ন থেকে টের পাওয়া যায়, এইসব নিয়ে লিখছিলাম আর কি। অনেকে আমি শুনছিলাম যে ঘুমের মধ্যে সে হচ্ছে গিয়ে বিভিন্ন যে ঘুমের আগে পরে কি করে, বা ঘুম ভালো হওয়া কত ইম্পর্টেন্ট আমাদের লাইফে, এইসব নিয়ে লিখছিল। তো কি লিখবা এটা তোমার আসলে হচ্ছে গিয়ে খুব একটা ইম্পর্টেন্ট কিছু নেই। যেটা লিখবা গ্রামাটিক্যালি সাউন্ড থাকে, ভোকাবের যেন দরকারি ইউজ থাকে। এমন না যে আউট অফ দা ব্লু তুমি একটা ওয়ার্ড বসায় দিলা, যে ওয়ার্ডটা তোমার সাথে যায় না, বসাই দিলে, সেরকম যেন না হয়। জিনিসটা জিনিসটা সিম্পল রাখবা, মানে যেন শুনতে যেন ভালো লাগে, পড়তে যেন ভালো লাগে, যেন বাম্পি না হয়, এটা খেয়াল রাখবা। পরে যদি যাই হচ্ছে আর্গুমেন্টিভ রাইটিং বা ক্রিয়েটিভ রাইটিং, আমার সময় আসছে হচ্ছে গিয়ে ক্রিয়েটিভিটি আর ডিসিপ্লিন ডোন্ট গো টুগেদার। যে হচ্ছে কি আমার ক্রিয়েটিভিটি আর ডিসিপ্লিন একসাথে দুটো যাওয়ার কথা না, তারা হচ্ছে আলাদা আলাদা যাবে। তো তোমার কিন্তু এমন না যে ডোন্ট গো টুগেদার লেখছে তার মানে তুমি লিখবা যে না আসলে যায় না। ইউ হ্যাভ ইউর ফ্রিডম। তোমার যদি মনে আছে না আমার মতে চায় আমি ক্রিয়েটিভ এবং ডিসিপ্লিন একসাথে হইতে পারি, তুমি লিখবা। তুমি তো লজিক সেন্স দিয়ে যেটা তোমার মনে হয় যে না আমি এরকম, আমি প্রুফ করতে পারবো, ওইভাবে লিখবা। বাট এগেইন লজিক সেন্স সাউন্ড হয়, তোমাদের লজিক যেন হচ্ছে এটা ফ্লোতে থাকে, অ্যাব্রাপ্ট যেন না হয়। তাহলে এসে এন্ড আর্গুমেন্টের ডিফারেন্সটা কি হবে? আর্গুমেন্টেড রাইটিং এর মধ্যে এসেটা হচ্ছে কতটা লজিক বেসড না, উইথ ফ্যান্টাসি, মনের মাধুরী চাকুশে লিখতে পারো। আর ক্রিয়েটিভ রাইটিংটা হচ্ছে কি একটু লজিক্যাল হইতে হবে, এটাই। আর এরপরে ট্রান্সলেশন হইতেছে গিয়ে তোমার, তোমরা তো ট্রান্সলেশন ভাবো যে হইতেছে গিয়ে ট্রান্সলেশন তোমার আসে কি না, মানে ঘোড়া হাতি কি সব আসে। ট্রান্সলেশন কত বইটই পড়ে ফেলো, বা ট্রান্সলেশন যে আসলে আমাদের সময় আসছিল আমি জানতাম না। এটা আমি জানলে হয়তো আগে কমন পাইতাম। আইবি এর ওয়েবসাইটে একটা কি বলে অ্যাবাউট আছে আইবি নিয়ে আর কি, ঠিক আছে? এই যে হ্যাঁ তানভীর দেখা যাচ্ছে, আইবি এর একটা অ্যাবাউট আছে। এই অ্যাবাউটটা কপি পেস্ট করে দিচ্ছে। মানে একটা অ্যাবাউট, এটা ওয়েবসাইটে লেখা, তাদের হচ্ছে কি একটা মানে প্রিফেস টাইপের একটা, এটা কপি পেস্ট বসাই দিচ্ছে, নাও সলভ করো। এন্ড আই নো মাল্টিপল পার্সন যারা হচ্ছে কি আইবিএ মানে ইনস্টিটিউট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বাংলা জানে না, ব্যবসা শিক্ষা প্রশাসন আর কি, তারা হচ্ছে কি আইবিএই লিখছে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন লিখছে, অনেক কিছু লিখছে অনেকে। আমি যেটা মনে করি পার্সোনালি, ট্রান্সলেশন যখনই করতে চাই অনেক প্যারা লাগে করতে অনেস্টলি, বাট ট্রান্সলেশন ট্রাই করবা। অনুবাদ দুই রকম আছে, অর্থ অনুবাদ, ভাব অনুবাদ করবা। ডিরেক্ট ওয়ার্ড টু ওয়ার্ড অর্থ অনুবাদ করতে চাবা না, তাইলে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। জিনিসটা পড়বা, পরে জিসটা বের করবা যে আমার এই যে পায়োনিয়ার ওয়ার্ডের যে একদমই যে একদম অগ্রজ, এইরকম কঠিন ওয়ার্ড ইউজ করতে হবে না, একদম সর্বপ্রথম এটা লিখলেই হবে। জিসটা বের করবা, তোমার একদম ওয়ার্ড টু ওয়ার্ড পায়োনিয়ার বলার কোনো দরকার নেই। এটা জাস্ট খেয়াল রাখবা, এটা করে ট্রান্সলেশন মোটামুটি ইজি। আর ফাইনালি যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে বাংলা অনুচ্ছেদ, যেটা বাংলা অনুচ্ছেদের জায়গায় আমাদের সময় আসছিল হচ্ছে একটা 5টা ওয়ার্ড দিয়ে দিছিল, ডিজিটালাইজেশন, মোবাইল ফোন, এই টাইপের কিছু ওয়ার্ড দিছিল আর কি। এগুলোতে পাঁচটা ওয়ার্ড দিচ্ছে, 5টা ওয়ার্ড দিয়ে একটা 5টা বাক্যের অনুচ্ছেদ বানাবো, এরকম একটা দিছিল আর কি। অনুচ্ছেদ বাংলা কিছু আইটেম আসবে শিওর। গতবার মানে বাংলা আমাদের জাতীয় সঙ্গীত দিয়েছিল 28-এর ব্যাচে উষ্ণতা তানবীর। তো এরকম হচ্ছে বিভিন্ন বাংলা নিয়ে কিছু না কিছু রিলেটেড কিছু আসে, যেটা বাংলা লেখার প্রফেশন তোমার মেজার করে আর কি।
এইগুলা দেখলে রিটেন পার্টটা মোটামুটি কভার হয়ে যাবে। রিটেন পার্টে একটা সমস্যা যা বলে রাখি, আই থিঙ্ক আমার হয়েছিল এই জিনিসটা, অনেকের হয়নি জানি না, রিটেন পার্ট টাইম অনেক কম থাকে। তোমার 4টা রাইটিং এর টপিক, আধা ঘন্টা টাইম পাও, তো টাইমের ইটা যে কিরকম মানে কোনটাতে কিরকম ইনভেস্ট করছে এটা একটু খেয়াল রাখবা, টাইমটা যেন খেয়াল থাকে, কোনো যেন বাদ দিয়ে না আসো, সবজনে কাজ করে আসো, এটা খুব ইম্পর্টেন্ট। তো এই রিটেন পার্টটা মোটামুটি ছিল। আচ্ছা, এখানে যদি হলো আমি আরেকটা জিনিস অ্যাড করি, আর হলো কি তোমাদের যখন রিটেনের জন্য খাতাটা দিবে, এটা কিন্তু এরকম হবে না যে তোমার আলাদা একটা কোয়েশ্চেন থাকবে and তোমাকে আলাদা কিছু পেপার দেওয়া হবে, তুমি পেপারের মধ্যে লিখবা আর ওখানে কম্পিটিশন স্টার্ট হয়ে যাবে যে আজকে আমি রচনা লিখছি 20 পেজ, কালকে ও লিখছে 25 পেজ, কে কার থেকে বেশি, এরকম কিছু না। লাইক তোমাদের হলো কি প্রত্যেকটা জায়গা ফিক্স করে দেওয়া থাকবে, ঠিক আছে? তো ওই জায়গাগুলো ফিক্সের মধ্যে তোমাকে লিখতে হবে। আর গ্রামারের মধ্যে যেটা মানে এই রাইটিং এর যেটা মানে মাথায় রাখবা যে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না হয়, এটা মাস্ট। তুমি ওয়ার্ড ইউজ করো না করো যাই করো না কেন, গ্রামাটিক্যাল মিস্টেক কোনো সময় করবে না। এটা করলে লাইক মার্কস অনেক বেশি কাটা যাবে। তো দ্যাটস ইট। ওকে, তাহলে মোটামুটি আই গেস তোমরা মোটামুটি আইডিয়া পাইছো যে আসলে রিটেন পার্টে কি কি আসতে পারে। সো আমরা রিটেন মোটামুটি আইবি এর এক্সামে কি কি আসে মোটামুটি টোটাল জিনিসটাই কভার করার চেষ্টা করছি গত 45 মিনিটে। তো নেক্সট আধা ঘন্টায় আমরা বেসিক্যালি কিছু স্যাম্পল কোশ্চেন দেখবো, দ্যাটস ইট। যে আইবি এর প্রিভিয়াস ইয়ার গুলোতে কি টাইপের কোশ্চেন আসে, মানে তোমরা তো শুনলা যে এগুলো 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 আসে, তো এগুলো 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 আসলে কিরকম আসে, দেখতে কিরকম হয়, বা কতটা ডিফিকাল্ট হয় বা কতটা ইজি হয় সেটা বোঝানোর জন্য আমরা কিছু স্যাম্পল কোশ্চেন দেখাবো। হালকা করে আমরা এক্সপ্লেন করে দিয়ে যাবো, যেটা আমি শুরুতেই বলছিলাম আজকের ক্লাসের আমাদের মেইন অবজেক্টিভটা কি। আজকের ক্লাসের আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে কি কি টাইপের কোশ্চেন আছে সেটা বোঝা। তো আমি যদি একটা একটা করে এক্সপ্লেন করতে চাই তাহলে ভাই অনেক লেন্দি হয়ে যাবে, সারা রাত শেষ হয়ে যাবে। তো এখানে আমরা হালকা করে এক্সপ্লেন করে যাবো, তোমার যদি মনে হয় আরেকবার শুনলে বেটার হবে তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা যখন ইউটিউবে আপলোড করে দিব আমাদের সেশনটা তখন তুমি সেখান থেকে দেখে নিতে পারবা। ও বাংলা অনুচ্ছেদ নিয়ে আরেকবার একটু কথা বলতে বলছিলাম। বাংলা অনুচ্ছেদ আমাদের সময় যেটা ছিল তথ্য ও প্রযুক্তি, তথ্য ও প্রযুক্তি নিয়ে 5টা বাক্য লিখতে বলছিল। তো সেই 5টা বাক্য লেখার জন্য 5টা শব্দ দিয়ে দিছিল এবং বলছিল যে তথ্য ও প্রযুক্তি নিয়ে 5টা বাক্যের একটা অনুচ্ছেদ লেখো, এবং সেই অনুচ্ছেদে যেন ওই 5টা শব্দ থাকে। মানে যে 5টা শব্দ দিয়ে দিছে সেই 5টা শব্দ অবশ্যই আমাকে অনুচ্ছেদে রাখতে হবে, রেখে আমাকে একটা অনুচ্ছেদ লিখতে হবে। তো আমি তথ্য প্রযুক্তি নিয়ে 5টা লাইন লিখবো, আর আমাকে মেক শিওর করতে হবে ওই 5টা লাইনের ভিতরে আমি যেন ওই 5টা শব্দ রাখি। তো ওই 5টা শব্দের মধ্যে মানে ডিজিটাল বাংলাদেশ ছিল, 5টা শব্দের ভিতরে মুঠোফোন শব্দটা ছিল, এরকম 5টা শব্দ দেওয়া ছিল আর। আই থিঙ্ক যাওয়ার তুমি বুঝতে পারছো ব্যাপারটা। তো যদি পরবর্তী স্লাইডে চলে যাই, এখন আমরা কিছু স্যাম্পল কোয়েশ্চেন দেখবো। প্রথমত আমরা ইংলিশের কিছু স্যাম্পল কোয়েশ্চেন দেখবো। একটা কোয়েশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো, আই হোপ তোমরা এটা পারবা। আমি এখন এটা এক্সপ্লেন করবে, তো আমি এক্সপ্লেন করার সাথে সাথে আমি যেটা চাই তোমরাও চ্যাট বক্সে কমেন্ট বক্সে দ্রুত জানাই দাও যেটা কোনটা কারেক্ট বলে তোমাদের মনে হয়। আমরা তোমাদের মোটামুটি বহুত গ্রামার পড়াইছি, আমরা তোমাদের কন্ডিশনাল সেন্টেন্স পড়াইছি, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, আমরা তোমাদের সাবজেক্টিভ পড়াইছি। তো এই জিনিসগুলো যেহেতু পড়াইছি তুমি আজকে দেখবা যে আইবিএ তেও আসলে এই সমস্ত টপিক থেকে কোয়েশ্চেন আসে। তোমার যদি থার্ড কন্ডিশনের জিনিসপাতি মনে থাকে তাহলে তোমার এগুলো পারা উচিত। ইতিমধ্যে একজন আনসার করছে অপশন এ। সো আই থিঙ্ক তোমরা বুঝতে পারতেছো যে হ্যাঁ লুমিনাসের ক্লাসগুলো তুমি যদি রেগুলারলি করো তাহলে দেখো শুধুমাত্র বিসিডি ইউনিট না, রাদার আইবিএর কোয়েশ্চেনও সলভ করে ফেলা যায়। অনেকেই আনসার দেওয়া শুরু করে দিছে। সো আমি তুই যদি বলতে চাস বলা স্টার্ট করতে পারিস এই কোয়েশ্চেনটা নিয়ে। আচ্ছা, ইউনিভার্সিটি ইংলিশ পড়াইছে, এই কোশ্চেন তো মনে সবাই পারার কথা, সো এখানে বেশিক্ষণ আটকাবো না তোমাদের। দেখে বুঝতে পারতিছো যে ইফ সাথে একটা ক্লজ আছে, ইফ ক্লজ, পরে হচ্ছে মেইন ক্লজ। মেইন ক্লজে কি দেওয়া আছে? উড হ্যাভ। তো উড প্লাস পারফেক্টিভ ফর্মটা আর কি। থার্ড কন্ডিশনে পড়ে যেতেছে, থার্ড কন্ডিশনে পড়লে উইথ সাথে কি যায়? হ্যাড যায়। আমার পাস পারফেক্ট যাবে, অ্যান্সার হ্যাড কমপ্লিটেড। সবাই অ্যান্সার বলে দিছে। এক্স্যাক্টলি, আর আমার খুব ভালো লাগতেছে যে না পোলাপানগুলো শুনছে আমাদের ক্লাস। গুড। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডে অমি আসতেছে। আমি চাই অমি অমি বলার আগে তোমরা যাতে আনসার দাও। এগুলো কিন্তু পড়াইছি তোমাদের, তোমাদের পড়ানোর পরে যদি তোমরা না পড়ো তোমাদের মাইট দেবো আমি জুম ক্লাসে এসে। তো বেসিক্যালি যারা যারা আসো দ্রুত এই কোশ্চেনটা আনসার করে ফেলো, দেখি তোমরা পারো কিনা। হ্যাঁ অমি। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের কথা কি ছিল যে ঈদ যেহেতু আছে সিঙ্গুলার নেওয়ার কথা, হচ্ছে হ্যাজ হওয়ার কথা আর কি। এখানে তো আসতে সাবজাংটিভ, ম্যান্ডেটরি, দ্যাট সাবজেক্টের মধ্যে পড়ানোর কথা আর কি। যে কোনো কিছু যদি আমার সাবজেক্টে কোনো ওয়ার্ড থাকে, কোনো হচ্ছে গিয়ে সাপোজ প্রপোজ বা সাজেস্টেড বা ম্যান্ডেটরি কোনো ওয়ার্ড থাকে, রিকোয়ার্ড, তাহলে হচ্ছে পরে দ্যাট থাকলে পরে আমার ভার্বের বেস ফর্ম হবে। হ্যাজ এর বেস ফর্ম কোনটা? হ্যাভ। which is mandatory that each of the workers have, কোনো ভুল নেই আমার এখানে। অ্যান্সার এ হবে। এর পার্সেন্ট সবই তো পারার কথা, এগুলি মোটামুটি তো ইজি। আরে দোস্ত মানে পারার কথা থাকলেও আমাদের আমি আমার যদি লুমিনাসের এক্সপিরিয়েন্স থেকে বলি, আমাদের লুমিনাসে একটা ব্যাপার হয়, সেটা হইতেছে আমাদের লুমিনাসে যারা কমেন্ট করে সবাই হচ্ছে গরুর পালের মতো কমেন্ট করে। তো বেসিক্যালি প্রথম দুইজন কোন কমেন্টটা করছে সেটা খুবই ইম্পর্টেন্ট। প্রথম দুইজন যদি মনে কর এরকম একটা কোয়েশ্চেন আসছে, হি ড্যাশ টু স্কুল, প্রথম দুইজন কমেন্ট করছে হি গো টু স্কুল। ট্রাস্ট মি দোস্ত, সবাই হি গো টু স্কুল কমেন্ট করবে।
সবাই ওই মুহূর্তে ভুলে যাবে যে হি এর পরে গোজ বসে, কারো মাথায় এটা রাখবে না। এবং এখনো আমি কমেন্ট বক্সে এই জিনিসটা দেখতে পাচ্ছি যে সবাই ধুমাই সি আনসার করছো। তো সবাই যারা ধুমাই সি আনসার করছো আই হোপ মোটামুটি বুঝতে পারছো ইস্যুটা। আমি তোমাদের বলছি, স্টিল আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, এটা সাবজেক্টিভের কোয়েশ্চেন। আমরা লাস্ট ক্লাসে সাবজেক্টিভ নিয়ে আলোচনা করছিলাম, আমি আর সুমন ভাই আসছিলাম এবং আমরা আলোচনা করছিলাম এই টপিকটা নিয়ে। এবং সাবজেক্টিভের যে বক্সগুলো আমরা পড়াইছিলাম তার মধ্যে একটা বক্সে ম্যান্ডেটরি ওয়ার্ডটা ছিল, অ্যাডজেক্টিভের যে বক্সটা ছিল সেখানে ম্যান্ডেটরি ওয়ার্ডটা ছিল। তার মানে কি, আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যখনই সাবজেক্টিভের কোনো ওয়ার্ড থাকে আমরা ভার্বের বেস ফর্ম বসাই। আমরা ভার্বের কোন ফর্ম বসাই? বেস ফর্ম বসাই। তো বেস ফর্ম হচ্ছে অপশন এ তে আছে, অপশন সি তে কিন্তু না। তো সেই কারণে তোমরা যারা যারা সি দিছো এই কারণে তোমরা ভুল করছো। তোমাদের যেটা কাজ, আশেপাশে যেখানে ওয়াল আছে দ্রুত ওয়ালের কাছে চলে যাও এবং মানে খুব জোরে ওয়ালের সাথে নিচের মাথা দিয়ে একটা বাড়ি মারো, বাড়ি মেরে আবার ক্লাস করতে চলে আসো। তো আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। তো নতুন কোশ্চেন চলে আসছে। এই টাইপের যে কোশ্চেন গুলা, এই টাইপের কোশ্চেন গুলোকে বেসিক্যালি পিন পয়েন্ট এরর বলে। কি বলে? পিন পয়েন্ট এরর। সো এই টাইপের কোশ্চেনে তোমার যেটা কাজ সেটা হচ্ছে কোন অপশনে ভুল আছে, কোন অপশনে ভুল আছে সেটা খুঁজে বের করা হচ্ছে তোমার কাজ। কোনটা কাজ? তোমার কাজ হচ্ছে কোন অপশনে ভুল আছে সেটা খুঁজে বের করা। তাহলে কোন অপশনে ভুল আছে আমরা সেটা খুঁজে বের করবো। তো তোমরা দ্রুত কমেন্ট বক্সে জানাই দাও কোন অপশনে ভুল আছে। এটাও পারা উচিত। রিডান্ডেন্সি নিয়েও কিন্তু আমরা পড়ালেখা করছি, হিন্ট দিয়ে দিলাম। এরপর যদি না পারো মানে তাহলে মনে করো সবকিছু নিয়েই, শুধু মাথা না বাকি সবকিছু নিয়ে ওয়ালের কাছে চলে যাবা। তো আমি অমির কাছে চলে যাচ্ছি। অমি দোস্ত এক্সপ্লেন করে দেয়। আচ্ছা, তো রিডান্ডেন্সি এরর তো বলে দিল তানভীর। রিডান্ডেন্সি এরর কি হয় যে হচ্ছে কি আমি একই ওয়ার্ড বা একই ওয়ার্ডের দুইটা ভেরিয়েশনে দুইবার ইউজ করতেছি আর কি। আমি যদি বলি যে হচ্ছে কি প্লিজ ডু নট ব্লেম মি, আমাকে দোষারোপ করেন না, আই হ্যাভ রিপিটেড দ্য ইনফরমেশন এগেইন ফর দিস বেনিফিট, যে আমি এই সুফলের কারণে আমি এই ইনফরমেশন আবার রিপিট করছি। তো রিপিট করা মানেই তো পুনরায় বলা, রিপিট আবার এগেইন কেন হবে? তো রিপিট এগেইন হবে না, সি নাম্বারে ভুল আছে, সি নাম্বারটা হবে না, বাদ যাবে। এক্স্যাক্টলি। এবার হচ্ছে হ্যাঁ, এবার অনেক কারেক্ট অ্যান্সার দেখতেছি যে না দেখছো। এই কারণে হচ্ছে মাঝে মাঝে ওয়ালের সাথে মাথায় বাড়ি দিবা, মাঝে মাঝে ওয়ালের সাথে মাথায় বাড়ি দিলে দেখো ওয়াল ঠিক মতো ফাংশন, ওয়াল তো ঠিক মতোই ফাংশন করে, তোমার মাথা ঠিক মতো ফাংশন করবে, এন্ড আদার তুমি কারেক্ট অ্যান্সার দিতে পারবা। ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা একটু খেয়াল করে দেখো, এখানে লেখা আছে in each of the following sentences there is one word missing, identify the missing word from the given choices, আইডেন্টিফাই দ্য মিসিং ওয়ার্ড ফ্রম দ্য গিভেন চয়েসেস। খেয়াল করে দেখো কোয়েশ্চেনের একটা সেন্টেন্স দেওয়া আছে, ইউ নিড টু হেয়ার বোথ সাইডস অফ দ্য স্টোরি বিফোর মেকিং ইয়োর মাইন্ড। ইউ নিড টু হেয়ার বোথ সাইডস অফ দ্য স্টোরি বিফোর মেকিং ইয়োর মাইন্ড। কোয়েশ্চেনে বলা আছে এই যে সেন্টেন্সটা আছে না, এই সেন্টেন্সে একটা ওয়ার্ড মিসিং আছে। তোমাকে বলতে হবে চারটা অপশনের মধ্যে কোন অপশনটা মিসিং আছে। আমি আরেকবার বুঝাই দিচ্ছি, ইউ নিড টু হেয়ার বোথ সাইডস অফ দ্য স্টোরি বিফোর মেকিং ইয়োর মাইন্ড। এই সেন্টেন্সটাতে একটা ওয়ার্ড মিসিং আছে। তো তোমার কোন ওয়ার্ডটা মিসিং আছে এটা পাঁচটা অপশন থেকে খুঁজে বের করতে হবে। সো অনেকেই কমেন্ট বক্সে আমাকে জানাচ্ছ, তো আমি অমির কাছে চলে যাচ্ছি। আচ্ছা, তো এখানে হচ্ছে কি ইউ নিড টু হিয়ার বোথ সাইড অফ দ্য স্টোরি বিফোর মেকিং ড্যাশ ইওর মাইন্ড। এখানে এখানে যে কোশ্চেনটা আসে যাচ্ছে, আমি যে মুভি দেখতে দেখতে এটা প্রফেশনাল গ্রো করে আর কি, হচ্ছে যে একটা ওয়ার্ড যে মিসিং আমি ইনস্টে মাথায় আসছে। তো এখানে তোমরা অ্যাপ্রোপ্রিয়েশনটা পড়ছো অনেকদিনই। অ্যাপ্রোপ্রিয়েশন কি বলে যে আমার মন কিরকম, মন মানে মন ঠিক করা আর কি, যে আমার কিরকম কোন দিকে যেতে চাচ্ছি, মেকিং আপ ইওর মাইন্ড, যে আমার কি মন চাইতেছে এখন, কি মনে হইতেছে আমার জিনিসটা। এটা অ্যাপ্রোপ্রিয়েশন রুলস হচ্ছে মেক আপ ইওর মাইন্ড। কোনো কিছু যে মন ঠিক করে, কি চাইতেছো ঠিক করে বলো, মেকিং আপ ইওর মাইন্ড। মানে আপ ওয়ার্ডটা মিসিং আছে, মেকিং এর ঠিক পরে বসবে, মেকিং আপ ইওর মাইন্ড। এক্স্যাক্টলি, এটার কারেক্ট অ্যান্সারটা হচ্ছে মেকিং আপ ইওর মাইন্ড। যেমনটা আমি বললো, অনেকে এ আর বি এর মধ্যে কনফিউজ ছিল। তো আই থিঙ্ক এ নিয়ে যদি আমি বলি, অনেকে এটা ভাবতেছো যে ইউ নিড টু হেয়ার বোথ সাইডস অফ দ্য স্টোরি কেয়ারফুলি বিফোর মেকিং ইওর মাইন্ড। তুমি হয়তো ওখানে কেয়ারফুলি বসাতে চাইতেছো, তুমি চাইলে ওখানে কেয়ারফুলি বসাইতে পারো। বাট দ্য থিং ইজ, তুমি আগে দেখবা যে আমার সেন্টেন্স ঠিক হইতেছে কিনা। সেন্টেন্স ঠিক করাটা তোমার বেশি দায়িত্ব দেন এক্সট্রা ওয়ার্ড বসানো। আমি যদি এই সেন্টেন্সে কেয়ারফুলি বসাই কোনো ক্ষতি নাই, বাট দ্য পয়েন্ট ইজ কেয়ারফুলি না বসাইলেও তো কোনো ক্ষতি নাই। বাট দ্য থিং ইজ, আমি যদি এখানে আপ ওয়ার্ডটা না বসাই তাহলে কিন্তু ভাই আমার সেন্টেন্সটা কোনো মিনিং দিচ্ছে না। তুমি মাইন্ডকে মেক করতে পারো না, রাদার মেক আপ করতে হয়। আমি যেটা বললো যে আমরা কোনো কিছু মনস্থির করতেছি বা কোনো ডিসিশন নিচ্ছি, সেই জিনিসটাকে ইংরেজিতে আমরা কিভাবে বলি, মেক আপ ইওর মাইন্ড বা মেকিং আপ ইওর মাইন্ড। তো সেই কারণে সেন্টেন্সের মিনিংটাকে কারেক্ট রাখার জন্য আপ বসানোটা ভাই মাস্ট। যেহেতু আপ বসানোটা মাস্ট, সেহেতু আপ বসানোটা বেশি ইম্পর্টেন্ট দেন কেয়ারফুলি। তো কেয়ারফুলি বসাও বা না বসাও ইট ডাজন্ট ম্যাটার, বাট তোমাকে আপটা বসাইতে হবে। তো এই কারণে যারা যারা অপশন এ নিয়ে কনফিউজ ছিল, আই গেস আমি মোটামুটি ক্লিয়ার করতে পারছি এ নিয়ে, যাতে আমরা কনফিউজ না হই। তো আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে তোমরা দুইটা গ্যাপ দেখতে পাচ্ছো। এটা হইতেছে একটা সেন্টেন্স কমপ্লিশনের কোশ্চেন। আমি শুরুতেই বলছিল কিন্তু সেন্টেন্স কমপ্লিশন কি জিনিস। সেন্টেন্স কমপ্লিশন যেন কি জিনিস, তোমাকে মিনিং এর উপর ডিপেন্ড করে দুইটা ওয়ার্ড বসাইতে হবে। তুমি পুরো সেন্টেন্সটার মিনিং করবা, দেন তোমার কাছে যে দুইটা অপশন অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়
যে দুটো অপশন কারেক্ট বলে মনে হয় সেই অপশনটাকে তুমি সেখানে ফিল আপ করবা। সো এই কোশ্চেনটা মোটামুটি মিনিং এর কোশ্চেন এবং এই পুরো কোশ্চেনটাই মিনিং এর উপর বেসড করে করা হয়েছে এবং এই পুরো কোশ্চেনটাই তোমাকে মিনিং এর উপর বেস করেই আনসার করতে হবে। তো তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে আনসার দিতে থাকো, আমি তখন অমির কাছে চলে যাই। এই দোস্ত মাইক কাছে রেখে কথা বলিস। আচ্ছা আচ্ছা, সো হচ্ছে কি এখানে কি বলছে দেখো, সিন্স দ্য ড্যাশ অফ ভায়োলেন্ট ক্রাইমস হ্যাজ নট ডিক্রিজড ইন ইয়ার্স, সো হচ্ছে সামথিং অফ ভায়োলেন্ট ক্রাইমস বছর ওখানে কমে নাই। তো এখানে কোনো ওয়ার্ড হইতে পারে কিরকম যে ঘটনা বা হচ্ছে কি ইনস্টেন্স বা ফ্রিকোয়েন্সিটা কোনো ওয়ার্ড হইতে পারে। যে পরেরটাতে দেখি, পরেরটাতে কি বলছে, ইট অ্যাপিয়ার্স দ্যাট মোর ড্যাশ কনসিকুয়েন্সেস আর নেসেসারি ফর দোজ হু কমিট দিস অফুল অ্যাক্টস। তো সামথিং কনসিকুয়েন্স মানে সামথিং শাস্তি ভালো মতো নেসেসারি যে হচ্ছে গিয়ে যারা এইসব কাজগুলো করতেছে। তো পরের ওয়ার্ডটা বলো, প্রথম ওয়ার্ডটা তো আমার হবে কোনো ঘটনা টাইপের কোনো ওয়ার্ড, পরের ওয়ার্ডটা কি হবে, মোর কড়া কড়া টাইপের ওয়ার্ড হবে। সো আমার একটা এরকম কড়া টাইপের ওয়ার্ড লাগবে। প্রথম ওয়ার্ডটাতে দেখি অকারেন্স আছে, ফ্রিকোয়েন্সি আছে, নেচার আছে, ইনক্রিমেন্স ইনসিডেন্ট আছে। দেখো অকারেন্স, ফ্রিকোয়েন্সি, নেচার, ইনসিডেন্ট সবকিছু তো হইতে পারে। প্রথম ওয়ার্ডটাতে জাজ করাটা কষ্ট হয়ে যেতেছে, আমরা যে পরের ওয়ার্ডটাতে যাই আর কি। কড়া টাইপের ওয়ার্ড লাগবে, কড়া শাস্তি দিতে হবে। অ্যামিনেবল মানে হইতেছে গিয়ে যে মাইল টাইপের বুঝে। অ্যাভার্স মানে হচ্ছে গিয়ে লুকায় লুকায় থাকা, পালায় পালায় যাওয়া, হচ্ছে গিয়ে আচ্ছা বাদ দিয়ে যায় এই টাইপের। টলারেন্ট মানে হচ্ছে গিয়ে সহনশীল। ক্লিমেন্ট মানে হচ্ছে মাইল্ড টাইপের বুঝায়, যে হচ্ছে গিয়ে ঠান্ডা জিনিসপাতি। স্ট্রিনজেন্ট মানে হচ্ছে কড়া, একদম কড়া শাস্তি দিতে হবে। তো আমার সেকেন্ড ওয়ার্ডটা দেখে দেখো আমি কিন্তু বুঝে ফেললাম যে আনসারটা ই হবে। আর খালি প্রথম অপশন দেখলে মনে হয়তো অকারেন্সও হইতে পারতো, ফ্রিকোয়েন্সি হইতে পারতো। জাস্ট ফার্স্ট ওয়ার্ডটা দেখা যাবে না, দুটো ওয়ার্ডই দেখতে হবে। এখানে কি বুঝতে পারছি আনসার কি হবে, ই, ইনসিডেন্ট, স্ট্রিনজেন্ট। ঠিক আছে। এবং দোস্ত আমি যে কথাটা বলছিলাম যে আমাদের আমাদের কমেন্ট বক্স গরুর পালের মতো যায়, এবং আমি এখানে একদম মানে পুঙ্খানুপুঙ্খ সেই জিনিসটা দেখলাম। প্রথমে একজন এ দিছিল, ধাম 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 করে অনেকগুলো এ দিল, দেন একজন বি দিল, দেন আবার সবাই বি দেওয়া শুরু করলো। মানে এই যে সিকোয়েন্স সুন্দর মতো অব্যাহত ছিল। তো এখন আই গেস তোমরা কারেক্ট অ্যান্সারটা পেয়ে গেছো। মোটামুটি আমি তোমাদের মোটামুটি ভালো মতোই বুঝিয়ে দিয়েছি। আই গেস তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছো যে কেন অপশন ই হবে। স্টিল এত আগেও আমি যে কথাটা বলেছিলাম আবারও বলতেছি, কারো যদি মনে হয় কোনো এক্সপ্লেনেশন আরেকবার শুনলে তোমার জন্য একটু বেটার হবে, তাহলে অবশ্যই আমাদের আজকের ক্লাস ইউটিউব চ্যানেলে চলে যাবো। ইউটিউব চ্যানেলে মানে এই এপিসোডটা আপলোড করা থাকবে, তো সেখান থেকে তোমরা আরেকবার জিনিসটা দেখে নিতে পারবে ইনশাল্লাহ। তোমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এখানে আমরা একটা অ্যানালজির কোশ্চেন দেখতে পাচ্ছি। সো দেখি তো তোমরা অ্যানালজিটা আনসার করতে পারো কিনা। তোমরা অ্যানালজিটা আনসার করো। তোমরা অ্যানালজিটা আনসার করার তোমরা অ্যানালজিটা আনসার করতে করতে অমি এই কোশ্চেনের নিয়ে একটু কথা বলে আসো। সো অমি, অ্যানালজি তোমার প্রথমে উদাহরণে দেখাইছিলাম যে চক ব্ল্যাকবোর্ড, চক দাম ব্ল্যাকবোর্ডে লিখি। মানে কি ছিল আমার, যে একটা একটা বস্তু ওই বস্তু চার উপর ইউজ করা হয়, সেটা একটা আমার রিলেশনশিপটা ছিল। অ্যানালজিতে আমার ভোকাবুলারি জানলেই হয় না, আমার রিলেশনশিপটা বুঝতে হয়। এখানে আমার গিভেন ওয়ার্ডটা কি দেওয়া আছে, যে লেখা আছে যে সিলেক্ট দ্য পেয়ার অফ ওয়ার্ডস দ্যাট বেস্ট এক্সপ্রেসেস আ রিলেশনশিপ সিমিলার টু দ্য এক্সপ্রেসড ইন দ্য অরিজিনাল পেয়ার। অরিজিনাল পেয়ারটা কি আমার কি, কেয়ারফুল, ফাস্টিডিয়াস। কেয়ারফুল মানে কি খুবই যে হচ্ছে গিয়ে পুঙ্খানুপুঙ্খানু কাজ করে, মানে একটু সাবধানে কাজ করে এরকম। ফাস্টিডিয়াস মানে হচ্ছে গিয়ে পুঙ্খানুপুঙ্খানু কাজ করে, একদম কোনো কিছু বাদ দেয় না, যে হচ্ছে গিয়ে মুছতে গেলাম, মুছলে হচ্ছে গিয়ে মানে আমার ধুলো এক চুলো বাদ রাখবো না, এরকম ভাবে কাজ করে আর কি। তো কেয়ারফুল, তো কেয়ারফুল এই গেল ধরো হচ্ছে গিয়ে মানে মোটামুটি চলে আর কি। ফাস্টিডিয়াস হচ্ছে একদম মনে করো যে কড়া লেভেলের কেয়ারফুল আর কি। ডিগ্রি অফ কম্পারিজন আর কি, কেয়ারফুল হচ্ছে মোটামুটি চলে, আর ফাস্টিডিয়াস একদম মানে ভয়াবহ লেভেলের কেয়ারফুল আর কি। তো আমার এখন ডিগ্রি লাগবে একটা, যে চলে আর অনেক হাই লেভেলের। এরকম কি আছে, এক নম্বরে দেখো স্ট্রিক্ট মানে হচ্ছে গিয়ে যে ঠিক আছে চলে একটা, যে আমার মানে টানে রাখছে আর কি, টানে রাখছে মানে জালিম, একদম পুরো মায়ের গুতা ধ্বংস করে ফেলছে। স্ট্রিক্ট মানে চলে, তাই হচ্ছে অনেক গুতাগুতি, অনেক জালিম টাইপের। তো এই কারণে ডিগ্রি অফ কম্পারিজনের কারণে অ্যান্সার হচ্ছে এ, স্ট্রিক্ট আর টিরানিক্যাল। ঠিক আছে। সো আই থিঙ্ক মোটামুটি তোমরা ক্লিয়ার হয়েছো, মোটামুটি এক্সপ্লেনেশন ভাগ করে দিছে। সো আই থিঙ্ক তোমরা মোটামুটি বুঝতে পারতেছো। একজন লিখছো কোশ্চেনটা হচ্ছে অ্যানালজির কোশ্চেন। সো যে কোশ্চেন পুরোটা পড়তেছো, এখানে হচ্ছে তোমাকে অ্যানালজির কোশ্চেন জিনিসটা তোমাকে আসলে সিমিলার রিলেশনশিপের পেয়ার খুঁজে বের করতে বলছে। সো অ্যানালজি নিয়ে আমরা আগেও মোটামুটি ডিসকাস করছিলাম, এখনো মোটামুটি এক্সপ্লেন করা হয়েছে। সো আই থিঙ্ক বুঝে নিবা। একজন বলছো আরেকবার বলেন। একটা কথা বলছিলাম ভাই, যদি আমরা আজকে সারা রাত ধরে অবশ্যই আলোচনা করবো না। তো তোমার যদি কোনো জিনিস মনে হয় যে আরেকবার বললে হেল্প হবে, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যে আরেকবার আমাদের ভিডিওটা দেখে নিবা, তাহলে অসুবিধা নেই। একদম জিজ্ঞাসা করছো যে কোশ্চেন গুলা টাফ। হ্যাঁ ভাই, তুমি আইবি এর এক্সাম দিতে আসছো, তো তোমার আসলে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসা উচিত যে হ্যাঁ তুমি আসলে কঠিন কোশ্চেনই পাবা। মানে অবভিয়াসলি বি ইউনিট, সি ইউনিট বা ডি ইউনিটের কোশ্চেনের সাথে আইবি এর কোশ্চেনের একটা ডিস্টিংক্ট ডিফারেন্স থাকে। এন্ড তোমার যদি কখনো মনে হয় যে তোমার নিজের ইউনিটের কোশ্চেন ডিফিকাল্ট,
তোমার যদি কখনো মনে হয় যে আইবি বি ইউনিটের কোশ্চেন অনেক কঠিন লাগতেছে বা সি ইউনিটের কোশ্চেন অনেক কঠিন লাগতেছে, যদি কখনো এরকম মনে হয়, তোমাকে আমি যে অ্যাডভাইসটা দিব, দ্রুত আইবি এর কোশ্চেন নিয়ে বসে যাবা, দ্রুত আইবি এর কোশ্চেন দ্রুত রিডিং দিবা, সাথে সাথে তোমার মনে হবে যে না না না, অনেক অনেক ভালো জিনিস পড়তেছিলাম, এন্ড দেন তখন তুমি একটা ইন্সপিরেশন পাবা যে না আমি তাড়াতাড়ি বি ইউনিটের কোশ্চেন পড়তে বসি, আমি তাড়াতাড়ি সি ইউনিটের কোশ্চেন করতে, তোমার অনেক ভালো লাগবে বিএসসি এর কোশ্চেন সলভ করতে যখন তুমি আইবি এর কোশ্চেন দেখবা। সো হ্যাঁ, যখনই তোমার এরকম ডিমোরালাইজ ফিল হবে যে না বি এর কোশ্চেন এত কঠিন কেন, সি এর কোশ্চেন এত কঠিন কেন, দ্রুত কোথায় চলে যাবো, দ্রুত আইবি এর কোশ্চেন দেখতে চলে যাবো, তাইলে হয়ে যাবে। আচ্ছা অমি, অনেকেই বলতেছে এই কোশ্চেনের ব্যাপারে, সো এই কোশ্চেনটা আরেকবার একটু বলেই দে, যেহেতু অনেকেই বলতেছে। আচ্ছা, তো অ্যানালজির ব্যাপারটাই হইতেছে গিয়ে যে আমার একটা গিভেন পেয়ার অফ ওয়ার্ডস থাকবে, খুব সোজাভাবে বুঝাই, চক ব্ল্যাকবোর্ড দিয়ে। চক আর ব্ল্যাকবোর্ড এটার মধ্যে হচ্ছে আমার রিলেশনশিপটা কি, চক দিয়ে আমরা ব্ল্যাকবোর্ডে লিখি, এরকম রিলেশনশিপ অনেক কিছু থাকতে পারে। আরেকটা থাকতে পারে হইতে তো এটা যেমন দেখালাম যেটা ডিগ্রি আর কি, যে একটা মাইল্ড আর একটা হচ্ছে অনেক হাই লেভেলের। আর একটা থাকতে পারে সিনোনিম টাইপের ওয়ার্ড, যে লেজি, ইনডোলেন্ট, বা ধরো হচ্ছে গিয়ে ডিলিজেন্ট, হার্ড ওয়ার্কিং। আবার থাকতে পারে অ্যান্টোনিমাস ওয়ার্ড, যে একটা হচ্ছে কি আছে ধরো হার্ড ওয়ার্কিং, আর একটা হচ্ছে লেজি। বিভিন্ন ধরনের অ্যানালজি থাকতে পারে, বিভিন্ন পেয়ার দিয়ে এক একটা এক এক ধরনের মিনিং একটা রিলেশনশিপ কনভে করবে। তোমার ওই গিভেন পেয়ারের রিলেশনশিপটা নিচের 5টা অপশনের মধ্যে কোনটার সাথে যায় এটা বের করতে হবে। এইখানে আমার রিলেশনশিপটা কিসের ছিল, যে কেয়ারফুল মানে সাবধানী, ফাস্টিডিয়াস মানে খুবই সাবধানী, অনেক বেশি লেভেলের সাবধানী। তার মানে আমার ডিগ্রিটা বেশি। এখানে হচ্ছে গিয়ে যদি ডিগ্রি 1 হয়, এখানে ডিগ্রি হচ্ছে 3। তো আমার এখানে এরকম একটা লাগবে 5টা অপশনের মধ্যে, যেখানে আমার প্রথমটাতে ডিগ্রি 1, পরে ডিগ্রি 3 বা 4, মানে বেশি ডিগ্রির আর কি। স্ট্রিক্ট মানে কি, যে হচ্ছে গিয়ে মানে কড়া লোক একটা। আর টিরানিক্যাল মানে হচ্ছে মানে কড়া তো কড়া, অনেক জালিম আর কি, জালিম, ঠিক আছে, বাংলা মিনিং হচ্ছে জালিম আর কি, জুলুম করে যে আর কি। তো স্ট্রিক্ট তো কড়া, আর হচ্ছে জালিম। তো এটা লেভেল 1 যদি হয় স্ট্রিক্ট, জালিম হচ্ছে লেভেল 3 বা 4। এই কারণে যে আমার লেভেলটার দিক দিয়ে, আমার ডিগ্রি অফ কম্পারিজনের দিক দিয়ে এই অ্যানালজিটার অ্যান্সার দিচ্ছে এ। ঠিক আছে, কারণ টেকনিক আছে, টেকনিক গুলো আস্তে আস্তে পড়লে আরো জানতে পারবো আস্তে আস্তে। এটা একটা এরকম টেকনিক এরকম। আচ্ছা, সো আই গেস আমি আরেকবার বুঝাই দিচ্ছি, তো তোমরা একটা কিছু বুঝতে পারছো ব্যাপারটা, যে ডিগ্রির উপর ডিপেন্ড করে এই পার্টিকুলার কোশ্চেনটা সলভ করা হয়েছিল। সব কোশ্চেন যেরকম ডিগ্রির মতো হবে এমন কোনো কথা নাই। দ্য থিং ইজ, যে পেয়ারটা কোশ্চেনে দেওয়া থাকে সেই পেয়ারটা অ্যানালাইসিস করে তোমাকে রিলেশনশিপটা বুঝাইতে হবে, বুঝতে হবে, এন্ড দেন সেই রিলেশনশিপ অনুযায়ী রিলেশনশিপটা মিলাইতে হবে আমার গিভেন অপশনগুলোর মধ্যে থেকে। তো আমরা যদি পরের স্লাইডে যাই, তাহলে অমি ভাই প্রথমে একটা কথা বলছিল, সেটা হচ্ছে কি আইবি এর প্যাসেজ যখন দেখবা, এটা তোমার বি ইউনিট সি ইউনিটের মতো হবে না, বাট মোটামুটি ভালোই হবে। তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্ক্রিনে তুমি যে প্যাসেজটা দেখতে পাচ্ছ, এই প্যাসেজটা না আমাদের বছর আসছিল, মানে আমরা যখন অ্যাডমিশন টেস্ট দিছিলাম তখন এই প্যাসেজটা আসছিল। এবং তুমি যদি ভাবো এরকম একটা প্যাসেজ আসতেছিল, তাহলে তোমাকে আরেকটা সুখবর দিই, এরকম 2টা প্যাসেজ আসছিল। এন্ড এরকম 2টা প্যাসেজ ছিল, প্রত্যেকটা প্যাসেজে 5টা করে কোয়েশ্চেন ছিল। সো বেসিক্যালি প্যাসেজ থেকে আমাদের বছর 10টা কোয়েশ্চেন আসছিল। সো এরকম 2টা প্যাসেজ আমাদের পরে আনসার করা লাগছে। সো বেসিক্যালি আইবিতে তুমি যখন এক্সাম দিতে যাবে, এরকম প্যাসেজের কোয়েশ্চেন থাকবে। তুমি যদি ভাবো যে না প্যাসেজটা দেখতে অনেক টেরিফাইং, কোয়েশ্চেনগুলো হয়তো দেখতে সহজ হবে, তাহলে তোমাকে একটা স্যাম্পল কোয়েশ্চেন দেখাই, কোয়েশ্চেনগুলো দেখতে হবে এরকম। সো ওই প্যাসেজের পরে তোমাকে মোটামুটি এরকম একটা কোয়েশ্চেন দেবে। এই কোয়েশ্চেনের যে অপশনের সাইজগুলো আছে, সেটাই হচ্ছে মনে করো অনেক ইউনিটের প্যাসেজের সাইজের সমান। তো সেটা যাই হোক, সো ব্যাপারটা অনেকটা এরকম হবে, ওইরকম একটা প্যাসেজ তোমাকে দেওয়া থাকবে, সেই প্যাসেজটা পরে তোমাকে আনসারটা বের করতে হবে। এখানে একটা অ্যাডভাইস আমি তোমাদেরকে আগেও দিয়েছিলাম, ইউনিটের কোয়েশ্চেন যেদিকে আমি সলভ করছিলাম, সেটা হচ্ছে আগে কোয়েশ্চেন পড়বা, দেন প্যাসেজে যাবা। আগে কোশ্চেন গুলো পড়ে নিবা, দেন প্যাসেজে যাবা, তাইলে তুলনামূলক কম সময় লাগবে। বা স্টিল ভাই অনেক টাইম লাগবে, কিছু করার নাই। এই কোশ্চেন যদি আমরা সলভ করতে চাই, তাহলে বেসিক্যালি টোটাল প্যাসেজটা বসে বসে রিডিং দিতে হবে। টোটাল প্যাসেজটা যদি আমরা বসে বসে রিডিং দিই, তাহলে ভাই আজকে আর ক্লাস শেষ হবে না। সো এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা যখন ইউটিউবে আমাদের ক্লাসটা একবার রিভিউ করবা, তখন এই কোশ্চেনটা আগে পড়বা, এই কোশ্চেনটা পড়ে দেন প্যাসেজে যাওয়া। প্যাসেজে আমাদের এই যে ভিডিওটাকে পজ করে প্যাসেজটা পড়বা, পড়ে কারেক্ট অ্যান্সারটা বের করার চেষ্টা করবা, দেখবা তোমরা কারেক্ট অ্যান্সারটা বের করতে পারো কি পারো না। তো তোমাদের জন্য আমি কারেক্ট অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, কারেক্ট অ্যান্সারটা হচ্ছে অপশন ডি। তো আমি আশা করি যে তোমরা অবশ্যই প্যাসেজটা খুঁজলে কারেক্ট অ্যান্সারটা বের করতে পারবে ইনশাআল্লাহ, সময় যতক্ষণই লাগুক, বাট বের করতে পারবে ইনশাআল্লাহ। তুমি যদি পরের কোয়েশ্চেনে চাই, পরের কোয়েশ্চেনে লেখা আছে, পরের কোয়েশ্চেন সাফিক্স প্রিফিক্স রিলেটেড একটা কোয়েশ্চেন, এবং বলা আছে কোন অপশনে সাফিক্স প্রিফিক্সটা ইনকারেক্টলি ইউজ হয়েছে। সো আমি বলে দেখ। আচ্ছা, তো এখানে আমার অপশন আছে কি, আমার প্রিফিক্স বা সাফিক্স এর মধ্যে কোনটা ভুল ইউজ হয়েছে। সেখানে আমার ফার্স্ট বের করতে হবে প্রিফিক্স কোনটা ইউজ করা হয়েছে, ডিআইএস, ডিস। তো কি কি আছে, ডিসেন্থ্রল, এন্থ্রল মানে কোনো কিছু হচ্ছে গিয়ে মোহরময় লাগানো, তো এটা মোহরটা কাটায় ফেলা, ডিসেন্থ্রল এই ওয়ার্ডটা আছে। ডিসকালার্ড, কোনো কালারটাকে সরায় ফেলা, কালারটা ক্ষয়ে যাওয়া, এই ওয়ার্ডটা আমার আছে। ডিসক্রিয়েট মানে হচ্ছে কোনো কিছু যে আমার করে ফেলা আর কি, কোনো কিছুর ক্রিয়েশনটাকে ধ্বংস করে ফেলা, এটাও আছে। ডিসঅ্যাকর্ডেড এই ওয়ার্ডটা তো আছে বলে আমার মনে হয় না। অ্যান্সারটা এখানে
ডিসঅ্যাকর্ডেন্ট হবে, এটা হচ্ছে কোনো ওয়ার্ডের মধ্যেই পড়ে না, ঠিক আছে? এক্স্যাক্টলি। সো আমি মোটামুটি বলে দিচ্ছি যে ডিসঅ্যাকর্ডেন্ট এরকম কোনো ওয়ার্ড হয় না, বরং এই ওয়ার্ডের কারেক্ট ফর্মটা হচ্ছে ডিসকর্ডেন্ট। সো যেহেতু এই ওয়ার্ডটা ইনকারেক্ট, তোমাকে তো এটাই জিজ্ঞাসা করছে যে কোন ওয়ার্ডটা মানে কোন ওয়ার্ডটা ইনকারেক্ট বা কোন অপশনটা ইনকারেক্ট। তো যেহেতু অপশন বি ইনকারেক্ট, সো আমরা কারেক্ট অ্যান্সার হিসেবে অপশন বি কে ধরে নেব। একজন চ্যাট বক্সে লিখছো আইবি এর ম্যাথ ইজি লাগে। আচ্ছা ঠিক আছে ভাই, তোমার জন্য ম্যাথ আসতেছে, কোনো সমস্যা নাই। সো নতুন একটা কোশ্চেন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, কোন সেট অফ ওয়ার্ডটা ইনকারেক্ট বের করতে বলছে। সো কোন সেট অফ ওয়ার্ডটা ইনকারেক্ট, পাঁচটা সেট অফ ওয়ার্ডের মধ্যে যেটা তোমার কাছে ইনকারেক্ট বলে মনে হয় তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি ততক্ষণে অমির কাছে চলে যাই কারেক্ট অ্যান্সারটা জানতে। আচ্ছা, তো এখানে আমার মেইনলি দেওয়া আছে হচ্ছে কি একটা ভার্বের বেস ফর্ম, আর হচ্ছে সেটা পাস্ট পার্টিসিপল পাস্ট ফর্ম দেওয়া আছে আর কি। এখানে সিঙ্ক সাঙ্ক হয়, ফোরগো ফোরগন হয়, গ্রাইন্ড গ্রাউন্ড হয়, নাম অফ দিস পরে আসতেছি লাই লেইট। লেট কিসের থেকে আসে? লেই থেকে। শুয়ে আছি সেখান থেকে লেইট লেইন। লাই মানে কি? মিথ্যা বলা। তো হচ্ছে কি মিথ্যা বলছি, আই লাইট পাস্টে LIED। তো এখানে হচ্ছে লাই লাইট হইতো, গোজামিল বানিয়ে ফেলছে, লে লাইট হইতো লাই লাইট হইতো, উল্টা করে মিস করে ফেলছে। সেখানে একটাই ভুল, এখানে পেয়ারটা ভুল আছে, অ্যানসার হয় বি, ইনকারেক্ট এটা। এক্স্যাক্টলি। একজন লিখছিল বি মেবি বি, হ্যাঁ এক্স্যাক্টলি বিটা হচ্ছে ভুল। তো ভাই তো বলেই দিল যে আসলে লে এর সাথে লেইড হয়। রাইট দোস্ত, আরেকবার বলে দে। আচ্ছা, আরেকবার বলবো। হুম হুম। আচ্ছা, তো মেইনলি হচ্ছে কি লাই, লাই মানে কি হচ্ছে কোনো মিথ্যা বলা আর কি। আর লে মানে কি? শুয়ে থাকা। তো লে এর পাস্ট ফর্ম হচ্ছে লেইট, যে শুয়ে ছিলাম গতকালকে বা গত পরশু বা যেই দিনই হোক না কেন। লাই মানে হচ্ছে মিথ্যা বলা, লাইট LIED, ওটা হচ্ছে মিথ্যা বলেছিলাম গতকালকে গত পরশু। তো LIE এর সাথে আমার পাস্ট হয় LIED, LAY শুয়ার সাথে পাস্ট হবে LAID। মিক্স আপ করে ফেলাতে আমার এটা ভুল ইউজ হয়ে গেছে, এটা হচ্ছে ইনকারেক্ট ইউজ হয়ে গেছে, তাই এটা ইনকারেক্ট সেট অফ ওয়ার্ডস হচ্ছে বি নাম্বার। এক্স্যাক্টলি। সো আই থিঙ্ক মোটামুটি তোমরা বুঝতে পারছো। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এটা হচ্ছে আরেক ধরনের কোশ্চেন যেটা আইবিএ তে এসে থাকে। এই কোশ্চেন থেকে তোমাদের মনে হতে পারে যে এটা তো ইন্টারমিডিয়েটে দেখছি বহুপদী সমাপ্তি সূচক 1 ও 2 1 ও 3 2 ও 3 1 2 3, এই জিনিসগুলো আমাদের খুব জ্বালায় বাংলা পরীক্ষায়। তো এরকম জিনিসপত্র দেখো আইবি ইংরেজির মধ্যেও নিয়ে চলে আসছে। সো এটা নিয়ে আলোচনা করার জন্য আমি অমির কাছে যাচ্ছি। আচ্ছা, তো এখানে কি আছে দেখো, এখানে হচ্ছে গিয়ে ওয়ার্ড হচ্ছে সিমার। সিমার মিনিং কি? সিমার মানে হইতেছে গিয়ে যে কোনো কিছু মানে জল, মানে জল জল তো না, কি বলবো ওয়ার্ডটাকে, মানে ভালো মতো ভুনা হইতেছে টাইপের, বা হইতেছে কোনো কিছু হচ্ছে গিয়ে মানে জোজ্জুল্যমান টাইপের একটা ওয়ার্ড বুঝে আর কি, বাংলাটা খেয়াল আসতেছে না এখন। এইটার সাথে ক্লোজ আর একটা ওয়ার্ড আছে শিমার, SHIMMERD। শিমার মানে হচ্ছে কোনো কিছু জল জল করা। এই ওয়ার্ড গুলায় ফেলো না কিন্তু, সিমার আর শিমার। প্রথম ওয়ার্ডে দেখো যে মডেল সিকুইন ড্রেস শিমার্ড হওয়ার উচিত ছিল, যে তার যে ড্রেসটা একদম লাইটে রিফ্লেক্ট হয়, অনেক হচ্ছে জল জল করতেছে আর কি, শিমার্ড হইতো। বাকি দুইটা যে হচ্ছে গিয়ে সিজলিং বিফ খাই না আমরা হচ্ছে বিভিন্ন ইসে যায়, রেস্টুরেন্টে যে সিজলিং বিফ, ওই আসার সময় যে একটা শব্দ করে না জিজ করে আর কি, যে একটা কেবলই নিয়ে আসলাম আমি ইসের থেকে, চুলার থেকে, ওটা সিমারিং বলে ওইটাকে। তারপর হচ্ছে কমিউনিকেশন ইজ দ্য কি টু সলভিং প্রবলেমস, অ্যালোইং কনফ্লিক্টস টু সিমার ফর লং অনলি অ্যাগ্রেভেটস দ্য সিচুয়েশন। এটা হচ্ছে সিমার বলতে বোঝা জিনিসটা হচ্ছে গিয়ে আরো এলংগেট করা, জিনিসটাকে যেন ভিতরে ভিতরে আমরা রেখে দিলাম, ভিতরে ভিতরে সব লালন পালন করলাম, তারপর আস্তে আস্তে ফেটে গেলাম আর কি, এটাকে সিমার বলতো। আমার প্রথমটাতে SH হওয়া উচিত ছিল, এটা আই দিয়ে ভুল করে ফেলছি আমি। এটা হচ্ছে আমার এক নাম্বারটা মিস ইউজ হয়েছে, বাকি দুটোর ক্ষেত্রে আমার ওয়ার্ড ইউজ কারেক্ট হয়েছে। তো এখানে 2 এবং 3টা হচ্ছে কারেক্ট ইউজেস অফ দ্য ওয়ার্ড সিমার। সো আই গেস তোমরা মোটামুটি বুঝতে পারছো এই কোশ্চেন এক্সপ্লেনেশনটা কি। সো ভাই মোটামুটি বুঝাই দিছে যেখানে ওয়ার্ডটা ছিল সিমার, সিমারের কারেক্ট ইউজ বি তে আর সি তে হইছে, মানে 2 নাম্বার আর 3 নাম্বারটাই হইছে, 1 নাম্বারটাই হয় নাই। 1 নাম্বার যেটাই হওয়া, 1 নাম্বারে যে ওয়ার্ডটা থাকা উচিত ছিল জল জল করা অর্থে সীমার ওয়ার্ডটা থাকা উচিত ছিল, অর্থাৎ এস এর পরে একটা এইচ থাকা উচিত ছিল। তাহলে এটা নতুন ওয়ার্ড পাইতাম এবং সেই ওয়ার্ডের জন্য ওই পার্টিকুলার সেন্টেন্সটা কারেক্ট ছিল। সো আমরা মোটামুটি ইংলিশ পার্টের শেষের দিকে চলে আসছি। তো এখন আমরা ম্যাথ পার্টটায় যাব। একজন কমেন্ট করছো যে ব্রাদার সিম্পল কোশ্চেন দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, সিম্পল কোশ্চেন, বিভিন্ন ধরনের কোশ্চেন দেখতেছি আমরা। কোশ্চেন দেখা তো কেবল শুরু, এখন অনেক কোশ্চেন দেখার আছে। আমরা মোটামুটি আমাদের ইংলিশ পার্টটা যেহেতু শেষ করে ফেলছি, এখন আমরা আমাদের ম্যাথ পার্টে চলে যাব। ম্যাথ পার্টের জন্য আমি ফাইমের কাছে চলে যাব। সো একজন লিখছে অনেক হার্ড, হ্যাঁ ভাইয়া আইবিএ এক্সাম, সো মোটামুটি একটু কঠিন হবে, কিছু করার নাই। সো আমরা ম্যাথ নিয়ে যদি আলোচনা করতে চাই, ম্যাথ নিয়ে যদি আমি ছোট করে বলি, ম্যাথ ভাই তুমি সহজ কোশ্চেনও পাবা, কঠিন কোশ্চেনও পাবা। ম্যাথ যে সব কঠিন হবে তা না,
ম্যাথে সহজ কোয়েশ্চেনও থাকে, কঠিন কোয়েশ্চেনও থাকে। ফর এক্সাম্পল ম্যাথে তুমি এরকম কোয়েশ্চেনও পাবা, এই কোয়েশ্চেনটা আমি যদি এক্সপেক্ট করি যে তোমরা আনসার করতে পারবা। বিশেষ করে একজন আমাকে কমেন্ট করে বলছিলা যে ইংলিশ কম প্র্যাকটিস করি তাই টাফ লাগে বাট ম্যাথ ইজি লাগে। সো এই কোয়েশ্চেনটা তো তোমার ডেফিনেটলি পারা উচিত। সো তাড়াতাড়ি তুমি ফারহান আহমেদ ফরিদ, সো দ্রুত তুমি এই কোয়েশ্চেনের আনসার করে দাও তো, দেখি তুমি পারো কিনা। আর তুমি এই কোয়েশ্চেনের আনসার করতে করতে আমি ফাইমের কাছে চলে যাচ্ছি। ফাইম দোস্ত। আচ্ছা, তো ফাইনালি কথা বলতে পারতেছি, অনেকক্ষণ চুপ করে থাকতে হয়েছিল। তো দেখো এখানে যে কোয়েশ্চেনে যেটা বলা হয়েছে, হোয়াট ইজ দ্য সাম অফ অল ইন্টিজার্স ফ্রম -557 টু 559 ইনক্লুসিভ। তো এখানে সবার আগে তোমাদেরকে দুইটা ওয়ার্ড চিন্তা করতে হবে, যে ইন্টিজার্স কি আর ইনক্লুসিভ কি। ইন্টিজার্স মানে হলো পূর্ণ সংখ্যা, লাইক তুমি -557 দেন -556 দেন -555, মানে এরকম প্রত্যেকটা পূর্ণ সংখ্যাকে তোমার যোগ মানে সাম করতে হবে। আর ইনক্লুসিভ মানে কি? ইনক্লুসিভ মানে হলো গিয়ে যে -557 থেকে যে তোমাকে 559 পর্যন্ত বলছে, এই যে দুটো সংখ্যা -557 আর 559, এই দুটো সংখ্যাকেও তোমার ক্যালকুলেশনের মধ্যে নিতে হবে। আর তোমার যদি ইনক্লুসিভ না বলে এক্সক্লুসিভ বলা থাকতো, তাহলে তোমার কি হতো, -557টা বাদ যে এরপরে যে সংখ্যাটা আছে, মানে এর আগের যে ইমিডিয়েট সংখ্যাটা -556, ওইটাকে তোমাকে ওইখান থেকে তোমাকে হিসাবটা করতে হইতো। তো এখানে তোমাকে যেহেতু বলছে যে প্রত্যেকটি ইন্টিজারের সাম করতে, তো তুমি দেখো যে এখানে যেরকম -557, হ্যাঁ, তো -557 থেকে যেহেতু স্টার্ট করা হয়েছে, তাহলে কি আস্তে আস্তে -556 থাকবে, -555 থাকবে, -554 থাকবে, এন্ড তারপর যেতে 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 কি হয়, -3 -2 -1 0, দেন 0 হওয়ার পর কি হবে, আস্তে আস্তে 1 2 3 4, তারপর ডট 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 বাড়তে 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 557 558 559। এখন দেখো প্রত্যেকটা নেগেটিভ সংখ্যার জন্য, লাইক -557 জন্য পজিটিভ সাইডে একটা সংখ্যা পজিটিভ 557 আছে, বা -556 জন্য পজিটিভ সাইডে আরেকটা পজিটিভ 556 আছে। যখন তুমি ইকুয়াল ভ্যালু এর একটা পজিটিভ একটা নেগেটিভ নাম্বার যোগ করবে, তখন আলটিমেটলি ওই দুটোর ভ্যালুর যোগফল কি হবে, 0 হবে। সো আলটিমেটলি কি হবে, আলটিমেটলি হলো কি তোমার 558 আর 559 যে সংখ্যা দুটো আছে, এই দুটো সংখ্যার যোগফলই, হ্যাঁ, দুটো যে সংখ্যা আছে দুটো সংখ্যার যোগফলই হলো কি আলটিমেট সংখ্যার যোগফলটা হবে। তাহলে 558 আর 559 যোগ করলে যেটা হবে ওইটাই হলো কি আলটিমেট যোগফল, হুইচ ইজ আনসার 11117। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো আমি যদি দেখি, একজন লিখছিলা কমেন্টে যে 558 আর 559 সাম করলেই হয়, বাকিগুলা কাটাকাটি হয়ে যাবে। এক্স্যাক্টলি। সো কংগ্রাচুলেশনস আরিফ, তুমি ব্যাপারটা বুঝতে পারছো। বাকি অনেকের কাছ থেকে আমি বি দেখতেছিলাম, ভাই বি কি বুঝে তাকাইছো, আই রিয়েলি ডোন্ট নো। ঠিকানা যে জিনিসটা বলা আছে জিনিসটা খুবই সিম্পল ছিল, ফাইন যেমনটা বুঝাইলো, সবকিছুই তো ভাই কাটাকাটি চলে যায়। -557 থেকে +557 পর্যন্ত সব কাটাকাটি চলে যায়, বাকি দুটো যোগ করে দিলেই হয়। সো আই থিঙ্ক মোটামুটি এই জিনিসটা বুঝতে পারছি। একজন বলছিল তোমার নেটে প্রবলেম ছিল, নেটে, আচ্ছা ভাই নেটে প্রবলেম থাকলে হবে না। এখন নতুন একটা কোশ্চেন দিচ্ছি, এটা তোমাদের পারতে হবে, এটা আমি সবার জন্য উন্মুক্ত করে দিলাম। এটা নিয়ে 1 মিনিট পরে কথা বলা শুরু করবে, ততক্ষণ আমরা একটু গল্প করি। তোমাদের আমি পুরো 1 মিনিট টাইম দিচ্ছি, দেখি এই কোশ্চেনটা তোমরা মোটেও ক্র্যাক করতে পারো কিনা। আইবিএর সব কোশ্চেন, আইবিএর কোশ্চেন যেমন আগে, আমার যেটা পার্সোনালি মনে হয় আগের কোশ্চেন ভাই খুব ইজি ছিল, যদিও তোমরা অনেকে ভুল করছো আবার কিন্তু অনেকে পারছো। তো আগে আইবিএর কোশ্চেন, আগে যে কোশ্চেনটা তোমরা দেখছো ওই টাইপের কোশ্চেন তোমরা মোটামুটি পাবা। বাট এট দ্য সেম টাইম আইবিএ তে এরকম কোশ্চেনও আসে যে কোশ্চেন তুমি কারেন্টলি স্ক্রিনে দেখতে পাচ্ছো। সো আইবি হচ্ছে মিক্সচার অফ বোথ। সো বেসিক্যালি তোমাকে এক্সাম হলে বসে সুন্দর মতো করে পিক করতে হবে যে তুমি কোনটা আনসার করতে চাও বা কোনটা লিভ করতে চাও। তো সেটাই আসলে আমার আনসার করার মেইন টেকনিক, বা আনসার করার জন্য এইটুকু আমার স্কিল বা এইটুকু আমার স্ট্র্যাটেজি মেইনটেইন করতে হবে। তুমি যদি একটা বড় কোশ্চেন প্রথমেই ধরে ফেলো, তাহলে দেখবা তুমি বড় কোশ্চেন সলভ করতে যে আলটিমেটলি বড় পাকায় ফেলছো। ওর চেয়ে তুমি যদি একটা ছোট কোশ্চেন করার চেষ্টা করো, দ্যাট উইল বি বেটার। এখানে তো আমি যদি একটা কথা বলি, বুঝছো, লাইক প্রত্যেকটা বললাম না যে 25টা ম্যাথ বা 30টা ম্যাথ যাই আসুক না কেন, কিছু ম্যাথ থাকে কঠিন, লাইক 5টা বা 6টা ম্যাথ। এখন মানে কোয়েশ্চেন প্যাটার্নটা না সবার জন্য সেম থাকে না। কারো যেটা 1 নাম্বার কোয়েশ্চেন, আরেকজনের এটা হলো 15 নাম্বার কোয়েশ্চেন, আরেকজনের এটা হলো 13 নাম্বার কোয়েশ্চেন। সো অনেকের যাদের দেখা যায় লাখ খারাপ, ওদের দেখা যায় 5টা কঠিন কোয়েশ্চেন আছে, ওই 5টার মধ্যে 4টা কঠিন কোয়েশ্চেনই না ওর প্রথমে চলে আসছে। কারণ ও যখন ম্যাথ করতে বসে দেখা যায় হলো কি পারতেছে না, ভয় পেয়ে যায়, এন্ড দেন ইজি ম্যাথগুলো ভুল করে ফেলে। তো লাইক যখন দেখবা কঠিন কোয়েশ্চেন আছে তখন জাস্ট ওগুলো স্কিপ করবা, মানে এতটুকু বিলিভ রাখবা যে কিছু সহজ কোয়েশ্চেন থাকবে, কিছু মিডিয়াম লেভেলের কোয়েশ্চেন থাকবে, এন্ড ওগুলো দিয়ে তুমি যদি আনসার করতে পারো, তুমি অ্যাটলিস্ট 70 থেকে 80% আনসার করতে পারবা, এন্ড ওগুলো 100% পারলে তুমি ইনশাআল্লাহ চান্স পেয়ে যাবা। তো কঠিন কোয়েশ্চেনগুলো দেখলে হয় ভয় পাবা না, আর যদি করার টাইম না থাকে জাস্ট স্কিপ, জাস্ট ডোন্ট লুক এট দ্যাট, ঠিক আছে? স্পেশালি যে এই ম্যাথটা যেটা আছে, এটা আমার আইবি এর আমার এক্সামের সময় আসছিল, আর আমি 25টা ম্যাথের মধ্যে 24টা ম্যাথ পারছিলাম, 24টা ম্যাথ করছিলাম, আমি একটা ম্যাথে বাদ দিছিলাম, বিকজ এটা সাইজ এত বড় ছিল যে আমি না এত করবো না, লাইক এটা অনেকক্ষণ টাইম লাগবে।
আমি বাদ দিয়ে দিছিলাম, ঠিক আছে? এক্স্যাক্টলি। আর মানে আমি দুঃখের কথা কি বলবো, আমি আইবিএ তে পরীক্ষা দিতে গেছি, আমার কলা ভবনে সিট পড়ছিল। সো মানে কলা ভবনে সিট পড়ছিল, কলা ভবনের এক্সাম হল, আমি বসে আছি, আইবি এর কোশ্চেন, আইবি এর এক্সাম দিব, আইবি এর কোশ্চেন দিল, স্যার আমার হাতে কোশ্চেনটা দিল, আমি কোশ্চেনটা উল্টালাম, প্রথম পেজটা উল্টালাম, শুরু হয়েছে কোশ্চেনটা ম্যাথ দিয়ে, প্রথম যে কোশ্চেনটা সেটা ছিল এইটা। মানে আমি জাস্ট আইবি এর কোশ্চেনটা তুলে, না আমি জানি আইবি এর এক্সাম দিতে আসছি, সো অনেক প্রেশার, অনেক কি না কি হবে জানি না, কি কোশ্চেন আসবে জানি না, প্রথম কোশ্চেন যেটা দেখলাম সেটা ছিল এই কোশ্চেনটা। সেদিন থেকে আমার ইচ্ছে ছিল আমি এই তাহলে কোশ্চেন তোমাদের বেসিক্যালি বলতে হয় যে আমি আমি যে অনেক লাকি তোমাদের সব ছিলাম, দিছি। আমি অনেক লাকি ছিলাম যে এই কোশ্চেনটা আমার সবার লাস্ট কোশ্চেন ছিল। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এই কোশ্চেনে, তোমরা যারা যারা ভাবতেছো এই কোশ্চেনের আনসার কত বড় না বড় হবে, এত বড় একটা কোশ্চেন কত বড় আনসার হবে, কত কঠিন আনসার হবে, দেখো এই কোশ্চেনটা না ভাই অনেক ছোট। তো এই কোয়েশ্চেনটা যেহেতু অনেক ছোট, তাহলে আমরা এই কোয়েশ্চেনটা একটু বোঝার চেষ্টা করি। আবার অন্যান্য কোয়েশ্চেনের মতোই হালকা করে বুঝাবো, হালকা করে বোঝানোর পরে যদি তুমি মনে করো আরেকবার বুঝতে পারলে ভালো হতো, তাহলে ইউটিউবে যেয়ে দেখে নিবা। সো ফাইন, স্টার্ট করো। হ্যাঁ আচ্ছা, সলিউশন পার্টে দেখি। আচ্ছা সলিউশন পার্টে আমি যাচ্ছি। হ্যাঁ ওকে। হ্যাঁ আচ্ছা, মানে তোমরা যখন ম্যাথটা যখন তোমরা চিন্তা করবা, সবার আগে তোমাদের এই জিনিসটা বুঝতে হবে যে এই ম্যাথটাতে অ্যাকচুয়ালি বলা হয়েছে কি, এই ম্যাথটাতে যে ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে, ইনফরমেশন গুলো অ্যাকচুয়ালি কি, কোনটা কোথায় ইউজ করা হবে। তো তোমাকে সবার আগে ইনফরমেশন গুলোকে বের করে নিয়ে আসতে হবে। সো এখানে দেখো ম্যাথটাতে যে জিনিসটা বলা হইলো যে তোমার একটা কনফারেন্সের জন্য টিকিট সেল করা হয়েছে, এন্ড টিকিটটা যদি হলো একটা নর্মাল প্রাইস আছে, এন্ড টিকিটটা তুমি হলো যত আগে কিনবা ওরা তোমাকে টিকিটটার সেলিং প্রাইসের উপর তত বেশি ডিসকাউন্ট দিবে। তাই তুমি যদি হলো টিকিটটা 60 থেকে 90 দিন আগে কিনো তাহলে তোমাকে দিবে কি 40% ডিসকাউন্ট। তুমি যদি 30 থেকে 59 দিন আগে কিনো তাহলে তোমাকে দিবে কি 30% ডিসকাউন্ট। আর তুমি যদি একদম লাস্টে যে মানে 5 থেকে 29 দিন আগে কিনো তাহলে 15% ডিসকাউন্ট। এখানে তোমার যে টেবিলটা দেখতে পাচ্ছ সেই টেবিলটার সময় মাথায় রাখবা যে 5 থেকে 29, 30 থেকে 59 এই জিনিসগুলো কি অ্যাকচুয়ালি, এটা হলো কি কতদিন আগে, মানে 5 to 29 হলো কি সবার পরে, এখানে মানে 5 to 20 দিন আগে যদি তুমি টিকিটটা কিনতা, যেদিন হলো কি তোমার শোটা হবে এর 5 থেকে 20 দিন আগে কিনলে তুমি 15% ডিসকাউন্ট দিত। সো এই ম্যাথটা করার সময় তোমাকে যে জিনিসটা বুঝতে হবে, লাস্টে হোক তোমাকে কোয়েশ্চেন করছে, কি কোয়েশ্চেনটার মধ্যে তোমাকে বলা হয়েছে যে ও টিকিটটা কেনার যখন টিকিটটা কিনছে তখন টিকিটটার সেলিং প্রাইস ছিল লাইক 252 টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে, কিন্তু ও টিকিটটা যদি আর একটা দিন পরে কিনতো তাহলে টিকিটটা ওকে 252 জায়গায় 306 টাকা দিয়ে কিনতে হইতো। তার মানে তুমি চিন্তা করো যে ও জাস্ট একদিন পরে কিনলে কি হইতো, ওর একটা ডিসকাউন্টের ডেট থেকে আরেকটা ডিসকাউন্টের ডেটে চলে যাচ্ছে, ঠিক আছে? তার মানে তুমি চিন্তা করো তাহলে ওর অ্যাকচুয়ালি পসিবল ডেট কোনগুলো হইতে পারে। সাপোজ তুমি যদি 30 দিন আগে কিনতা তাহলে তুমি ধরো যে 30% ডিসকাউন্ট পাও। আর তুমি যদি 30 দিন আগে না কিনে জাস্ট একটা দিন পরে কিনো, মানে 29 দিন আগে কিনো, তাহলে কি তুমি সেকেন্ড ডিসকাউন্ট যে রেটটা আছে 15% ওটাতে চলে যাচ্ছ। সেম ভাবে কি তুমি যদি 60 দিন আগে কিনতা তাহলে তুমি 40% পাইতা, বাট তুমি যদি একটা দিন পরে মানে 59 দিন আগে কিনো তাহলে তোমার 30% চলে যাচ্ছে। সো ওই যে একটা দিন পরে গেলে যে ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়, এখান থেকে বোঝা যায় যে আনসারটা আইদার তোমার 60 হবে, 60 নাম্বার দিন হবে, অথবা তোমার 30 নাম্বার দিন হবে, কারণ তখনই একদিন পরে গেলেই ডিসকাউন্টের অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যায়। এখন তুমি চিন্তা করো যে ধরে নিলাম যে আমার টিকিটের সেলিং প্রাইস হলো 100 টাকা, তাহলে 15% ডিসকাউন্ট দিলে আমার সেলিং প্রাইস কত হবে 85 টাকা, 30% দিলে 70, আর যদি 40% হয় তাহলে 60 টাকা। এখন হলো আমি এই যে আগের আর পরের সেলিং প্রাইস গুলো আছে এগুলো রেশিও বের করি যে 70 আর 85 এর মধ্যে রেশিও কত। সো আমি 85 আর 70 কে ভাগ করে দিলাম, ভাগ করে দিলে রেশিও আসবে 17/14। আবার আমি 70 আর 60 যেটা সেলিং প্রাইস, ডিসকাউন্টেড সেলিং প্রাইস, ওইটাকে আমি আবার রেশিও করি, তাহলে কি আসে 7/6। এখন এটা তো আমি পাইলাম। এখন আমার অ্যাকচুয়াল যে সেলিং প্রাইসটা ছিল 306 টাকা আর 252 টাকা, ওই দুটো সেলিং প্রাইসকে আমি রেশিও করি, রেশিও করলে কত আসে দেখো 17/14। এখন এই রেশিওটা উপরে কোন রেশিওর সাথে ম্যাচ করে দেখো, ওই যে 85 টাকা আর 70 টাকা রেশিওর সাথে ম্যাচ করে। তার মানে ওইটা কোন ডেটের মধ্যে ছিল, ওটা ছিল 30 থেকে 59 আর 5 থেকে 29 এর মধ্যে। তার মানে বেসিক্যালি এখানে তুমি কত নাম্বার দিনে কিনছিলা, তুমি 30 নাম্বার দিনে কিনছিলা 252 টাকা দিয়ে, আর একদিন পিছায় গেলে তুমি হলো কি 29 নাম্বার দিনে কিনে তোমাকে 306 টাকা দিয়ে কিনতে হবে। তো বেসিক্যালি এই আনসারটা এরকম। সো আই থিঙ্ক
ফাইভ অনেক ভালোভাবে বুঝাইছে, মানে এই জিনিসটা এটা অনেক খুব মানে বেশ কঠিন মানে বেশ ডিফিকাল্ট একটা ম্যাথ, মানে এটা আসলে মোটামুটি আমরা সবাই বুঝাইতে প্যারা খাই। বাট ফাইভ মোটামুটি মানে আমি একবারই বুঝতে পারছি ফাইভ কি বোঝানোর চেষ্টা করছে, সো আই থিঙ্ক তোমরা মোটামুটি বুঝতে পারছো। সো তোমরা যদি ভাবো যে এটা আরেকবার শুনতে পারলে ভালো হতো, তাহলে যেন কি করবা, ইউটিউবে চলে যায় আরেকবার আমাদের ভিডিওটা প্লে করবা, তাহলে ডেফিনেটলি বুঝে নিতে পারবা। একজন জিজ্ঞাসা করছো এক্সাম হলে ক্যালকুলেটর অ্যালাউ করবে কিনা, ডেফিনেটলি না। এক্সাম হলে তোমাকে ক্যালকুলেটর অ্যালাউ করবে না। এক্সাম হলে যেহেতু তোমাকে ক্যালকুলেটর অ্যালাউ করবে না, সেহেতু তোমাকে এই ভাগগুলা বা এই কাটাকাটিগুলো মুখোমুখি করতে হবে। তুমি কোশ্চেনে রাফ করতে পারবা, বাট এইটুকুই, তুমি কোনো ক্যালকুলেটর ইউজ করতে পারবা না। সো মোটামুটি ম্যাথ সেকশন নিয়ে আলোচনা শেষ করে ফেলছি, এবার আমরা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি নিয়ে আলোচনা করবো। আমরা মোটামুটি লাইভের শেষের দিকে চলে আসছি। তিনটা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, পাজল, ক্রিটিক্যাল রিজনিং আর ডাটা সাফিসিয়েন্সি, আমরা জাস্ট তিনটা এক্সাম্পল দেখবো যে কোয়েশ্চেন কিরকম হতে পারে, তারপরে আমরা আমাদের ক্লাস শেষ করে দিব। তো শুরুতে আমরা পাজল নিয়ে আলোচনা করবো। পাজলে যেটা হয় ভাই, পাজলে একটা উদ্দীপক থাকে। অ্যাকচুয়ালি এটা করতে তো অনেক টাইম লাগবে, হ্যাঁ অনেক টাইম লাগবে। আইবি এর এক্সাম দিতে আসছো ভাই, তোমার এখানে অনেক টাইমও লাগবে, অনেক কঠিন হবে, সবকিছু হবে। তুমি ম্যানেজ করতে পারো নাকি, এটা হচ্ছে ইস্যু। আইবিএ তে আমি তোমাকে একটা কথা ফার্স্টে বলছিলাম, সেটা হচ্ছে আইবিএ তে অনেক কম মার্কস পেয়ে অনেকে চান্স পায়। সো আইবিএ ইটস নট লাইক যে তোমাকে 100-র ভিতরে 90 পেতে হবে চান্স পাওয়ার জন্য। আইবিএ তে যারা ফার্স্ট হয় তারা হচ্ছে মনে করো অনেক কম মার্কস পেয়েই ফার্স্ট হয়ে যায়, লেজিট অনেক কম মার্কস পেয়েই ফার্স্ট হয়। যেমন গত বছর যে ফার্স্ট হয়েছিল, আমার ঠিক খেয়াল নাই ও কত পাইছিল, বাট ইফ আই এম নট রং ওর হচ্ছে মার্কস কিরকম 65-র আশপাশে ছিল। তুমি খেয়াল করে দেখো যে ফার্স্ট হয়েছে ও যদি এর আশেপাশে মার্কস পেয়ে ফার্স্ট হইতে পারে, তাহলে আসলে জিনিসটা কিরকম। তোমাকে ওইভাবে চিন্তা করে করতে হবে, যেখানে আসলে তোমাকে 180-90 পাওয়া লাগবে না, বাট মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মার্কস পেলে তুমি চান্স পেতে পারবা। সো সেইভাবে টাইম ম্যানেজমেন্ট করে স্ট্র্যাটেজি বানাই সেইভাবে আনসার করতে হয়। একজন লিখছে ক্যালকুলেটর ছাড়া এই ম্যাথ, হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেটর ছাড়া এটা ম্যাথ। তুমি মোটামুটি বাংলাদেশের বেস্ট বিজনেস স্কুলে পড়তে চাইতেছো, তুমি যদি বাংলাদেশের বেস্ট বিজনেস স্কুলে পড়তে চাও, তাহলে তোমাকে আসলে এই পরিবার ক্যালিবার রেখে আসতে হবে। তো দ্যাটস ইট। যদি আমি অ্যানালিটিক্যাল নিয়ে কথা বলি, তোমরা এখানে তিনটা সেকশন, পাজল, ক্রিটিক্যাল রিজনিং আর ডাটা সাফিসিয়েন্সি। যদি পাজল নিয়ে কথা বলি, একটা উদ্দীপক থাকবে, উদ্দীপকে কিছু ইনফরমেশন থাকবে এবং সেটার আন্ডারে 5টা কোশ্চেন থাকবে। উদ্দীপক কিরকম হতে পারে, উদ্দীপক একটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এরকম একটা উদ্দীপক তোমরা স্ক্রিনে পাবা। একজন লিখছো জিওমেট্রি প্রবাবিলিটি। জিওমেট্রি প্রবাবিলিটি ভাই ম্যাথস এর মধ্যেই পড়ে। সো বেসিক্যালি ম্যাথস এর দুটো ডেমো কোশ্চেন তো দেখাইছি, সো জিওমেট্রি প্রবাবিলিটির কোশ্চেন ওরকমই হবে। ম্যাথস এর কোশ্চেন যেরকম ছিল ওরকম কোশ্চেনই পাবা, জাস্ট ডিফারেন্ট টপিক থেকে। ওইভাবে বললে তোমার প্রত্যেক টপিক থেকে এটা করে কোশ্চেন দেখানো লাগে। আমরা ভাই ওইভাবে করিনি, আমরা জাস্ট র্যান্ডম দুইটা ম্যাথ সিলেক্ট করে দেখাইছি যে কোশ্চেনের মোটামুটি ডিফিকাল্টির রেঞ্জটা এরকম হয়। একদম ইজিয়েস্ট কোশ্চেন একটা দেখাইলাম আর একদম মোস্ট ডিফিকাল্ট কোশ্চেন একটা দেখালাম। সো এইরকম ডিফিকাল্টি লেভেলের মাঝখানে তোমরা কোশ্চেনগুলো পাবা। সো ডিফিকাল্টির একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, দ্যাটস ইট। সো পাজল রিলেটেড একটা প্যাসেজ তোমরা দেখতে পাচ্ছ। তো পাজল কিভাবে সলভ করো, পাজলে কিরকম কি হয়, সেটা যদি আমি ফাইভের কাছে চলে যাচ্ছি। তো আচ্ছা, তোমরা তো হলো বেসিক্যালি এখানে দেখতেই পারতেছো যে তোমাকে হলো প্রথমে লাইক কিছু একটা প্যাসেজ টাইপের দেওয়া থাকবে। লাইক তোমরা যদি এই প্যাসেজটা পড়ো, লাইক আমি কথা বলতে বলতে যদি পড়ো, তাহলে হলো তোমরা বুঝতে পারবা লাইক একটা প্যাসেজের মধ্যে তোমাকে দেওয়া থাকবে যে লাইক এখানে 5টা বা 6টা মানুষ আছে অ্যান্ড ওদের হলো কি ডিফারেন্ট ডেসে কাজ করতে হবে, ঠিক আছে? তো একজন হলো আরেকজনের আগে কাজ করবে, আরেকজন হলো একই সাথে দুজনকে কাজ করতে দিতে হবে, একজনকে অবভিয়াসলি 3 নাম্বার ডেতে কাজ করতে দিতে হবে। এরকম কিছু ইনফরমেশন দেওয়া থাকবে। লাস্টে তোমাকে কোয়েশ্চেনটা এরকম করবে যে তাহলে 4 নাম্বার ডেতে কে কাজ করবে, অথবা এরকম দেওয়া থাকবে যে তোমাকে কার আগে কার কাজ করতে হবে। সো এইখানে যদি ধরো যে আমি ম্যাথটা বলি, এই এই সরি ম্যাথ না, এই পাজলটার কথা যদি আমি বলি, তাহলে হলো কি মানে যে জিনিসটা দেওয়া আছে এখানে কিছু মানুষ আছে। সো HJKLMNOPS, এই ধরো যে কয়টা মানুষ আছে, দেন ওরা হলো কাজ করবে। তো ওদের কাজ করার জন্য কিছু সময় ভাগ করে দেওয়া আছে, এন্ড ওদেরকে কাজটা 3 দিনের মধ্যে করতে হবে। একটা কাজ 3 দিনের মধ্যে করতে হবে, যে কোনো দিন করতে পারবে ওরা। এন্ড এই 3টা দিনকে ওরা 2টা শিফটে ভাগ করছে, একটা হলো সকাল আর একটা হলো বিকাল, ঠিক আছে? লাইক সকালে কাজ করতে পারবে অথবা বিকালে কাজ করতে পারবে, অথবা সেকেন্ডে সকালে অথবা বিকালে কাজ করতে পারবে। এন্ড আরেকটা ইনফরমেশন যেটা দিয়ে দিছে যে একই শিফটে, লাইক ধরো যে প্রথম দিনের সকালের শিফটে, তখন ওই একই শিফটের মধ্যে একই দিনের একই শিফটে কোনো সময় দুজনের বেশি মানুষ কাজ করতে পারবে না, ঠিক আছে? এন্ড হলো গিয়ে নিচে দেখো আর কিছু ইনফরমেশন দেওয়া আছে যে জে কে অবশ্যই হলো গিয়ে সেকেন্ড ডেতে কাজ করতে হবে, পি কে হলো গিয়ে অবশ্যই মর্নিং শিফটে কাজ করতে হবে, কে এবং এম কে অবভিয়াসলি হলো গিয়ে একসাথে একই শিফটে কাজ করতে হবে একই সময়ে, এবং জে কে হলো গিয়ে অবভিয়াসলি এম আর ও এর পরে কাজ করতে হবে, এবং ও কে হলো পি আর এস এর আগে কাজ করতে হবে। এই যে কিছু ইনফরমেশন দেওয়া আছে, লাইক এই ইনফরমেশন তুমি যখন পড়বা কোশ্চেন থেকে, তখন তোমাকে খাতা ছোট করে লিখে নিতে হবে। যেমন আমি যদি পরের স্লাইডে যাই, ঠিক আছে তানভীর, দেখো এই যে হ্যাঁ এই পরের কোয়েশ্চেনটা হলো কি, দেখো দিছে যে
নিচের কোন মানুষটাকে HLKPS এর মধ্যে কোন মানুষটাকে অবশ্যই অবশ্যই জের আগে কাজ করতে হবে, ঠিক আছে? ওই যে আগে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে কিন্তু তোমাকে বের করতে হবে, অবশ্যই জের আগে কাজ করতে হবে, ঠিক আছে? আমি আবার এটাকে সলভ করার জন্য টাইম দিব নাকি? হ্যাঁ দেখো, তো তোমাদেরকে বললাম না যে বড় পেসেস তো তুমি বারবার পড়তে পারবে না, তোমাকে ইনফরমেশন গুলো ছোট জায়গায় নিয়ে আসতে হবে। সো দেখো এই যে স্লাইডের মধ্যে ছোট জায়গায় আমরা নিয়ে আসছি যে জে সমান সমান সেকেন্ডে, তার মানে কি জে কে অবশ্যই সেকেন্ডেতে কাজ করতে হবে। পি সমান সমান মর্নিং, মানে কি পি কে অবশ্যই মর্নিং শিফটে কাজ করতে হবে। কে প্লাস এম মানে কি কে আর এম কে একসাথে কাজ করতে হবে। আর এই যে দেখো জে এর আগে কি এম আর ও আছে না, মানে কি জে কে হলো এম আর ও এর পরে কাজ করতে হবে। আর ও এর পরে দেখো পি আর এস আছে না, মানে কি পি আর এস এর পরে কাজ করতে হবে। এখন কোশ্চেনটা কি ছিল যে জে এর আগে কাকে কাজ করতে হবে। সো এখন দেখো 4 নাম্বার যে ইনফরমেশনটা আছে যে এম আর ও হলো জে এর আগে কাজ করবে। আবার দেখো 3 নাম্বার অপশনটা কি, ইনফরমেশনটা এম আর কে হলো একসাথে কাজ করবে। এখন দেখো যে যদি এম এর আগে কাজ করে আর এম আর কে যদি একসাথে কাজ করে, অবভিয়াসলি কি কে তোমার জে এর আগে কাজ করে ফেলতেছে, আনসারটা হবে কি কে, যে কে কে অবভিয়াসলি 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 জে এর আগে কাজ করতেই হবে। সো আই থিংক এটাই হলো কি আনসারটা। তানভীর তুই যে আমার নেক্সট স্লাইডে, হ্যাঁ এটা হলো সেকেন্ড কোয়েশ্চেন, ঠিক আছে? আগের কোয়েশ্চেনটা অনেক ইজি ছিল, লাইক এই সেকেন্ড না, আমরা ক্রিটিক্যাল রিজনিং এ যাবো। ক্রিটিক্যাল রিজনিং এ যাই নাই এখনো। আহ একজন লেখছে মাথা ঘুরতেছে। হ্যাঁ, তো বেসিক্যালি এই পর্যায়ে শেষের দিকে এসে ক্রিটিক্যাল রিজনিং এ যাওয়ার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা অনেকেই আছি যারা আবেগে অনেক সময় অনেক ডিসিশন নিয়ে নেই। তোমাদের একটু এখন হচ্ছে একটা অ্যাডভাইস ব্রেক। সো 2 মিনিট একটা অ্যাডভাইস দিব, সেটা হচ্ছে আমরা অনেকেই অনেক সময় মানে কি বলবো অনেক ধরনের সিদ্ধান্ত আবেগে নিয়ে নিই। আমরা অনেক সময় এরকম চিন্তা করে ফেলি যে আরে ঠিক আছে আইবিএর প্রিপারেশন দিব, আইবিএ পড়বো, এই করবো সেই করবো। হ্যাঁ, তুমি আইবিএর প্রিপারেশন নাও, তুমি যদি আইবিএর প্রিপারেশন নাও আমার কোনো ক্ষতি নেই ভাই। তুমি আইবিএতে চান্স পেলে আমি অনেক খুশি হবো। আর আমি বলতে পারবো যে হ্যাঁ এই ছেলেটা আইবিএতে চান্স পেয়েছে, ও আমার একটা লাইফ দেখছিল। বাট দ্য থিং ইজ আমি তোমাকে অবশ্যই এটা সাজেস্ট করবো ভাই, জিনিসটা কম্পারেটিভলি ডিফিকাল্ট। যেহেতু জিনিসটা কম্পারেটিভলি ডিফিকাল্ট, সেহেতু আইবিএ ট্রাই করার আগে অবশ্যই মেক শিওর করো তুমি যদি হিউম্যানিটিজ এর হও তাহলে তোমার যদি বি ইউনিট ক্র্যাক করা থাকে, তুমি যদি বিজনেস স্টাডিজ এর হও তাহলে তোমার জন্য সি ইউনিট ক্র্যাক করা থাকে। কারণ অবশ্যই তোমার একটা ব্যাকআপ দরকার। তুমি যত ভালো প্রিপারেশন নিয়ে যাও না কেন, তুমি কখনোই বলতে পারবা না যে তুমি গ্যারান্টি আইবিএতে চান্স পাবা। কারণ কোয়েশ্চেনের ডিফিকাল্টি লেভেল কিরকম তোমরা কিন্তু মোটামুটি স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমরা যে সবকিছু বাইচা বাইচা কঠিন কোয়েশ্চেন আছে তা কিন্তু না। কিছু কিছু জিনিস কঠিন আছে, কিছু কিছু জিনিস সহজও আছে। কিন্তু বেসিক্যালি তুমি পাজলে যে কোশ্চেনটা সলভ করলা এটা হচ্ছে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কোশ্চেন। পাজলে তুমি এর চেয়ে সহজ কোশ্চেন পাবা না, পাজলে তুমি এর চেয়ে ডিফিকাল্ট কোশ্চেনই পাবা। তো বেসিক্যালি মোটামুটি ইয়া আছে। তো সেই কারণে আমি যেটা বলবো সেটা হচ্ছে আইবি এর কথা ভাবো, দের ইজ নাথিং রং ইন ইট। বাট আইবি এর কথা যদি ভাবতেই হয়, মেক শিওর ভাই আগে তুমি বি বা সি ক্র্যাক করো। আমরা ভাই আমরা এই লাইফটা যারা দেখতেছি, আমরা ম্যাক্সিমাম আর্টস থেকে আসছি বা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসছি ভাই। আমরা অনেকদিন ম্যাথ করি না, বা আমরা হয়তো সবাই ইকুয়ালি ফাস্ট থিঙ্কিং পারি না, ফাস্ট ক্যালকুলেশন পারি না। সো ভাই ডেফিনেটলি আগে নিজের আমছালা ঠিক রাখি, তারপরে ভাই বড় কিছু স্বপ্ন দেখি। তো অবভিয়াসলি এটাকে মাথায় রাখবা যে তোমার আসলে যেন বি বা সি ইউনিট ক্র্যাক করা থাকে। বি বা সি যদি ক্র্যাক করা থাকে তাহলেই তুমি কেবল আইবি এর চিন্তা করো। মানে তুমি এভাবে ইয়া করবা যে তোমার যদি এরকম মনে হয় যে দুনিয়া উল্টাই গেল, কালকেও যদি পরীক্ষা হয় তো আমি বিসি ইউনিটে চান্স পাবো, এরকম যদি তোমার কনফিডেন্স থাকে যে বিসি হবেই হবে, ইউনিট বা সি ইউনিট হবেই হবে, কালকে এক্সাম দিলে কালকেই হবে, তাইলেই ভাই তুমি আইবি এর জন্য অ্যাপ্রোচ করো। নাইলে ভাই আইবি এর জন্য অ্যাপ্রোচ আপাতত করো না, আগে বি বা সি ইউনিটটা এনশিওর করার চেষ্টা করো। তো এইটা মাথায় রেখে আমরা যেহেতু পাজল নিয়ে আলোচনা করা শেষ করছি, এখন আমরা ক্রিটিক্যাল রিজনিং নিয়ে আলোচনা করবো। স্ক্রিনে তোমরা ক্রিটিক্যাল রিজনিং এর একটা কোশ্চেন দেখতে পাচ্ছ। সো ক্রিটিক্যাল রিজনিং এর কোশ্চেন দেখো ভাই, একটা আইকিউ এর কোশ্চেন শেষ করলাম পাজল, এবার আসলাম ক্রিটিক্যাল রিজনিং। তাকায় দেখো ভাই, দেখতে কিন্তু খুব একটা সুন্দর লাগে না, দেখতে কিন্তু মানে লেজিট এটাও দেখতে খুব একটা সুন্দর লাগে না। তো ভাই কোশ্চেন মোস্ট অফ দ্য টাইম তুমি এরকমই পাবা। সেটা নিয়ে একটু আলোচনা করার জন্য আমি অমিত কাছে চলে যাচ্ছি। আচ্ছা, কমেন্টে যারা বলতেছে যাচ্ছে আমি মাথা ঘুরতেছে এখন শেষের দিকে এসে এখন ঘুম টুম পাইতেছে সেই, এটা হচ্ছে মনে হয় আইপিএল এক্সামটা দেখো 1.5 ঘন্টার এক্সাম, আমাদের লাস্ট থেকে এখন 26 হয়ে গেছে আর কি, 26 আই থিঙ্ক লেগে আসছে আর কি। এক্সামটা মোটামুটি 1.5 ঘন্টাই, সেটার দিকে এসে কিছু রিজনিংই থাকবে, পাজলই থাকবে। এখন আসলে এরকম মাথা খাতা ঘুরবে, এরকম হচ্ছে জিনিসপাতি গুলা আর শেষ হয় না কেন, মানে মাথায় একটা জ্যাম হয়ে যাবে। তো পরীক্ষাটা এরকমই থাকবে। আমরা তো হচ্ছে জাস্ট মানে ব্রিফ দিতেছি আর কি, বাট পরীক্ষা এনভায়রনমেন্ট এরকমই থাকবে। ফার্স্ট ইংলিশ, পরে ম্যাথ, পরে হইতেছে গিয়ে এই ক্রিটিক্যাল রিজনিং দিয়ে বেশ একটা জ্যামড আপ অবস্থা। তো মাথা ঠান্ডা রাখতে হবে অবভিয়াসলি। আমি যেটা বলি আমি ফুলি সাপোর্ট করি, যে যে ইউনিট আছে, আমি যখন সায়েন্স থেকে আসছিলাম, এ ইউনিট হোক, বি ইউনিট হোক, সি ইউনিট হোক, এই যে ইউনিটে আসো ওইটাকে ফার্স্ট এনশিওর করবা, দেন আইবের প্রিপারেশন করবা। আইবের একটা মানে পুরা লাখের উপর অনেকখানি যে নিয়ে যে চান্স পাবা নেই পাবা, কিন্তু বললো 7 দিন পরে চান্স পায়, 1 সপ্তাহ 3 মাস পরে চান্স পায় না। আইবে কে মেইন গোল কখনই বানাবে না, সেকেন্ডারি গোল রাখবা। এখন আমরা 80টা হলে বেশিক্ষণ আর ই না করে, অনেকক্ষণ টাইম হচ্ছে, খাওয়া দাওয়ার সময় আছে। তো এখানে বলছে কি যে
দ্য নাম্বার অফ পিপল ডায়াগনোসড উইথ চিকুনগুনিয়া ফিভার, চিকুনগুনিয়া বাচ্চাদের অনেকদিন আগে হচ্ছে, আমাদের কোশ্চেন এটা, হ্যাঁ এটা আমাদের কোশ্চেন, আমাদের সঙ্গে কোশ্চেন দিচ্ছিল যে তখন চিকুনগুনিয়া খুব প্রকোপ ছিল, আব্বারও হয়েছিল তখন আর কি। তো একটা স্টাডিতে দেখা গেছে যে নাম্বার অফ পিপল যারা হচ্ছে চিকুনগুনিয়াতে আক্রান্ত হয়েছে তারা গত মাসের যে ঢাকাতে এই মাসে দ্বিগুণ হয়ে গেছে, আগের মাসে 100 হইতে 200 হয়ে গেছে। যেহেতু এখন অথরিটি বললো যে হচ্ছে কি এই আমাদের মিউনিসিপ্যালিটিস মিউনিসিপ্যালিটিস অথবা হচ্ছে কি আমাদের যেই মেয়রশিপ সে হচ্ছে ভালো মতো মেজারমেন্ট নেয় নাই, তাই হচ্ছে কি আমাদের এই ব্যবস্থাটা ফেল করছে, চিকুনগুনিয়ার এগেইনস্ট ব্যবস্থাটা। এখন এই কমেন্ট অথরিটি কমেন্টটা করছে, এটা তো কনক্লুশনটা, এই কনক্লুশনের এগেইনস্টে কি এমন বললে আমার তাদের যেই কনক্লুশনটা যে আমরা ফেল করছি, আমাদের সিটি মেয়র ফেল করছে টু ইয়াডিকেট চিকুনগুনিয়া, এটাকে সবচেয়ে বেশি আক্রান্ত করবে, সবচেয়ে বেশি আহত করবে, আঘাত করবে, কি হইতে পারে চিন্তা করো। ধরো তুমি এমন বললা যে ঢাকাতে আমার 200 জন, আগে ছিল 100 জন, এখন 200 জনে ডবল হয়ে গেছে। তো 200 জনই কি আমার ঢাকার বাসিন্দা, নাকি আমার হচ্ছে কি চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, সিলেট এখান থেকে আরো তোমার চিকুনগুনিয়া নিয়ে ঢাকাতে চলে আসছে ট্রিটমেন্ট করতে? তাই যদি হয়, যদি এরকম দেখা যায় 150 জন আসছে এবং ঢাকার বাইরের থেকে 50 জন ঢাকার ভিতরে, তাহলে ঢাকাতে আসলে ঢাকার মেয়র তো সাকসেসফুল, ঢাকায় তো কমায় ফেলছে। আর চিটাগংয়ের যেই মেয়র বা যে জাতির এই নগর পিতা বা ধরো হচ্ছে সিলেটের, খুলনার, তারা তো আসলে ফেল করছে, তারা তো ঢাকাতে পাঠায় দিয়ে ট্রিটমেন্ট করছে। আলটিমেটলি ঢাকা যেহেতু প্রাণ কেন্দ্র বাংলাদেশের, বেড়ে গেছে। তো ডাবল হয়ে যাওয়া মানে কিন্তু এর সিটি ফেল করছে। তাহলে মানে এটাও হইতে পারে যে আমার ট্রিটমেন্ট করতে এখানে অনেকে আসছে। আমি যেটা বলি যে হচ্ছে গিয়া বি নাম্বার অপশন যেটা বলা আছে, এ ভেরি হাই প্রপোর্শন অফ দ্য কেসেস ওয়ার ইন পিপল হু হ্যাড রিসেন্টলি রিটার্ন ফ্রম নেইবারিং সিটি, যে আমার চিটাগং, খুলনা, সিলেট, সেখান থেকে যারা হচ্ছে ঢাকাতে ফেরত আসছিল চিকুনগুনিয়া নিয়ে ট্রিটমেন্ট করাইতে বা যে কোনো কারণেই হোক না কেন, তাদের কারণে ঢাকাতে 100 জনে 200 জন হয়ে গেছে। দ্যাট ডাজ নট মিন যে ঢাকা আসলে ফেল করছে, ঢাকা নিয়ে আসলে ফেল করছে। ইট মিন যে ঢাকার কেস সংখ্যা বাইরে গেছে। এটার একটা রিজন হতে পারে এইটা, বি বললে এটা বললে আমার যেই অথরিটির যে কনক্লুশন এটা সবচেয়ে বেশি উইকেন্ড হয় তাদের আর্গুমেন্টটা। ঠিক আছে, এরকম টাইপের কোশ্চেন থাকবে। এখানে একটা খেয়াল রাখবে, কাস্ট ডাউট, এটা মানে উইকেন্ড করে এটা বুঝতে হবে। অনেক রকম কি কি ওয়ার্ড থাকে, এই ওয়ার্ড গুলো মানে যে উইকেন্ড করা বা স্ট্রেংথেন করা, এগুলো জানতে হবে। এগুলো করতে করতে আমরা আস্তে আস্তে অনেক শিখবা। এই তো। এক্স্যাক্টলি। সো আমি মোটামুটি ব্রিফ দিল। সো আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস দেবো, সেটা হচ্ছে এই ব্রিফটা শোনার আগে তোমরা যখন এই ব্রিফটা শুনবা আরেকবার রিপিটে, তখন তোমরা যেই কাজটা করবা, এটা শোনার আগে কোয়েশ্চেনটাকে নিজে পড়ে নিবা। আগে কোয়েশ্চেনটা 3-4 বার পড়বা, ভিডিওটা পজ করে কোয়েশ্চেনটা 3-4 বার পড়বা, অপশনগুলো 3-4 বার পড়বা, তাহলে তোমরা বুঝবা আসলে কি চাইছে। এন্ড দেন আমি এক্সপ্লেনেশনটা শুনবা, তাহলে তোমরা আরেকটু ক্লোজলি রিলেট করতে পারবা, একটু ক্লোজলি বুঝতে পারবা যেখানে আসলে জিনিসটা কি হয়েছে। একজন লেসে কোভিড এর কারণে সব এক্সাম পিছাই গেছে, অলওয়েজ আইবি এর এক্সাম এবিসিডি এর পরে হয়, এবারও কি সেম হবে? আমার আপনার পার্সোনাল মতামত, আচ্ছা ভাই আসলে কি হবে এটা তো আর বলা পসিবল না, খালি আইবি জানে, রাইট? খালি আইবি জানে, আইবি ছাড়া তো আর কেউ বলতে পারবে না। আর আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন দিই, আমার যেটা মনে হয় অন্যান্য বছর যেমন আইবি অন্যান্য গুলার পরে হয়, এবারও সেটা হওয়ার চান্সেসই বেশি। আইবিআর আসলে এক্সাম নিতে গেলে তো ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল অথরিটির সাথে মানে অ্যালাইন করেই নিতে হবে। আইবিএ তো আর আইবির ইচ্ছা মতো নিয়ে নিতে পারবে না। আইবিএ যদি বলে কালকে দিব, তাহলে তো আর হলো না। আইবিএ কে অবশ্যই সেন্ট্রাল অথরিটির সাথে এগ্রি করেই নিতে হবে। তো সেন্ট্রাল অথরিটির সাথে এগ্রি করে যদি নেয়, সেক্ষেত্রে আসলে অন্যান্য বার যেরকম হয় সেরকম হওয়ার চান্সেসই বেশি। বা স্টিল ভাই গ্যারান্টি দিয়ে তো কিছু বলা সম্ভব না। সো আমরা আমাদের ক্লাসের লাস্ট কোশ্চেনে চলে যাচ্ছি। লাস্ট কোশ্চেন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটাও দেখতে খুব একটা সুন্দর লাগে না? এটা এই টাইপের কোশ্চেনগুলোকে বলা হয় ডেটা সাফিসিয়েন্সি। সো আমরা অলরেডি 2 ধরনের কোশ্চেন কভার করছি, একটা ছিল হচ্ছে আমার পাজল, একটা ছিল আমার ক্রিটিক্যাল রিজনিং। এটা হচ্ছে আজকের লাস্ট কোশ্চেন হুইচ ইজ ডেটা সাফিসিয়েন্সি। সো এখানে আমরা যেটা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে আমার হাতে এনাফ ইনফরমেশন আছে কিনা কোশ্চেন সলভ করার জন্য। সো এখানে না আসলে কোশ্চেন সলভ করা লাগে না, রাদার দেখতে হয় যে আমার কোশ্চেন সলভ করার মতো ইনফরমেশন আছে কিনা। সো এই জিনিসটা নিয়ে একটা ডিটেইলস বলার জন্য আমি ফাহিমের কাছে যাচ্ছি। আচ্ছা, এই কোয়েশ্চেনটাতে বেসিক্যালি বলা হয়েছিল লাইক পুরো কোয়েশ্চেন পড়তে তোমাদের টাইম দিবে। সো আমি যদি কোয়েশ্চেনের একদম জিস্ট সংক্ষেপে বলি, দুটো ট্যাঙ্ক আছে, ট্যাঙ্ক এ আর ট্যাঙ্ক বি। ঠিক আছে, দুটো ট্যাঙ্ক পুরো ফুল করা পেট্রোল দিয়ে। এন্ড তোমাকে বলা হয়েছে যে তুমি যদি দুটো ট্যাঙ্ক থেকে 100 লিটার করে পেট্রোল সরায় ফেলো, তাহলে এর মধ্যে মানে ট্যাঙ্ক এর মধ্যে যতটুকু পেট্রোল আছে সেটার পরিমাণ বা অ্যামাউন্ট হবে ট্যাঙ্ক বি এর মধ্যে যতটুকু পেট্রোল আছে তার 3 গুণ, মানে 3 টাইমস হবে। ঠিক আছে, এতটুকু ইনফরমেশন আমার প্যাসেজের মধ্যে দেওয়া আছে। তারপরে যে দুটো ইনফরমেশন, ওটা হলো আমার কোয়েশ্চেন নাম্বার 1, সরি অপশন নাম্বার, ইনফরমেশন নাম্বার 1 এন্ড 2 তে দেওয়া আছে। তো ইনফরমেশন নাম্বার 1 এ কি বলা আছে যে ট্যাঙ্ক বি holds 600 liters less petrol than ট্যাঙ্ক এ, মানে ট্যাঙ্ক বি এর মধ্যে ট্যাঙ্ক এ থেকে 600 লিটার কম পেট্রোল আছে। এটা হলো মানে ইনফরমেশন নাম্বার 1। এন্ড ইনফরমেশন নাম্বার 2 তে যেটা আছে যে ট্যাঙ্ক এ তে ট্যাঙ্ক বি এর তুলনায় 2.5 গুণ বা 2.5 টাইমস বেশি পেট্রোল আছে। সো বেসিক্যালি তোমাদের এখানে তিনটা ইনফরমেশন দেওয়া আছে,
লাইক একটা হলো গিয়ে প্রথম প্যাসেজে, তারপর হলো 1 নাম্বার অপশনে, তারপর হলো 2 নাম্বার অপশনে। সো এই তিনটা মানে ইনফরমেশন থেকে তোমাকে কোয়েশ্চেনটা করা হয়েছে যে তুমি বের করতে পারবা কিনা ইন্ডিভিজুয়ালি এ আর বি দুটোতে কত করে পেট্রোল আছে। সো কোয়েশ্চেনটা এখানে অ্যাকচুয়ালি কি, কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি হলো তোমাকে বলা হবে যে তুমি কি শুধুমাত্র উদ্দীপক থেকেই মানে আনসারটা বের করে ফেলতে পারবা যে এ বি কতটুকু আছে, নাকি তোমার উদ্দীপকের সাথে সাথে যে প্রথম অপশনটা আছে 1 নাম্বার ওই ইনফরমেশনটাকেও লাগবে, নাকি তোমার 1 আর 2 দুটো ইনফরমেশন ইউজ করে তারপর তোমাকে আনসার বের করতে হবে। যে একটা ইনফরমেশন যদি কম থাকতো আমি পারতাম না, নাকি তোমার 1 আর 2 দুটো দিয়ে হলো করা যায়। সো এটা হলো তোমার বেসিক্যালি কোয়েশ্চেন যে তোমার কয়টা মানে ইনফরমেশন থাকলে তুমি এই কোয়েশ্চেনটার আনসার দিতে পারবা। সো তানভীর আমরা যদি পরের স্লাইডটাতে যাই। হ্যাঁ, তো এখানে দেখো আমি যদি স্টেটমেন্ট 1টাকে ইউজ করে মানে এটার আনসারটা বের করার ট্রাই করি যে কোন পাথে কতটুকু করে আসে, লাইক ট্যাঙ্ক এ আর ট্যাঙ্ক বি তে কতটুকু করে আসে। সো অপশন 1 এ কি বলা আছে যে দুইটা মানে ট্যাঙ্ক এ তে হলো গিয়ে ট্যাঙ্ক বি এর তুলনায় 600 লিটার বেশি আছে। তার মানে আমি ধরে নিলাম যে ট্যাঙ্ক এ এর মধ্যে x লিটার পেট্রোল আছে, তাহলে ট্যাঙ্ক বি এর মধ্যে কতটুকু থাকবে, অবভিয়াসলি x এর থেকে 600 লিটার কম, হুইচ ইজ x - 600। আর আরেকটা জিনিস দেখো বলছে যে ট্যাঙ্কের মধ্যে যতটুকু পেট্রোল আছে তার থেকে উদ্দীপকের অপশনটার মধ্যে দেওয়া আছে, উদ্দীপকের মধ্যে দেওয়া আছে যে তার থেকে লাইক মানে ট্যাঙ্ক এ তে আর বি তে যতটুকু করে আছে এক্স আর x - 600 তার থেকে যদি আমি 100 লিটার করে কমাই তখন আমার ট্যাঙ্ক এর অ্যামাউন্টটা ট্যাঙ্ক বি এর তুলনায় 3 গুণ বেশি হবে। তাহলে ট্যাঙ্ক এ প্রথমে আমার কি করতে হবে, ট্যাঙ্ক এ থেকে 100 কমাইতে হবে, সো আমি x - 100 করলাম। আর ট্যাঙ্ক বি থেকেও আমার 100 কমাইতে হবে, তো আমি x - 600 এটা ট্যাঙ্ক বি এর অ্যামাউন্ট, এখান থেকে আমি 100 কমাইলাম -100। সো এখন তোমাকে বলছি কি ট্যাঙ্ক এ তে হলো 3 গুণ বেশি আছে। সো আমি যদি সমান সমানের দুই পাশে সমান করতে চাই তাহলে কি করতে হবে, যে পাশে কম আছে ওই পাশে 3 দিয়ে গুণ দিতে হবে। 3 দিয়ে গুণ দিলে কি হবে, ওই পাশটা বড় হয়ে দুই পাশটা সমান হয়ে যাবে। আর এই যে ইকুয়েশনটা বানানো হয়েছে এই ইকুয়েশনের মধ্যে দেখো একটা মাত্র চলক বা ভ্যারিয়েবল আছে x। ইকুয়েশনটা সলভ করবা, x এর ভ্যালু পেয়ে যাবা, x হলো কি ট্যাঙ্ক এর অ্যামাউন্ট আর ট্যাঙ্ক বি এর অ্যামাউন্ট হলো x - 600। ঠিক আছে, সো স্টেটমেন্ট 1 দিয়েও কি পুরো আনসারটা বের করা যায় শুধুমাত্র স্টেটমেন্ট 1 দিয়ে। এখন আমি যদি স্টেটমেন্ট 2 দিয়ে যাই, দেখো বলা আছে কি স্টেটমেন্ট 2 তে যে তোমার এতে হলো গিয়ে বি এর তুলনায় 2.5 টাইমস পেট্রোল আছে। সো আমি ধরে নিলাম যে ট্যাঙ্ক বি তে আছে, এখন ধরে নিচ্ছি ট্যাঙ্ক বি তে আছে x লিটার পেট্রোল, ট্যাঙ্ক এ তে কি থাকবে এর 2.5 টাইমস বেশি বা 2.5 গুণ বেশি, সো এটার অ্যামাউন্ট হবে 2.5x। তারপরে কি আমি আবার আগের মতো চলে যাব, আমি প্রথম যে ট্যাঙ্কটা আছে ট্যাঙ্ক এ এটা থেকে হলো 100 লিটার কমাবো, সো 2.5 - 100 করলাম। আর ট্যাঙ্ক বি যেটা আছে তোমার x ওটা থেকে আমি 100 কমাবো, সো x - 100 করলাম। এখন তারপর সম্পর্কটা কি, সম্পর্কটা হলো এরকম 100 কমানোর পরে ট্যাঙ্ক এ এর অ্যামাউন্ট ট্যাঙ্ক বি এর অ্যামাউন্ট থেকে 3 গুণ বেশি। সো ট্যাঙ্ক এ যেহেতু বড় আর ট্যাঙ্ক বি যেহেতু ছোট, তার মানে কি সমান সমানে বাম পাশটা বড় ডান পাশটা ছোট। আর ডান পাশটা যদি আমি বড় করে বাম পাশে সমান করতে চাই তাহলে ডান পাশ থেকে আমার 3 দিয়ে গুণ দিতে হবে, সো আমি 3 গুণ দিলাম। সো এখানে একটা ইকুয়েশন চলে আসলো, সলভ করবা x এর ভ্যালু পাবা। তার মানে কি দেখো স্টেটমেন্ট 1 দিয়েও x এর ভ্যালু বের করা যায়, স্টেটমেন্ট 2 দিয়েও কি x এর ভ্যালু বের করা যায়। তার মানে ইচ স্টেটমেন্ট 1 একাও সাফিসিয়েন্ট, স্টেটমেন্ট 2 যেটা ওইটাও সাফিসিয়েন্ট। সো আমার আনসারটা হবে ডি, যে ইচ স্টেটমেন্ট অ্যালোন ইজ সাফিসিয়েন্ট টু আনসার দিস কোয়েশ্চেন। আই থিংক বুঝতে পারছো। সো এটাই হচ্ছে মোটামুটি সামারি। সো বেসিক্যালি ডেটা সেট এফিসিয়েন্সিতে আমরা কি দেখার চেষ্টা করি, তোমরা যদি ভাবো যে আমাকে এক্স এর মান বের করা লাগবে, আনসার হচ্ছে না, তোমার এক্স এর মান বের করা লাগবে না। তুমি জাস্ট এটা দেখবা যে এক্স এর মান বের করা পসিবল কিনা, মানে তোমাকে যে ইনফোটা দেওয়া আছে সেটা এনাফ কিনা এক্স এর মান বের করার জন্য। সো আমরা দেখলাম আগের স্লাইডে দেখলাম যে 1 নাম্বার যে ইনফোটা দেওয়া আছে সেটা এনাফ এক্স এর মান বের করার জন্য, আবার 2 নাম্বার যে ইনফো আছে সেটাও এনাফ এক্স এর মান বের করার জন্য। তো দুইটা ইনফো যেহেতু এনাফ, দুইটা স্টেটমেন্টই যেহেতু এনাফ আমার এক্স এর মান বের করার জন্য বা কোশ্চেনের আনসার পাওয়ার জন্য, সো আমি বলতে পারি ইচ স্টেটমেন্ট অ্যালোন ইজ সাফিসিয়েন্ট। প্রত্যেকটা মানে দুইটা স্টেটমেন্ট দিয়ে ইচ অ্যাসাইনমেন্ট দিয়ে আমি আমার কোশ্চেনটা সলভ করতে পারবো। সো এই ছিল মোটামুটি আইবিএ নিয়ে আলোচনা বা আইবিএ এর কোশ্চেন নিয়ে আলোচনা। তো মোটামুটি কোশ্চেন দেখছো, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখি সেটা হচ্ছে আমি যখন কাউকে বলি যে ভাই এখন আইবিএ নিয়ে চিন্তা করো না, বিশেষ করে আমি তো ভাই নিজে কমার্সে ছিলাম এন্ড দেন আমি এখন লুমিনাসের সাথে আছি, সো মোস্ট অফ দি টাইম আমি কমার্স বা আর্টস এর স্টুডেন্টদের সাথে ডিল করি, সায়েন্স স্টুডেন্টদের সাথে আমি খুব এটা ডিল করি না, মোস্ট অফ দ্য টাইম কমার্স আর্টস এর সাথে ডিল করি। তো যখন আমি কমার্স আর্টস এর কারোর সাথে ডিল করি আমি একটা জিনিস খুবই কমন বলি যে ভাই এখন আইবিএ নিয়ে ভাইবো না, আগে বি বা সি নিতে কভার করো, আগে বি বা সি নিয়ে কভার করো, আগে বি বা সি নিয়ে কভার করো, আগে বি বা সি করো, অনেক অনেক বলি। আর বললে তোমরা অনেকে মনে করো হ্যাঁ নিজে তো আইবিএ তে চান্স পেয়ে গেছে এখন খুব জ্ঞান দিতেছে এই সেই হ্যান ত্যান বহুত কিছু। তো ভাই যারা এরকম ভাবো বা যারা ভাবো যে আমি হুদাই কথাগুলো বলতেছি তাদের জন্য বেসিক্যালি আজকের সেশনটা মোটামুটি একটা কি বলবো একটা ঘন্টা বা একটা হচ্ছে অ্যালার্ম।
যে তুমি আজকের ক্লাসটা দেখে বুঝতে পারছো যে আসলে কোয়েশ্চেনের ডিফিকাল্টি লেভেলটা কোন জায়গাটায় থাকে, বা আসলে তোমাকে কোন স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন দিচ্ছে। তুমি এখানে তো একটা দুইটা কোয়েশ্চেন দেখছো, 1.5 ঘন্টার উপরে আমাদের সেশনে আসতো, অনেক কিছু আমি জানি ভাই, অনেক কিছু তুমি ক্লিয়ারলি বুঝো নাই, যে জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে গেলে তোমার আবারও সেশনটা দেখতে হবে, আই নো দ্যাট। তুমি চিন্তা করে দেখো, এরকম 70টা এমসিকিউ তোমাকে ডিল করতে হবে এক্সামে, এরকম 70টা এমসিকিউ তোমাকে ডিল করতে হবে 90 মিনিট টাইমের ভিতরে। সো ইটস নট গোনা বি ইজি। মানে তুমি যদি ভাবো যে হ্যাঁ ঠিক আছে বসলেই হয়ে গেল, ব্যাপারটা অতটা ইজি না। সো বেসিক্যালি এখানে বেসিকের অনেক ব্যাপার থাকে, তোমার বেসিক যদি স্ট্রং থাকে তুমি অনেক ইজিলি অনেক কিছু করে ফেলতে পারবা। বাট অন দি আদার হ্যান্ড তোমার যদি বেসিক অত স্ট্রং না হয়, তুমি ভাই পড়েও না এগুলা কাভার দেওয়া অনেক ডিফিকাল্ট। তো আজকে ক্লাসটা করেই তোমরা বুঝছো যে পড়েই কাভার দিয়ে ফেলবো এই জিনিসটা অতটা ফিজিবল না। সো এই কারণে ভাই তোমাদের আমি যাদেরকে পার্সোনালি দেখা হয়েছে, যাদের সাথে যাদেরকে আমি এই কথাটা বুঝছি, ভাই এই কথাটা বিবেচনায় রাখো যে আগে ভাই বি বা সি ইউনিট কভার করার চেষ্টা করো, তুমি যে ইউনিটের সেটা আগে কভার করার চেষ্টা করো। যেদিন তুমি শিওর থাকো, মনে করো তুমি বি ইউনিটে আসো, তুমি একদম মানে কি বলবো বুকে হাত দিয়ে বলতে পারো যে হ্যাঁ আমার টার্গেট হইতেছে ইকোনমিক্স, আমি ইকোনমিক্স পাবো ড্যাম শিওর, তাইলে ভাই তুমি আইবিএ ট্রাই করো, কোনো সমস্যা নাই। তুমি যদি ভাবো যে হ্যাঁ আমি হচ্ছে আমার টার্গেট ল, আমি ল পাবো ড্যাম শিওর, তাহলে ভাই তুমি আইবিএ ট্রাই করো। তার আগে না, তুমি মনে করো সি ইউনিটে আসো, তুমি ভাবতেছো যে আমার ফাইন্যান্স পাবোই পাবো, ফাইন্যান্স পাবো ড্যাম শিওর, ফাইন, তুমি এখন আইবিএ ট্রাই করো। আমার অ্যাকাউন্টিং টার্গেট, আমি অ্যাকাউন্টিং পাবো 100% শিওর, তাহলে আইবিএ ট্রাই করো। নাহলে ভাই আইবিএ ট্রাই করতে যাও না, আগে আগে মোটামুটি কিছু নাও। মনে করো তুমি আইবিএ ট্রাই করতে যে তোমার দিন শেষে যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে হয় বা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে হয়, তাহলে লাভ হলো না। তার চেয়ে ভাই তুমি ঢাকা ভার্সিটিতে একটা সিট কনফার্ম করো, বিউনিট বা সিউনিটে একটা সিট কনফার্ম করো। আগে ঢাকা ভার্সিটির সিটটা কনফার্ম করে নিই, দেন বড় কিছু স্বপ্ন দেখি, দেন আইবিএটা ক্র্যাক করার চেষ্টা করি। দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। বাট শুরুতেই আইবিএ ট্রাই করতে যে তোমার যেন আমছালা সবই না যায়, এই জিনিসটা যেন না হয়, এটা সবাই খেয়াল রাখবে, এটা হচ্ছে তোমার জন্য একটা অ্যাডভাইস থাকবে। সো আমি জানি অনেক কিছু বুঝতে পারো না, অনেক কিছুই ভেক লাগছে, সো ইউটিউবে যে আরেকবার দেখে দিবা, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সো মোটামুটি ক্লাসের শেষের দিকে চলে আসছি, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে ভাইয়াদের বলতে পারো। একজন লিখছিল আপনারা আইবিএ তে পড়ার জন্য কবে থেকে ট্রাই করছিলেন। আমি ওদের কাছে যাবো, ওদের কাছে যাওয়ার আগে আমি আমার এক্সপিরিয়েন্সটা বলি। আমি আমারটা কেন আগে বলছি, কারণ আমি ভাই কমার্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, সো বেসিক্যালি টার্গেট তোমরা যারা আসো তাদের সাথে আমি মানে রিলেট করতে পারবো। তো আমি ভাই কমার্সে ছিলাম, আমি ভাই আমার ভাই আল্লাহর রহমতে রেজাল্ট ভালোই ছিল। তোমরা মোটামুটি যারা জানো আমার এইচএসসি তে বা সব জায়গাতেই মোটামুটি রেজাল্ট ভালো ছিল। সো আমি চাইলে ধরো চিন্তা করতেই পারতাম যে না আমি শুরু থেকে আইবিএ প্রেপ নিবো, বাট ভাই আমি নিজেও ওই সাহসটা দেখাই নাই। আমি যেই কাজটা করছি, আমি ভাই সি এর জন্য পড়ালেখা করছি, সি ইউনিটে আমার টার্গেট ছিল। সি ইউনিটে চান্স পাওয়ার পর, সি ইউনিটে চান্স পাইছি, খুবই ভালো রেজাল্ট করছিলাম আলহামদুলিল্লাহ। আমার জ্ঞাতি গোষ্ঠী সবাই আমার এনে নাচানাচি শুরু করে দিয়েছে ওই রেজাল্টের পর। সো বেসিক্যালি আমি নিজেও 2 সপ্তাহ নাচানাচি করছি, বাড়িটা নিয়ে চলে গেছি, এই সেই হ্যান ত্যান, ব্যাপক একটা অবস্থা, ফ্যামিলি তো মানে মাথায় তুলে নাচছে। সো বেসিক্যালি নাচানাচি 2 সপ্তাহ নাচানাচি করার পরে আমার যেটা মনে হয়েছে, সি ইউনিটে তো চান্স পেয়ে গেছি, ফাইন্যান্সে তো পড়তেছে গ্যারান্টি, এখানে তো আর কেউ হাত দিতে পারবে না, সো আল্লাহ তো আমার এটা দিয়ে দিছে। তাইলে ফাইন্যান্স যখন আমার শিওর হয়ে গেছে, তাহলে আমি কেন আইবি এর জন্য ট্রাই করবো না, তাহলে আইবি এর জন্য পড়ে দেখি। তো তখন আমি আইবি এর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করছি। মানে আমি আইবিএ তে কি আছে এটা প্রথম সার্চ করছি সিইউইতে চান্স পাওয়ার পর। তো বেসিক্যালি আমি তোমাদেরকে এই অ্যাডভাইসটা দিব, আগে ভাই এটা মেক শিওর করো যে তুমি বি বা সি ক্র্যাক করতে পারতেছো, তারপরেই ভাই আইবি এর জন্য ট্রাই করো, এর আগে না। সো আমি ফাইম আর অমির কাছে যাবো, তোরা যদি এই ব্যাপারে কিছু শেয়ার করতে চাস যে কবে আমি আগে পড়ালেখা বলবো। চাচ্ছিস। আমি বলবো। আচ্ছা, তো আমার আইবিএর জার্নিটা ছিল কি, আমি মেন্টরসে পড়তাম, আমার মনে আছে। আমি তো সায়েন্স থেকে আসছি, তো প্রাইমারি সায়েন্স থেকে রিলেট করতে পারবে। উদ্ভাসে ভর্তি হতো একটা মানে ক্রেজ টাইপের আমাদের সাথে, উদ্ভাসে ভর্তি না করলে কি আর ছেলের ভবিষ্যৎ অন্ধকার টাইপের অবস্থা। উদ্ভাসে ভর্তি করাইছে রীতিমতো আমাকে। একদিন সকালবেলা উঠে মনে হলো যে না, আমার আমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা নেই, ঢাকা ভার্সিটির দিকে বেশি মন দিব আর কি। মানে ঢাকা ভার্সিটি এই ইউনিট বা আইবি এরকম কি করবো, কুয়েট কুয়েট আমার পড়ার ইচ্ছা না আর কি। হঠাৎ করে না, আগে ঠিক ছিল, বাট মানে শাসটা বলে ফেলছে আব্বুকে, ঝাইটারে দিল যে বুয়েট কেন পড়বি না, এই ঝাইটারে দিল। পরে হইতেছে গিয়ে ঝাইটারি খায়, পরে দমলাম না যে না পড়বোই, মানে বুয়েটে পড়বো, নদী যাবোই আর কি। পরে দেখি মেন্টরসে ভর্তি নিলাম, মেন্টরসে ভর্তি ক্লাস করতাম মোটামুটি ই করে। কোন ভাষার পড়া এটা তোমরা হয়তো ই করতে পারবা না, তোমরা যদি মুখে 3 ইউনিটের 2 ভাষার পড়া তোমাদের মতোই খুবই রিগোরাস পড়া, মানে প্রতিদিনই পড়তে হয় এবং খুব ক্লাস থাকে, ক্লান্ত ক্লান্ত থেকে। তো মেন্টরসে পড়া হইতো না, মেন্টরস এরকম। আইবিএস প্রিপারেশন আমি যদি বলি, একদম আমার ইউনিটের রেজাল্ট দিল 13 তারিখ, 13 অক্টোবরে, ঠিক আছে 13 অক্টোবরে, অক্টোবর নয় মানে অক্টোবর 13 তারিখে রেজাল্ট দিল ইউনিটের। তারপরে 3 নভেম্বর আইবিএর পরীক্ষা ছিল, ওই যে 20টা দিন, ওই 20 দিন আইবিএর প্রিপারেশন মোটামুটি বলতে পারো বসে বসে। আমি ওয়ার্ড স্মার্ট পড়া বলো, আর হচ্ছে কি এই ম্যাথ কিউ ব্যাংক সলভ করা বলো। ইংলিশের কিউ ব্যাংক খুব একটা দেখতে, আমি আগেও বলেছি ইংলিশটা আমার অত প্যারা ছিল না, ইংলিশ পারবো একটা কনফিডেন্স ছিল আর কি। ম্যাথ কিউ ব্যাংক আর ওয়ার্ড স্মার্ট ওই ধরো এই 20 দিনের মধ্যে করছি আর কি।
এই মোটামুটি তোমার আইবিএ প্রিপারেশন এরপরে হয়ে গেছে। আচ্ছা, ফাহিম? আর আমার পার্টে যদি বলি, আমার আইবিএ তে পড়ার কোনো প্ল্যান ছিল না, আমি আইবিএ তে কোনো প্রিপারেশন নিই নাই, কিছুই না। যখন আমার হলো এই ইউনিটের রেজাল্টটা দিছিল, আমি এই ইউনিটের মধ্যে ইংলিশ আনসার করছিলাম, এন্ড এই ইউনিটের রেজাল্টের পরে দেখা গেছে কি আমার ইংলিশের মধ্যে জাস্ট একটা ইংলিশ ভুল গেছে, বাকি সবগুলো হয়েছে। তো তখন হলো আমার ভাইয়া বলতেছিল যে তোমার তো ইংলিশ অনেক ভালো, তুমি কি আইবিএ তে ট্রাই করবা? আমি বললাম যে হ্যাঁ, ট্রাই করতে তো সমস্যা নাই। সো ফর্ম কিনলাম, ফর্ম কেনার পর আমার আব্বু নিজের থেকে একটা মোটা বই নিয়ে আসলো, and তারপরে আমি যতদিন টাইম পাইছি ওই টাইমের মধ্যে আমি জাস্ট হলে বসে ম্যাথ প্র্যাকটিস করছি। ইংলিশ আগে থেকেই পারতাম, বললাম না, যেটা আমি বলছিল যে তোমার কি যেন বলে, মানে তোমার মুভিজ দেখতে দেখতে অ্যানিমে দেখতে দেখতে বা 9-10 বেসিক গ্রামার ভালো থাকলে হয়ে যায়। সো গ্রামার গুলো মোটামুটি ভালো ছিল। তো ম্যাথস, বেসিক্যালি ম্যাথসে অনেক ভালো ছিলাম। তো ম্যাথসের পার্টটা দিয়ে অনেকটু কভার হয়েছে, অ্যানালিটিক্যাল তো বোঝার জিনিস ওটাও হয়েছে, অ্যান্ড গ্রামারের পার্টটাও তো মোটামুটি পারছিলাম, বাট ভোকেবে অনেক প্যারা খেয়েছিলাম। বাট স্টিল ধরো যে লাস্টের দিকেই যা 2-3 উইকস এর টাইম ছিল, ওটার মধ্যে তোমার পোর্টোরে চান্সটা হয়ে গেছে আর কি। তোমাকে অ্যাটলিস্ট কোনো না কোনো থেকে স্ট্রং হইতে হবে, লাইক ইফ ইউ আর স্ট্রং ইন ইংলিশ তাহলে তুমি ম্যাথমেটিক্সটা কভার দিতে পারবা, ইফ ইউ আর স্ট্রং ইন ম্যাথ তুমি ইংলিশ কভার দিতে পারবা। সো অ্যাটলিস্ট আমার জন্য স্ট্রং জোন ছিল ম্যাথ, অ্যানালিটিক্যাল এন্ড গ্রামার। সো ওকে, তো মোটামুটি আই গেস তোমরা তোমাদের আনসার পেয়ে গেছো। সো মোটামুটি 2 ঘন্টা ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, যারা যারা অনেক কষ্ট পেয়েছিল। সো ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের নেক্সট সেশন হবে আগামী শুক্রবার রাত 9টায়। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকবা। ইনশাআল্লাহ আমরা বাংলা সেশন নিয়ে আসবো নেক্সট শুক্রবারে। সো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, এই টাটা, বাই বাই।